শ্রী হরিবংশ, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ক্লাসে আমরা এনশিয়েন্ট হিস্ট্রির ক্লাস করছিলাম। আমাদের প্রথম 5টা ক্লাস হয়ে গেছে, বুদ্ধিজম জৈনিজম অব্দি হয়ে গেছে। আজকে আমরা 6 নম্বর চ্যাপ্টার মরিয়ান হিস্ট্রি বা মরিয়ান এম্পায়ার পড়বো। 324 থেকে 187 187 বিসি। ঠিক আছে, তো এটা আমরা পড়বো আজকে। এবার এটা একটু লেন্দি চ্যাপ্টার, আমি বলতে পারছি না যে এটা একটা চ্যাপ্টার একটা ক্লাসেই কমপ্লিট হবে কিনা। চেষ্টা করছি, যদি একটা ক্লাসে হয়ে যায়, প্রায় আমার নোটের নটা পেজ আছে, তো সেক্ষেত্রে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে। তো যদি পসিবল হয় একটা ক্লাসে আমরা কমপ্লিট করবো, আদারওয়াইজ যদি পসিবল না হয় সেক্ষেত্রে পার্ট 1 পার্ট 2 করে আমাদের 2টো ক্লাস আসবে। ঠিক আছে, তো চলো স্টার্ট করছি। ফার্স্ট কি বলছে, সোর্সেস অফ মরিয়ান এম্পায়ার। আচ্ছা, মরিয়ান এম্পায়ারের সোর্স মানে হচ্ছে এই যে মৌর্য ভারতের যে ইতিহাস, তো এটা আমরা জানলাম কোথা থেকে? যে আমরা ছোটবেলায় বাংলা ভার্সনের ইতিহাসে তো মৌর্য সাম্রাজ্য পড়েছি, তো সেটাই ইংলিশে মরিয়ান এম্পায়ার। তো এর সোর্স বলতে কি বোঝায়? দুটো সোর্স হচ্ছে মেজর সোর্স। কি কি? এক হচ্ছে অর্থশাস্ত্র, যেটা হচ্ছে কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত বা চাণক্যের লেখা, আর দ্বিতীয়টা হচ্ছে ইন্ডিকা, মেগাস্তিনিসের ইন্ডিকা। তো এই দুটো হচ্ছে মেজর। এছাড়া তো ছোটখাটো আরো অনেক রকম সোর্স রয়েছে, ইনস্ক্রিপশন রয়েছে, রক এডিক্ট রয়েছে, অনেক জিনিসই রয়েছে। বাট যদি আমরা শাস্ত্র বলি, লিটারেচারের লিটারারি আর্ট ওয়ার্কের মধ্যে বলি, তাহলে এই দুটো হচ্ছে মেজর সোর্স। ঠিক আছে, তো এই মরিয়ান এম্পায়ার অ্যাকচুয়ালি হচ্ছে ভারতের যে ফার্স্ট সাবকন্টিনেন্টাল এম্পায়ার। সাবকন্টিনেন্টাল বলতে ভারতের উপমহাদেশ কোনটাকে বলা হয়? সাবকন্টিনেন্টের বাংলা মানে হচ্ছে উপমহাদেশ, যেখানে বর্তমানের ভারত, তার সাথে পাকিস্তান, এপাশের বাংলাদেশ, নেপাল, ভুটান, এদিকের হচ্ছে তোমার শ্রীলঙ্কার কিছুটা অংশ, মানে অনেকটা জায়গা নিয়ে, টোটাল অনেকটা জায়গা নিয়ে, মায়ানমার কিছুটা, এতটা নিয়ে যখন কভার করা থাকে, আফগানিস্তানেরও কিছুটা অংশ রয়েছে। তো এই টোটালটাকে নিয়ে বলা হয়ে থাকে সাবকন্টিনেন্টাল এম্পায়ার, সাবকন্টিনেন্ট জুড়ে। কেন? কারণ হচ্ছে এই মৌর্য সাম্রাজ্য হচ্ছে, এর আগে যতগুলো আমরা পেয়েছি কোনোটা এম্পায়ার পাইনি কিন্তু, রাইট? কোনোটা আমরা এম্পায়ার পাইনি, কিংডম পেয়েছি, ডাইনেস্টি পেয়েছি, বাট এম্পায়ার পাইনি। মানে সাম্রাজ্য বলতে গেলে এটা প্রথম সাম্রাজ্য যেটা অনেকটা দূরে, মানে হচ্ছে কিছুটা ওই দক্ষিণের জায়গা বাদ দিয়ে আর উত্তর পূর্ব বাদ দিয়ে বাকি পুরো জায়গাতেই ইন্ডিয়াতে কভার করা ছিল। দক্ষিণের এই অংশটুকু বাদ ছিল, আর এদিকে উত্তর পূর্বের এই অংশটুকু বাদ ছিল। ঠিক আছে, আর বাকি পুরো জায়গায় কিন্তু কভার করা ছিল। কেন কি? কারণ এই সাইডটাতে ছিল চোলা, চেরা, পান্ডিয়া, যারা আমরা পড়বো এরপরে পোস্ট মরিয়ান চ্যাপ্টার যেটা রয়েছে বা সাঙ্গামেজের যে চ্যাপ্টার রয়েছে, সেখানেই আমরা দেখবো চোলা, চেরা, পান্ডিয়া এই সেকশনটাতে বিলং করতো। আর নর্থ ইস্টের দিকটাতে কিছু ট্রাইবাল এলাকা ছিল, তো যার ফলে ওই জায়গাটুকু বাদ দিয়ে আদারওয়াইজ পুরো ইন্ডিয়ার পুরো জায়গাটাই কিন্তু মরিয়ান এম্পায়ার ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত বা চাণক্যের সাহায্য নিয়ে মৌর্য বংশের প্রতিষ্ঠা করছে এবং ধননন্দকে পরাস্ত করছে, এবং নন্দ বংশের উৎখাত এবং হচ্ছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা, এই টোটাল ইভেন্টটা তো আছেই। প্লাস তারপরে অশোকার টাইম পিরিয়ডে কিছু জায়গা বাকি ছিল, যেমন হচ্ছে ওড়িশার কিছুটাই, কলিঙ্গ যে স্টেটটা রয়েছে সেই অঞ্চলটা, তো কিছু কিছু জায়গা একটু একটু বাকি ছিল। তো অশোক আর বিন্দুসার, মানে অশোকের বাবা ছিলেন বিন্দুসার, তো এনারা তিনজন হচ্ছে মেজর রুলার এখানে। কে? চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার এবং অশোকা। তিনজনেই অত্যন্ত মানে পরাক্রমশালী, ক্ষমতাশালী রাজা ছিলেন। তো যার ফলে তারা খুব সহজেই কি করেছিলেন, অল ওভার ইন্ডিয়াতে পুরো ওনাদের যে মৌর্য সাম্রাজ্যের পতাকা সেটা ওনারা ফেলিয়েছিলেন। তো এর সোর্স প্রথম কি বলছো, যেটা বললাম অর্থশাস্ত্র, কৌটিল্যের লেখা। এটা মেইনলি হচ্ছে, এটা আমরা ডিটেলে আলোচনা করেছি, এখানে দেওয়াই আছে, আমি এখানে আলোচনা করব। মেইনলি অ্যাডমিনিস্ট্রেশনের উপর বেস করে করা হয়েছিল, যে কিভাবে সাম্রাজ্য চালানো উচিত। এমনকি এখনো যারা রাজা হয়ে থাকেন, এখন তো রাজা প্রজার ব্যাপার নেই, এখন প্রাইম মিনিস্টার আছে, প্রেসিডেন্ট আছে, তো যারা অ্যাডমিনিস্ট্রেটর হন, যারা প্রশাসনের কাজ করেন, তাদেরকে চাণক্য নীতি পড়তে হয়। কেন? চাণক্যের যে নীতি রয়েছে, একজন রাজার কেমন হওয়া উচিত, একজন দেশ চালাচ্ছেন যিনি, একজন জনপ্রতিনিধির কেমন হওয়া উচিত, সেটা ওখানে বলা আছে। এছাড়া ইন্ডিকা, সেই সময় মেগাস্তিনিস ভারতে ভিজিটে আসেন এবং উনি যা দেখেছিলেন সেই সময় ভারতবর্ষ সম্পর্কে, সেটা উনি ওনার ইন্ডিকাতে লিখে গেছিলেন। এছাড়া রুদ্রদামনের জুনাগড় ইনস্ক্রিপশন সম্পর্কে থেকেও, মানে রুদ্রদামনের জুনাগড় ইনস্ক্রিপশনেও আমরা মরিয়ান হিস্ট্রি মানে এম্পায়ারের পাচ্ছি, প্রমাণ পাচ্ছি। সুদর্শন লেক চন্দ্রগুপ্তের টাইম পিরিয়ডেই তৈরি হয়েছিল, পুষ্যগুপ্ত বলে একজন ছিলেন, তো তিনি ওটা করেছিলেন সুদর্শন লেক। এছাড়া হচ্ছে পরিশিষ্ট পার্বণ রয়েছে হেমচন্দ্রের লেখা, যেখানে জৈনিজমের মেনশন রয়েছে। কেন কি? কারণ এই চন্দ্রগুপ্ত মৌর্য ওনার জীবনে উনি প্রথমত তো হচ্ছে জৈনিজম অ্যাডপ্ট করেছেন, এবং লাস্টে উনি শ্রাবণ বেলগোলাতে, সাল্লেখানাতে উনি দেহত্যাগ করেন, সেটাও আমরা দেখেছি। কিছুটা জৈনিজম পড়ার সময় দেখবো। মুদ্রা রাক্ষস, বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস। ঠিক আছে, এইটা একটু মাথায় রাখবে। এই বিশাখ দত্তা যিনি, ইনি মহিলা নয়, ইনি পুরুষ। ঠিক আছে, এটা অনেকের ধারণা আছে বিশাখা দত্ত মেবি নিশ্চয়ই কোনো মহিলা হবে না, ইনি বিশাখা দত্তা। এই যে এটা জাস্ট ওই নর্মাল উচ্চারণ হওয়ার জন্য, মানে লেখা হয় ইংলিশে যেভাবে সেরকম, বাট এটা কথাটা বিশাখ, নট বিশাখা।
ঠিক আছে, সো যার জন্য বিশাখা দত্ত ইনি একজন পুরুষ, এটা অনেকে কনফিউশন থাকে তাই বলে দিলাম। দশকুমার চরিত দণ্ডিনের লেখা, সেটাও এই সময়কারী। কাদম্বরী বানভট্টের লেখা। বুদ্ধিস্ট টেক্সট ছিল, যেমন বুদ্ধিস্টদের মধ্যে যেমন বুদ্ধিজমের ট্রিনিটি মানে হচ্ছে সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, মহাবংশ, মিলিন্দ পানহ, মহাভাষ্য, দিব্যংশ, অশোক বেদনা, দিব্যদান, তারপর হচ্ছে বংশসাতা পাকাশানি। তো এই যেগুলো রয়েছে এগুলো প্রত্যেকটার থেকেই আমরা অশোকার টাইম পিরিয়ডের কিছু হিস্ট্রি আমরা জানতে পারছি। যেমন এই হচ্ছে মহাবংশ, দিব্যংশ, এইখানে যে ইয়েতে শ্রীলঙ্কার ক্রনিকল বলা হয়ে থাকে এগুলোকে। তো শ্রীলঙ্কাতে যেহেতু তার অশোকা তার ছেলেকে এবং মেয়েকে পাঠিয়েছিল বুদ্ধিজম প্রচারের জন্য, তো এই জিনিসগুলো প্লাস হচ্ছে এই যে অশোকাবাদানা, এটাও অশোককে ডেডিকেট করে লেখা, এর সাথে বুদ্ধিজম কানেক্ট করে লেখা। তো যার ফলে অনেক সোর্স, অনেক টেক্সট রয়েছে মরিয়ান এম্পায়ার সম্পর্কে। এছাড়া মামেলুনার অ্যাকাউন্ট বলে একটা অ্যাকাউন্ট রয়েছে, যেটা হচ্ছে তোমার দক্ষিণ ভারতে। উনি একজন মামেলুর একজন তামিল পোয়েট ছিলেন সঙ্গম পিরিয়ডের। তো মরিয়ান এক্সপ্যানশন টু দা সাউথ, কিভাবে মরিয়ারা দক্ষিণ অব্দি পৌঁছেছিল সেটা অব্দি এই ওনার মামেলুর অ্যাকাউন্টে লেখা রয়েছে। এইবার বিষয়টা হচ্ছে কি, মামেলুনার অ্যাকাউন্টে এটাও মেনশন রয়েছে যে অশোকের সাথে দক্ষিণ ভারতের যে রাজারা ছিলেন চোলা, চেরা, পান্ডিয়া, তাদের কোনো রকম কোনো খারাপ সম্পর্ক বা কোনো যুদ্ধ, তাদেরকে অত্যাচার করা বা কিছু, এগুলো অ্যাগ্রেশন দেখা যায়নি। সাউথের মতো নিজের মতো চোলা, চেরা, পান্ডিয়ারা রুল করেছে এবং তার সাথে কন্টেম্পোরারি হিসেবে অশোকা রুল করেছেন। ঠিক আছে, এনাদেরকে উৎখাত করে রিপ্লেস করে নয়, বরং কন্টেম্পোরারি হিসেবে পাশাপাশি রুল করেছেন। এরপরে আসবো আমরা একটু ইন ডিটেল স্টাডি করব কৌটিল্যের অর্থশাস্ত্র, এবং তারপরেই রয়েছে বোধহয় মেঘাস্তিনিসের ইন্ডিকা। তো চলো আমরা একটু স্টাডি করে নিই। এটা তোমাদের মেন্স পয়েন্ট অফ ভিউ, ইম্পর্টেন্ট প্রিলিমসে এগুলো জিজ্ঞেস করে না জেনারেলি। ঠিক আছে, এগুলো অ্যান্সার রাইটিং এর জন্য তোমরা রেডি করে রাখতে পারো। আগের দিন কেউ একজন আমাকে কোথায় গ্রুপে বা কমেন্টে কোথাও একটা মেসেজ করেছিল, আমার ঠিক খেয়াল নেই, যে দিদি আপনি যে এই হিস্ট্রি ক্লাসগুলো করাচ্ছেন এগুলো কি ডব্লিউবিসিএস, ইউপিএসসি, প্রিলিমস, মেন্স দুটোর জন্যই সাফিসিয়েন্ট? হ্যাঁ, ইয়েস, দুটোর জন্যই সাফিসিয়েন্ট। যে নোটগুলো প্রোভাইড করা হচ্ছে সেটাও ডব্লিউবিসিএস প্লাস ইউপিএসসি দুটো এক্সামের জন্যই সাফিসিয়েন্ট, প্রিলিমস প্লাস মেন্স দুটোর জন্যই সাফিসিয়েন্ট। অনেকটা ডিটেলেই নোটগুলো দেওয়া আছে, এর থেকে বেশি তোমরা লেখার সুযোগই পাবে না এর থেকে, কারণ ওটা তাহলে আর সেটা বই ফরম্যাট হয়ে যাবে, তাহলে আর সেটা নোট থাকবে না, বোঝা গেছে? তো এটা এই যে এখানে 180টা পেজ মতো দেখতে পাচ্ছ, তো এটা ধরো এডিট হওয়ার পরে কমে গিয়ে হয়তো 170 বা 160 হয়তো হবে পেজ। তো এই টোটাল 700-800 পেজের বইগুলো পড়ে 160-180 পেজ করা হয়েছে, এর থেকে কমা বাড়ার কোনো জায়গা নেই, আর বাড়ানোর দরকার নেই, বিকজ এখানে যত ইম্পর্টেন্ট টপিক রয়েছে সব মেনশনড আছে। তোমরা কোনো যে কোনো স্ট্যান্ডার্ড বইয়ের সাথে মিলিয়ে দেখতে পারো, এমন কোনো খুব বেশি টপিক নেই যেটা বাদ গেছে। মানে 95% টপিকের কভারেজ রয়েছে, যে কোনো স্ট্যান্ডার্ড বইয়ের সাথে মিলিয়ে দেখতে পারো। কৌটিল্যের অর্থশাস্ত্র, এখানে কি বলছে, এটা কে লিখছেন? অবশ্যই কৌটিল্য, যাকে আমরা চাণক্য নামেও চিনি বা বিষ্ণুগুপ্ত নামেও চিনি। ওনার অ্যাকচুয়াল নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। তো এই যে অর্থশাস্ত্র শব্দটার মানে কি, অর্থ কথাটার মানে হচ্ছে মেটেরিয়াল ওয়েলবিং, তাই তো? অর্থ মানে কি? মেটেরিয়াল ওয়েলবিং। অর্থ মানে শুধু টাকা নয়, কিন্তু টাকা দিয়ে যাবতীয় যা জিনিস কিনি সেগুলো অর্থের মধ্যেই পড়ছে। দ্য সায়েন্স অফ মেটেরিয়াল ওয়েলবিং, দ্য সায়েন্স অফ স্টেটক্রাফট, মানে কি একটা মেটেরিয়াল ওয়েলবিং এর বিজ্ঞানটা কিরকম, শাস্ত্রটা কেমন হওয়া উচিত, সেইটা এখানে বলা আছে। মানে হচ্ছে তুমি যদি রাজা হও, তোমার রাজতন্ত্র কেমন, স্টেটক্রাফট কেমন চালানো উচিত, রাজতন্ত্র কেমন চালানো উচিত, সেই রাজতন্ত্রের যে রাজকোষ থাকে টাকা পয়সা, সেটা কিভাবে ডিল করা উচিত, অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে ডিল করা উচিত। ঠিক আছে, তো এইটার উপর মেন এমফাসাইজ করা হয়েছে। এইবার ওনার মত অনুসারে, কৌটিল্যের মত অনুসারে, উনি অর্থ বা মেটেরিয়ালকে ওপরে জায়গা দিয়েছেন। দেখো আমাদের পুরুষার্থে 4টে পুরুষার্থ হয়, আশা করি আমরা প্রত্যেকে জানি। অর্থ, ধর্ম, আমরা বৈদিক পিরিয়ড পড়ার সময় দেখেছি, কাম, মোক্ষ, এই হচ্ছে আমাদের 4টে পুরুষার্থ। তো অনেকেই আছেন যারা, যিনি অর্থশাস্ত্র লিখছেন তিনি এই বাকি 3টাকে সুপিরিয়ার বলবেন না, বাকি 3টাকে উনি পরে জায়গা দেবেন। যিনি ধর্মশাস্ত্র লিখছেন তিনি ধর্মকেই সবার আগে জায়গা দেবেন। ঠিক আছে, যিনি কামসূত্র লিখছেন তিনি কামকে বেশি জায়গা দেবেন, যিনি মোক্ষের ওপর ফিলোসফি লিখছেন তিনি মোক্ষকে জায়গা দেবেন। তো এটা তো অবভিয়াসলি জানা কথা যে এটা কে বড় কে ছোট এখানে কোনো প্রশ্নেরই জায়গা নেই, যে যখন যেটা লিখবে সে সেটাকে সুপিরিয়ার মনে করবে। তো ওই এই অর্থশাস্ত্রের কনসেপ্ট অনুসারে অর্থ সুপিরিয়ার ছিল ধর্ম এবং কামের থেকে, স্ট্রাকচার অফ দ্য টেক্সট। তবে হ্যাঁ, এটাও তোমাদের মাথায় রাখতে হবে, যখন একজন রাজার বিষয় আসে, অ্যাডমিনিস্ট্রেশনের বিষয় আসে না, তখন অবশ্যই অর্থ বেশি ইম্পর্টেন্ট হয়। ঠিক আছে, ধর্ম আর কামের জায়গা এখানে থাকে না যখন রাজতন্ত্রের বিষয় আসে। কারণ আজকে আমরা তো ভুক্তভোগী না, বিগত বছর ধরে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গরিবি কিভাবে বেড়েছে, আনএমপ্লয়মেন্ট কিভাবে বেড়েছে, টাকা পয়সার অভাব কিভাবে বেড়েছে। তো তোমার পেটে যদি ভাত না থাকে, না তোমার ধর্মের কথা ভাল লাগবে, না তোমার কামের কথা ভাল লাগবে, বিকজ কাম বা ধর্ম দিয়ে তোমার পেট চলবে না। সো রাজতন্ত্র চালাবার জন্য, দেশকে চালাবার জন্য, মানুষকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখার জন্য অর্থ ইজ ভেরি ইম্পর্টেন্ট পজিশন হোল্ড করে। তো এই বইটার টেক্সট আর স্ট্রাকচার কেমন, টোটাল
টোটাল 15টা বই রয়েছে, যার ভেতর প্রথম 5টাতে তন্ত্র রয়েছে, যেটা ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে বলা হয়েছে। মানে তন্ত্র মানে প্লিজ তন্ত্র সাধনা ভেবে নিও না, এটার নামটা দেওয়া হয়েছে তন্ত্র। এখানে ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন, ভেতরকার অন্তর্নিহিত যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে সেগুলো সম্পর্কে লেখা আছে। পরের 8টাতে লেখা রয়েছে হচ্ছে আভাবাতে লেখা রয়েছে ইন্টারস্টেট রিলেশন, মানে দুটো রাজ্যের মধ্যে কেমন সম্পর্ক থাকা উচিত সেইটা মেনশনড আছে। যেমন এই ইন্টারস্টেট রিলেশন আমরা এখন পলিটিতেও পড়ি, রাইট? তো দ্যাট মিনস এই কারণেই চাণক্য নীতি বা অর্থশাস্ত্র আমাদেরকে জানতে লাগে। লাস্ট দুটোতে রয়েছে মিসলেনিয়াস কিছু টপিক। এই টোটাল হচ্ছে 15টা বইয়ের ভাগে রয়েছে। এটাকে আমরা মানে এই ইয়েকে তোমার হচ্ছে কি বলে এটাকে, অর্থশাস্ত্রের যিনি রাইটার ছিলেন মানে চাণক্যকে আমরা কম্পেয়ার করে থাকি কার সাথে? নিকোলো মেকিয়াভেলির সাথে, যিনি কিনা দ্য প্রিন্সের অথর ছিলেন। রিডিসকভার করছেন কে? আর শ্যাম শাস্ত্রী ইন 1905 সিই। তো এই বইটাকে রিডিসকভার, পুনরায় পাঠোদ্ধার করা হচ্ছে কার দ্বারা? শ্যাম শাস্ত্রী আর শ্যাম শাস্ত্রীর দ্বারা 1905 সালে। কি কি টপিক এখানে কভার করা হয়েছে? গভর্নেন্স, রুলারদের কি কি মানে একটা ভালো গভর্নমেন্ট, এফেক্টিভ গভর্নমেন্ট চালাবার জন্য যে রুলার রয়েছে তারা কি কি শাসন ব্যবস্থা অ্যাডপ্ট করতে পারে। ডিপ্লোমেসি এবং যুদ্ধ, মিলিটারি ট্যাকটিক্স শেখানো রয়েছে। ওই জন্য আগেই বললাম, আইএফএস অফিসার হও বা আইএএস অফিসার হও বা প্রেসিডেন্ট হও বা প্রাইম মিনিস্টার হও বা চিফ মিনিস্টার হও, পলিটিক্যাল লিডার হও, যাই হও না কেন তোমাদেরকে অর্থশাস্ত্র বা চাণক্যনীতি জানতেই হবে। না জানলে কখনো তুমি ভালো অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারবে না। এই সুন্দর অ্যাডমিনিস্ট্রেশন মানে এই অর্থশাস্ত্র মেনে বা চাণক্যনীতি মেনে অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছিল বলেই চন্দ্রগুপ্ত মৌর্য হয়েছিল। ঠিক আছে, আজকে চন্দ্রগুপ্ত মৌর্যকে যে মানুষ চেনে, এটা তার অন্যতম কারণ হচ্ছে তার গুরু, কারণ তার টিচার ছিল, তার গুরু ছিল হচ্ছে চাণক্য। সো ডিপ্লোম্যাসি এবং ওয়ার, ডিপ্লোম্যাসি মানে হচ্ছে দুই দেশের মধ্যে যে সম্পর্ক, এবং যুদ্ধ, কোন দেশের সাথে কখন কার যুদ্ধ করা উচিত, মিলিটারি ট্যাকটিক্স কি কি রয়েছে, ল, প্রিজনস, ট্যাক্সেশন, কি রকম দেশে আইন থাকবে, কি রকম জেল বা যেখানে মানুষকে অন্যায় করলে আটকে রাখা হয় সেটা কেমন হওয়া উচিত, ট্যাক্সেশন কিভাবে টাকা কালেক্ট করা যেতে পারে, ইরিগেশন জলসেচ কেমন হবে, চাষ কেমন হবে, মাইনিং খনন কার্য কেমন হবে, ফোর্টিফিকেশন কোথায় কোথায় দুর্গ তৈরি হবে, কয়েনেজ সিস্টেম কেমন হবে, ম্যানুফ্যাকচারিং কেমন হবে, কিভাবে জিনিসপত্র তৈরি হবে, ব্যবসা বাণিজ্য, ট্রেড, অ্যাডমিনিস্ট্রেশন, স্পাইস, ঠিক আছে, এইগুলো কিভাবে কাজ করবে সেগুলো। স্পাই মানে হচ্ছে তখনকার দিনে গুপ্তচর ইয়ে করে দেওয়া হতো, এপিসোনেজ বলা হয়ে থাকে। তো এদেরকে রাখা হতো যে ভেতরকার খবর তারা এনে দিত, ঠিক আছে, যে কেউ কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিনা সেগুলো। তো যাই হোক, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে এখান থেকে আমরা জানতে পারছি। এই যে টেক্সটটা মানে হচ্ছে অর্থশাস্ত্রের হচ্ছে তোমার অর্থশাস্ত্র, সেটা কিরকম ধরনের দেখো, এটা কমপ্লিটলি প্র্যাকটিক্যাল এবং আনসেন্টিমেন্টাল। এটা স্বাভাবিক, তুমি অর্থশাস্ত্রে থোড়ি সেন্টিমেন্টাল টপিক আশা করছো, রাইট? তো এটা তো ধর্মশাস্ত্র নয়, বুঝবে ব্যাপারটা। তো এটা ধর্মশাস্ত্র নয়, ধর্মশাস্ত্রে না হয় সেন্টিমেন্টাল কিছু থাকতে পারে, বাট ইট ইজ অর্থশাস্ত্র, এটা মেটেরিয়াল জিনিসপত্র। তো স্বাভাবিক প্র্যাকটিক্যাল হবে এবং সেন্টিমেন্টাল হবে না, জানা কথা। এখানে মেইনলি মরাল ডিউটি অফ দ্য কিং, রাজার কি কি নৈতিক দায়িত্ব আছে তার উপর এমফাসাইজ করা হয়। স্পেশালি তোমাদের জিএস পেপার 4 এথিক্সেও এটা ইম্পর্টেন্ট হয়। এছাড়া প্যাটার্নাল ডেসপোটিজম, যেটা খুব ইম্পর্টেন্ট। প্যাটার্নাল ডেসপোটিজম কথাটার মানে কি? পিতৃতান্ত্রিক স্বৈরাতন্ত্র। যেমন দেখবে, খেয়াল করে তোমাদের বাবাকে দেখো যদি, তাহলে বুঝতে পারবে বাবা ছোট থেকে আমাদের প্রতি সমস্ত রকম দায়িত্ব পালন করে এসছে। আমাদের খাওয়া পড়া থেকে শুরু করে আমাদের ভালো মন্দ দেখা, বিপদ আপদে পাশে থাকা, সমস্ত কিছু ছোট থেকে টিল ডেট যদি বাবাকে দেখো তাহলে বুঝতে পারবে। কিন্তু তার মধ্যে একটা ডেসপোটিজম আছে, কথা মানতে হয়, বাবার কথা শুনে চলতে হয়, বাবার একটা তেজ আছে, একটা রাগ আছে, বাবার শাসন আছে। বাবার যেমন আদর আছে, ভালোবাসা আছে, তেমন বাবা শাসনও করে। কিন্তু তখন কি আমরা বলি তুমি আমাকে শাসন করার কে? বলি না। কেন? কারণ আমি জানি যে বাবা আমাকে ভালোবাসে, আমার দায়িত্ব পালন করে। তো সুতরাং বাবা যদি আমাকে শাসন করে, একটু বকেও, আমি সেটা সহ্য করতে রাজি আছি। তেমনি একজন রাজাকেও তেমনি হওয়া উচিত, যে তার যে প্রজা হবে, তার যারা প্রজা হবে তাদের প্রতি তার ভালোবাসা থাকবে। তো যদি তারা অন্যায় করে তাদের প্রতি তার শাসনও থাকবে। তো প্রজার খুশিতেই সে খুশি, রাজার নিজস্ব খুশি বলে কিছু থাকবে না। এইটাকে বলা হয় প্যাটার্নাল ডেসপোটিজম। যেমন বাবা মায়ের দেখবে নিজস্ব খুশি বলে কিছু নেই, সন্তান যদি খুশি হয় বাবা মাও খুশি হয়ে যায়। তার মানেটা কি? তার মানে রাজা হবে একজন বাবা মায়ের মতো, প্যারেন্টের মতো, ওই জন্য প্যাটার্নাল বলা হয়েছে। আর ডেসপোটিজম কেন? কেন কি তারা শাসন করতে পারে, স্বৈরাতন্ত্র তারা করতে পারে। কিন্তু শুধু স্বৈরাতন্ত্র নয়, ডেসপোটিজম শুরু করলে হবে না। প্যাটার্নাল ডেসপোটিজম, ভালোবাসাও থাকবে, শাসনও থাকবে। তো তার নিজের প্রজাদের সুখী, সে সুখী হবে, তার নিজস্ব কোনো সুখ থাকবে না। ওই কথাটাই এখানে লেখা আছে চাণক্য নীতিতে, ঠিক আছে। এই যে দেখো, দ্য হ্যাপিনেস অফ দ্য সাবজেক্ট ইজ দ্য হ্যাপিনেস অফ দ্য কিং। সাবজেক্ট মানে তার প্রজা, হ্যাঁ। দেয়ার ওয়েলফেয়ার ইজ হিজ, তার ভালোই তার রাজার ভালো। হিজ ওন প্লেজার ইজ নট হিজ গুড, তার নিজস্ব প্লেজার, তার নিজস্ব সুখ কিন্তু তার নিজের ভালো নয়। বাট দ্য প্লেজার অফ হিজ সাবজেক্ট ইজ হিজ গুড।
তার প্লেজার অফ হিজ সাবজেক্ট, তার প্রজাদের সুখটা, তাদের প্রজারাই যদি ভালো থাকে সেটাই তার ভালো, এটা কে বলছে? চাণক্য বলছেন। তো এই নীতিতে যদি আমরা দেশ চালাতে পারি তাহলে আমরা জিএস পেপার 4 বলো, জিএস পেপার 2 বলো, এখানে গভর্নেন্সেও হেল্প হবে, জিএস পেপার 4 এথিক্সেও হেল্প হবে, প্লাস দেশ শাসন করতে, দেশ চালাতেও সাহায্য হবে। এরপর আসবো মেগাস্তিনিসের ইন্ডিকা। এই ইন্ডিকা কে লিখছেন? মেগাস্তিনিস লিখছেন, ঠিক আছে। ওনাকে কে পাঠিয়েছিলেন? ইম্পর্টেন্ট সেলুকাস 1 বা সেলুকাস নিকাটার বলা হয়, সেলুকাস 1 নিকাটার, যাকে কোথায় পাঠিয়েছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের যে কোর্ট ছিল সেখানে, কোথায়? পাটালিপুত্রতে। এই বইটা খুব একটা ভাবে সার্ভাইভ করেনি, ইন্ডিকা হ্যাজ নট সার্ভাইভড, ঠিক আছে। তো যার ফলে কিছু কিছু ইনফরমেশন আমরা পেয়েছি কোথা থেকে? অন্যান্য কাজ থেকে, যেমন ডায়োডোরাস, স্ট্র্যাবো, প্লিনি দ্য এল্ডার, আরিয়ান, এনাদের যে লেখাগুলো ছিল সেইখানে এই ইন্ডিকার কথা মেনশনড আছে, সেইখানে মেগাস্তিনিস এসে কি কি লিখেছিলেন সেগুলো মেনশনড আছে, অন্যান্য রাইটারের লেখাতে মেনশনড আছে, বাট এই বইটাকে আমরা সার্ভাইভ করাতে পারিনি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ তৈরি হতে পারে যে এটা পাওয়া গেছে বা কিছু, সেগুলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে এইখানে কি কি ইনক্লুড আছে ভারতের সাবকন্টিনেন্ট সম্পর্কে, তার সাইজ কিরকম, মেইনলি হচ্ছে জিওগ্রাফিক্যালটা, ফিজিক্যাল বা জিওগ্রাফিক্যাল যে ইয়েগুলো রয়েছে, মানুষের সোশ্যাল লাইফ কিরকম ছিল, কারা কারা কি কি পুজো করতো, তাদের সামাজিক জীবন কেমন ছিল, সেগুলো। এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, সাইজ, শেপ, জিওগ্রাফিক্যাল ফিচার্স, ওয়ারশিপ অফ লর্ড কৃষ্ণা, তো এইগুলো হচ্ছে এইখানে মেনশন রয়েছে। রেফার করেছে অ্যাজ আ ডায়নিয়াস এবং হারকিউলিস, ঠিক আছে, রেফার টু অ্যাজ আ হারকিউলিস বা ডায়নিয়াসের যে লেখা সেখান থেকে রেফার হয়েছে। আচ্ছা, এইখান থেকে কি কি দেখা যাচ্ছে? অবজারভেশনস অ্যাবাউট ইন্ডিয়ান্স। তো ওনার লেখার থেকে উনি মেগাস্তিনিস বলেছিলেন যে ভারতের মানুষরা অত্যন্ত অনেস্ট হয়ে থাকেন, ওনারা সৎ, গ্রেট ক্যারেক্টার, ওনাদের চরিত্র খুব ভালো হয়, মরাল ভ্যালুজ, নৈতিকতা থাকে, ঠিক আছে। এইবার বিষয়টা হয়েছে কি, এই বিষয়টাকে কেউ কেউ বলেছে এটা বড় বেশি জেনারেলাইজ এবং হচ্ছে বায়াসড লেখা হয়েছে। অনেক হিস্টোরিয়ানরা বলেছেন যে মেগাস্তিনিসের যে লেখা ইন্ডিকাতে ভারতের সমাজকে, ভারতের ইয়েকে, মানুষের ক্যারেক্টারকে এত বেশি আইডিয়ালাইজ করে ফেলেছে যে এটা মানে প্রচন্ড পারফেক্ট বানিয়ে ফেলেছে, তাদের মধ্যে কোনো খুঁত নেই, খারাপ কিছু নেই। তো অ্যাজ ইফ যেন এটা হতেই পারে না, বা সে বায়াস হয়ে লিখেছে, এটা অনেক ঐতিহাসিকবিদ বলেছেন পরের দিকে, যেটা কিনা অনেকে মানতে পারেননি। তো যাই হোক, এবার অনেকে এই যে যেটা আমি বলছিলাম ফল্ট ইন হিজ অ্যাকাউন্ট, অনেকে বলেছেন যে ওনার অ্যাকাউন্টে কিছু ফল্ট আছে, মিসম্যাচেস ইন ডিটেল, কিছু কিছু ডিটেলে মিসম্যাচ আছে, আনক্রিটিক্যাল অ্যাকসেপ্টেন্স অফ ইন্ডিয়ান ফোকলোর, উনি কোনো ক্রিটিসাইজ করেনি, প্রচন্ড আনক্রিটিক্যাল ওয়েতে সবাইকে অ্যাকসেপ্ট করেছে, ভারতের জনসাধারণকে। টেন্ডেন্সি টু আইডিয়ালাইজ, এটাই বলছিলাম একটু আগে, উনি ভারতের কালচারকে আইডিয়ালাইজ করেছে গ্রিক ফিলোসফি স্ট্যান্ডার্ডের দ্বারা, যেহেতু উনি গ্রিক ফিলোসফি জানতেন সেখান থেকে উনি স্ট্যান্ডার্ডাইজ করেছেন, বিষয়টাকে মিলিয়েছেন, তো এটা অনেকে ক্রিটিসাইজ করেছে। বেশ কিছু ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ওনার লেখার থেকে আমরা দেখতে পাচ্ছি, কাস্ট সিস্টেমটাকে উনি আইডেন্টিফাই করেছে সমাজে। আমি আগেই বললাম এই মেগাস্তিনিসের ইন্ডিকা হচ্ছে সোশ্যাল লাইফ টাইপের, ঠিক আছে, সোশ্যাল লাইফ, কিছুটা ফিজিক্যাল লাইফও রয়েছে, যেরকম ধরো জিওগ্রাফিক্যাল কিরকম ছিল, রিলিজিয়ান, সোশ্যাল লাইফের মধ্যে ধর্ম চলে আসে, বর্শিপ কাকে করতো, এই টাইপের লেখাগুলো রয়েছে, তাদের চরিত্র কেমন, মরাল লাইফটা কিরকম ছিল। এন্ডোগ্যামি মানে হচ্ছে একই কাস্টের মধ্যে বিবাহ, হেরিডিটি অকুপেশন, বংশ পরম্পরা, একই অকুপেশনে থাকা, বাবার মানে রাজার ছেলে রাজা হবে, কামারের ছেলে কামার হবে, কুমোরের ছেলে কুমোর হবে, এই হেরিডিটি অকুপেশন। এছাড়া উনি এটাও মেনশন করেছেন সব থেকে ক্ষমতাশালী ডাইনেস্ট্রি মরিয়ান ডাইনেস্ট্রি। এইবার দেখো বিষয়টা বোঝো, উনি এসছেন কার সময়? মরিয়ান হিস্ট্রির সময়, প্রথমত মরিয়ান ডাইনেস্ট্রির টাইমে। টিল ডেট আমরা দেখতে পাচ্ছি যা এরপর যা শক্ত সামর্থ্য রাজা এসছে তা তো মরিয়ান হিস্ট্রির পরে এসছে। এর আগে যদি আমরা দেখি হরপ্পা, বৈদিক পিরিয়ড, মহাজনপদ, দ্যাট ইজ ভেরি ট্রু যে মরিয়ান হিস্ট্রির মতো এত শক্ত সামর্থ্য পাওয়ারফুল ডাইনেস্ট্রি আগে আসেইনি। দ্যাট ইজ দ্য ফার্স্ট হিস্ট্রিতে মোস্ট পাওয়ারফুল ডাইনেস্ট্রি ছিল। তো স্বাভাবিকভাবে উনি ভুল কিছু বলেনি, উনি ঠিকই বলেছেন, কারণ এর পরে যারা যদি পাওয়ারফুল এসেও থাকে সেটা তার পরে এসছে, আগে আসেনি, ওনার টাইম পিরিয়ডের আগে আসেনি। আচ্ছা, বোঝা গেছে। এরপরে আসবো আমরা হচ্ছে মরিয়ান ডাইনেস্ট্রি সম্পর্কে। এই মরিয়ান ডাইনেস্টির ফাউন্ডারকে অবভিয়াসলি চন্দ্রগুপ্ত মৌর্য, এটা তো আমরা প্রত্যেকে জানি। এইবার রিগিম ওনার টাইম পিরিয়ডটা নিয়ে একটু কনফিউশন আছে, কোথাও বলে 324, কোথাও বলে 321, আর টাইম পিরিয়ড মানে ওনার শেষ হচ্ছে কবে? 297 বিসিতে। এইবার বিষয়টা হচ্ছে কি অ্যাম্বিগুইটি অ্যাবাউট হিজ অরিজিন, এটা খুব ইম্পর্টেন্ট। কেউ মনে করে থাকে ওনারা ক্ষত্রিয় ক্ল্যান থেকে বিলং করে, কেউ মনে করে থাকে ওনারা ব্রাহ্মিকাল ক্ল্যান থেকে বিলং করে, কেউ মনে করে থাকে ওনারা শূদ্র ক্ল্যান থেকে বিলং করে, ঠিক আছে। কিন্তু ম্যাক্সিমাম যেটা অ্যাকসেপ্টেড সেটা হচ্ছে ওনারা শূদ্র ক্ল্যান থেকে বিলং করে থাকে। কেন কি এই যে মরিয়া বা মোরা একটা ট্রাইব আছে, মুরা একটা ট্রাইব আছে, সেই বড় মেয়ে ছিল ডটার অফ দ্য হান্টার, ঠিক আছে, তিনি ছিলেন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের মা। তো তারই বড় ছেলে ছিল হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। এটা কে বলছে? বিষ্ণু পুরাণ বলছে। বিষ্ণু পুরাণ মতে মুরা হচ্ছে একটা ডটার অফ আ হান্টার, তো যার হচ্ছে তোমার মা ছিল হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য এবং তারই বড় ছেলে ছিল হচ্ছে তিনি।
এইবার বিষয়টা হয় কি, এখানটাতে একটা স্টোরি আছে, আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। এখানে একটা গল্প আছে, আমি জানি না এটা বইয়ে দিয়েছি কিনা, আমার খেয়াল নেই এখন, আমার নোটে আছে কিনা আমার খেয়াল নেই। যাই হোক, আমি স্টুডেন্টদের অনেকবার ক্লাসে বলেছি, সেটা একটু বলি। অ্যাকচুয়ালি এই যে নন্দ ডাইনেস্টির যে লাস্ট রাজা ছিলেন ধননন্দ, উনি প্রচন্ড অ্যাগ্রেসিভ টাইপের ছিলেন, ঠিক আছে। উনি প্রচন্ড সবাইকে ধুমধাম করে ইনসাল্ট করে দেওয়া একজন পাবলিক ছিলেন, এবং যাকে তাকে ছোট করে দেওয়া, তারপর নিজের যা ইচ্ছা তাই করা। কারণ আমরা জানি নন্দ ডাইনেস্ট্রি হচ্ছে তোমার নন ক্ষত্রিয়া ছিল, ওরা ক্ষত্রিয়া ছিল না। ক্ষত্রিয়াদের ইনসাল্ট করা, ব্রাহ্মণদের ইনসাল্ট করা, তাদের মূল্য না বোঝা। তো যার ফলে না মানুষজন মানে হচ্ছে মগধের মানুষজন অলরেডি ইরিটেটেড হয়েছিল, তারা কেউ চাইছিল না যে এরকম কেউ আবার একটা সিংহাসনে বসুক, সবাই চাইছিল একজন মানে ক্ষত্রিয় রাজাই বসুক, ঠিক আছে। তো যাই হোক, সেই সময় কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত বা চাণক্য, তিনি সেই সময় মগধের সমস্ত ব্রাহ্মণদের সাথে এসে দেখা করেন, কথা বলেন। এইবার ওনাকে সবাই খুব মানতেন, বিষ্ণুগুপ্তকে বা চাণক্যকে ভীষণ ভাবে সবাই রেসপেক্ট করতেন। উনি জানতেন প্রচন্ড বিদ্বান একজন পণ্ডিত ব্যক্তি। তো তিনি এসে বলেন যে এরকম আমার জানা একজন আছেন, যিনি আমারই শিষ্য, এবং তিনি অত্যন্ত ভালো অ্যাডমিনিস্ট্রেটর হতে পারবে, খুব ভালো দেশ চালাবে, এবং তার মধ্যে একটা মানে প্যাটার্নালিস্টিক ব্যাপার আছে, তিনি পিতার মতো রাজতন্ত্র শাসন করবেন। এইবার যখন তিনি বলেন এবং সবাই যখন শোনেন যে তিনি চন্দ্রগুপ্ত মৌর্য এবং ওই মৌর্য ট্রাইবের হচ্ছে তোমার তার মা, এবং তখন আবার হচ্ছে সবাই আপত্তি করতে স্টার্ট করে, বলে যে না আমরা মানি না, কেন কি অলরেডি আমরা নন ক্ষত্রিয়ার দ্বারা রাজ্য চালিত হয়ে দেখছি, তো একজন নন ক্ষত্রিয়া বা একজন লোয়ার কাস্ট কিরকম ভাবে দেশ চালাতে পারে আমাদের দেখা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে, আমরা চাই না। সবাই খুব প্রতিবাদ করে। তো তখন চাণক্য বলে যে ঠিক আছে, তাহলে তোমরা যদি চন্দ্রগুপ্ত মৌর্যকে অ্যাকসেপ্ট করতে না পারো, তাহলে আমাকেও ত্যাগ করো, আমিও তাহলে এই রাজ্য ছেড়ে এই দেশ ছেড়ে আমি চলে যাচ্ছি, আমি আর এখানে আসবো না, আর তোমাদের ভালো মন্দতে থাকবো না। এবার স্বাভাবিক সেটাতে সবাই দুঃখ লেগে যায়, সবাই বলে না 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 আপনি যাবেন না, বিকজ ওনারা জানতেন যে চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্য কতটা পণ্ডিত ব্যক্তি, কেন ওনার থাকা প্রয়োজন। তো তখন ওনারা বলে যে ঠিক আছে আমরা রাজি আছি, মানে না চাইতেও কিছুটা অনিচ্ছা ভাবেই আর কি তারা রাজি হয়ে যায়। এটা আমি খুব সম্ভবত একটা চাণক্য ওপর একটা মুভি বা সিরিজ কিছু হয়েছিল, সেখানে আমি দেখেছিলাম, যেটা আমাদের অ্যানথ্রোপোলজি ক্লাসে ম্যাম দেখিয়েছিলেন। আমি যখন অ্যানথ্রোপোলজি কোর্স করেছি আজ থেকে 5-6 বছর আগে, সেই সময় আমরা এটা ক্লাসে একবার দেখেছিলাম, ঠিক আছে। আমি সেখান থেকে স্টোরিটা শেয়ার করলাম। এইবার যাই হোক, এইখানে একটা ঘটনা ঘটে কি, যখন ধননন্দ শাসন করছে, তখনই উত্তর পশ্চিম দিক থেকে, নর্থ ওয়েস্টের দিক থেকে চন্দ্রগুপ্ত মৌর্য আস্তে আস্তে গোটাতে গোটাতে জিনিসটাকে এগোয়। মানে মাদুর গোটাই যেভাবে না, আমরা কি মাদুরের মাঝখান থেকে গোটাতে শুরু করে দিই না, মাদুর একটা সাইড দিয়ে গোটাতে গোটাতে রোল করতে 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 আমরা আসি। তো এইখানে একটা ঘটনা ঘটে, একবার একটা জায়গায় কোথাও একটা খাবার দেওয়া হচ্ছিল, এটা মনে হয় তোমরা অনেকেই জানো, যদি না জেনে থাকো যারা একদম প্রথম প্রথম দেখছো তাদের জন্য একটু শেয়ার করে দিচ্ছি। তো একটা জায়গায় কোথাও একটা প্রসাদ বিতরণ হচ্ছিল বা খাবার দেওয়া হচ্ছিল, যেখানে চন্দ্রগুপ্ত মৌর্য এবং চাণক্য দুজনে পাশাপাশি বসে খাবার খাচ্ছিলেন, এবং দিয়েছিল বোধহয় গরম খিচুড়ি বা সামথিং কিছু একটা হবে। এইবার চন্দ্রগুপ্ত মৌর্য দুম করে খাবারের থালার মাঝখানটাতে হাতটা দিয়ে দেয়, এবং দিয়ে ওনার হাতটা পুড়ে যায়। তো তখন ওনাকে চাণক্য বলে, বুঝিয়ে বলেন যে এইভাবে করে খেতে গেলে তোমার হাত পুড়বে, তার মানে কি এইভাবে যদি তুমি দেশ মানে ক্যাপচার করতে যাও, ডিরেক্টলি যদি মগধের ওপর এসে অ্যাটাক করো, তো স্বাভাবিকভাবে তুমি সামলাতে পারবে না এবং সমস্যা হবে। তো খিচুড়িটা, গরম খিচুড়িটা কিভাবে খেতে হয়, তোমাকে সাইড দিয়ে থালার একটু একটু পাশ থেকে একটু একটু করে টেনে টেনে অল্প অল্প করে ফু দিয়ে হালকা হালকা করে খেতে খেতে থাকতে হবে, তখন তুমি থালার মাঝখানে গিয়ে তুমি পৌঁছতে পারবে। যখন তোমার এই সাইডটা খাওয়া হয়ে যাবে, তবে তুমি থালার মাঝখানে পৌঁছতে পারবে। এইটা উনি বোঝায় যে তোমাকে যদি ভারতের ওপর ডাইনেস্টি এস্টাবলিশ করতে হয়, উত্তর পশ্চিম দিক থেকে, নর্থ ওয়েস্টের দিক থেকে আস্তে আস্তে সাম্রাজ্য গোটাতে গোটাতে একটু একটু করে এগোতে এগোতে তোমাকে মগধ অব্দি পৌঁছতে হবে। কারণ মগধ ছিল বিহারে, আর বিহার তো অনেক ভেতরে, রাইট, বিহার অনেকটা ভেতরে। সো বিহার ছিল এই জায়গাটাতে, মগধের এখানটাতে বিহার। এইবার নর্থ ওয়েস্টের দিক থেকে আস্তে 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 এইভাবে করে ক্যাপচার করতে 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 মগধ অব্দি ওনাকে পৌঁছাতে উনি গাইড করেন, ঠিক আছে। তো এইবার দেখো, এইখান থেকে আমরা, এটা একটা স্টোরি ছিল, মানে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টোরি, তারপর আমরা এখান থেকে দেখছি। এবার জানি না এটা আমার নোটে দেওয়া আছে কিনা, আমার খেয়াল নেই, বাট এটা আমি বোধহয় পড়েছিলাম, অন্য কোথাও একটা হবে। আচ্ছা, তো তারপর যাই হোক, চন্দ্রগুপ্ত মৌর্যের টাইম পিরিয়ড 324 থেকে 321 থেকে, এটা কনফিউশন আছে, কোথাও 324 কোথাও 321, ঠিক আছে, কই বাত নেই, তোমরা মোটামুটি 324 ধরতে পারো, ম্যাক্সিমাম বই তাই ধরে। আচ্ছা, তো ইনি কি করছেন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা ঘটাচ্ছে, কার সাথে, চাণক্যের সাহায্য নিয়ে, অলরেডি আমরা জানি। প্রচন্ড পাওয়ারফুল একটা ডাইনেস্টি এস্টাবলিশ করছে প্রথমবার কোথায়, পাঞ্জাবে। দেখো উত্তর পশ্চিম দিক থেকে, পাঞ্জাব থেকে আস্তে আস্তে আসছে।
মুভড ইস্টওয়ার্ড, আস্তে আস্তে পূর্বের দিকে যাচ্ছে, হ্যাঁ, পাঞ্জাব থেকে মগধ অব্দি পূর্বের দিকে গিয়ে ক্যাপচার করছে। এই যে এক্সপ্যানশনের যে পলিসিটা, এটাকে বলা হয় স্টেপ বাই স্টেপ পলিসি অফ কনকোয়েস্ট, মোরাল ড্রন স্ট্র্যাটেজি, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা এখানে স্টোরিটা দেয়নি, বাট এটাই অ্যাকচুয়ালি ওই স্টোরিটা, স্টেপ বাই স্টেপ পলিসি অফ কনকোয়েস্ট, মোরাল ড্রন স্ট্র্যাটেজি। এইখানটাতেই ওই খিচুড়ির গল্পটা ছিল, ঠিক আছে, যে একসাথে করে একবারে দুম করে তুমি যদি মগধে অ্যাটাক করো তাহলে চাপ আছে, গোটাতে গোটাতে আসো উত্তর পশ্চিম থেকে আস্তে আস্তে পূর্বের দিকে যাওয়ার জন্য। আচ্ছা, এই চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিকদের লেখাতে কি বলা হয়েছে? স্যান্ড্রোকট্টাস, খুব ইম্পর্টেন্ট নামটা স্যান্ড্রোকট্টাস। এবং কে এটা আইডেন্টিফাই করেছেন? স্যার উইলিয়াম জোন্স। উনি কার সময় কন্টেম্পোরারি, সমসাময়িক ছিলেন? আলেকজান্ডার দ্য গ্রেট, ঠিক আছে, আলেকজান্ডার দ্য গ্রেটের টাইম পিরিয়ডের সমসাময়িক ছিলেন। ট্র্যাডিশনাল মেনশন দেখা গেছে, মিটিং বিটুইন দেম, মানে এটা দেখা গেছে যে ট্র্যাডিশন মেনশন করছে যে এই আলেকজান্ডার দ্য গ্রেট এবং চন্দ্রগুপ্ত মৌর্য এদের দুজনের মধ্যে দেখা হয়েছে, কথোপকথন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে কি ইম্পর্টেন্ট, উনি সেলুকাস ওয়ান নিকটর তাকে হারিয়েছেন 301 বিসিতে। বেশ কিছু জায়গা উনি টেরিটরি গুলো গেইন করে নেয়, যেমন হচ্ছে এরাকোশিয়া, প্যারাম্পোমিসেডে, তারপর হচ্ছে গেড্রোসিয়া। এই রিজিয়ন গুলো কোথায়? বর্তমানে হচ্ছে কাবুল, কান্দাহার, এই দিকটাতে কান্দাহার, কাবুল, হেরাট, গান্ধার এখন বর্তমান পাকিস্তানে, আফগানিস্তানে, তারপর আফগানিস্তান, বালুচিস্তান, এই অঞ্চলগুলোতে এই এরাকোসিয়া, প্যারামাসিডে, তারপর গেড্রোসিয়া, এই জায়গাগুলো পড়ে। এবার এই নামগুলো না অ্যাকচুয়ালি তখনকার গ্রিক নামের বা ওই টাইমের নামগুলোতে ওরা ইউজ করে থাকতো, তো সেই জন্য রকম নাম রয়েছে, বাট বর্তমানে কাবুল, কান্দাহার, গান্ধার, আফগানিস্তান, বালুচিস্তান এই অঞ্চলে পড়ে। আচ্ছা, এরপর দেখো ইম্পর্টেন্ট, এই যেহেতু উনি সেলুকাস ওয়ান নিকটরকে হারিয়ে দিচ্ছেন, তো স্বাভাবিকভাবে তার সাথে একটা ওই কাইন্ড অফ বলতে পারো সম্পর্ক মেনটেন করার বিষয় চলে আসে, অ্যাম্বাসেডার পাঠিয়ে। তো সেলুকাস ওয়ান নিকটর উনি কি করছেন? ওনার অ্যাম্বাসেডার পাঠাচ্ছেন ওনার কোর্টে, যিনি ছিলেন হচ্ছে মেগাস্তিনিস, দ্য অথর অফ ইন্ডিকা। এটা একটু আগেই আমরা পড়লাম। তো ওনাকে বলা হচ্ছে, এছাড়া চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হয় চিফ আর্কিটেক্ট অফ দ্য মৌরিয়ান এম্পায়ার। কেন কি? মৌর্য সাম্রাজ্যের উনি পুরো মানে স্থাপন কর্তা না, তো ওনার হাত ধরেই যেহেতু সমস্তটা তৈরি হয়েছে, ওই জন্য ওনাকে চিফ আর্কিটেক্ট বলা হয়। তো প্রথম দিকে তো উনি যে লাইফেই থাকুক না কেন, তিনি নন ক্ষত্রিয় থাকুক বা মরা ট্রাইব থেকে থাকুক, যেটাই থাকুক না কেন, ডাজন্ট ম্যাটার, উনি পরের জীবনে কিন্তু লেটার লাইফে উনি জৈনিজম অ্যাডাপ্ট করছেন, এটা আমরা লাস্ট ক্লাসেও পড়েছি। এবং 12 বছর যখন মগধের ফেমাইন হচ্ছে, তখন ভদ্রবাহুর সাথে তিনি সাউথ ইন্ডিয়ায় চলে যাচ্ছেন, ঠিক আছে, এই যে ভদ্রবাহুর সাথে সাউথ ইন্ডিয়ায় চলে যাচ্ছেন, এবং সেইখানে শ্রাবণ বেলগোলাতেই উনি থাকেন, থেকে লাস্টে সাল্লেখানা ডেথ বাই স্লো স্টারভেশন, এটাকে সুইসাইড বলে না, হ্যাঁ, এটা অনেকের মনে মানে অনেকের প্রশ্ন থাকে বা অনেকে কনফিউজড হয়, কেন কি আমাদের শাস্ত্র বলছে সুইসাইড, আত্মহত্যা করা অপরাধ বা পাপ, কিন্তু তুমি যদি সাল্লেখানা করো, দ্যাট ইজ নট আ পাপ, দ্যাট ইজ আ পুণ্য, যেটা বহু সাধু ঋষি মুনিরা করে থাকেন। মানে যখন তাদের বয়স হয়ে যায়, অনেকটা এজ হয়ে যায়, লাইক ধরো 70 বছর 80 বছর, তারা আর থাকতে ইচ্ছুক নন, বা 100 বছর যে তারা আর ইচ্ছুক নন থাকতে, তখন আস্তে আস্তে তারা খাবার কমাতে থাকে, খাবারের পরিমাণ কমাতে থাকে, এবং লাস্টের দিকে তারা শুধু মানে ধরো প্রথম দিকে খাবার কমালো, এক বেলা খেলো, তারপর আস্তে আস্তে হয়তো খাবার পুরো বন্ধ করে দিল, শুধু জলের ওপর থাকলো, তারপর অনেকদিন হয়তো তারা জল খাওয়া বন্ধ করে দিল, এইভাবে করে করে আস্তে আস্তে তাদের বডি পুরো শুকিয়ে যায়, শরীরে কোনো আর মাংস থাকে না, শুধু হাড়ের ওপর একটু চামড়া থাকে শুধু, ঠিক আছে। তো এইরকম যখন হয়, তো তখন তাদের আস্তে আস্তে কি হয়ে থাকে, তাদের মৃত্যু হয় বা দেহত্যাগ করে, ঠিক আছে, কারণ আমরা সাধু সন্তদের ক্ষেত্রে মৃত্যু কথাটা বলি না, আমরা তাদের দেহত্যাগ বলি, তো দেহত্যাগ করেন, এইটাকে বলা হয়ে থাকে, এই প্রসেসটাকে জৈনিজমে বলা হয় সাল্লেখানা, যেটা অত্যন্ত পবিত্র একটি প্রসেস। এটা শুধু জৈনিজম বলে না, এটা বৈষ্ণবিজমেও অনেক সাধু সন্তরা এটাকে ফলো করে থাকেন, যে আস্তে আস্তে তারা খাবার কমিয়ে দিয়ে তারা আস্তে আস্তে স্লো স্টারভেশন করে মৃত্যুবরণ করেন, ঠিক আছে। তো এই পদ্ধতিতেই উনিও দেহত্যাগ করেছেন, কবে? 297 বিসিতে। তো যাই হোক, এইবার ওনার মৃত্যুর পরে ওনার ছেলে বিন্দুসার সিংহাসনে বসছেন 297 থেকে 273 বিসি। উনি বিন্দুসার কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে ছিলেন, এটা তো আমরা প্রত্যেকে জানি, প্লিজ কেউ গোলাবে না বিম্বিসারের সাথে, হ্যাঁ, বিম্বিসার ইজ ডিফারেন্ট। বিম্বিসার হচ্ছে যিনি হরিয়াঙ্কা ডাইনেস্টির ফাউন্ডার ছিলেন, যেটা অলরেডি আমরা পড়ে ফেলেছি মহাজনপদ চ্যাপ্টারে। এটা হচ্ছে বিন্দুসার, যিনি হচ্ছে অশোকের বাবা, তবে এনার অ্যাটিটিউড অশোকের প্রতি খুব একটা ভালো ছিল না, ঠিক আছে। তো যাই হোক, আমি এখানে দেখছি উনি, আমরা পড়ছি আর কি একটু একটু করে, উনি চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে ছিলেন। ওনাকে গ্রিক রাইটাররা মানে গ্রিক লেখাতে কি বলছে? অমিত্র চ্যাটস, কথাটার মানে কি বলতো? অমিত্র মানে হচ্ছে এনিমি, মিত্র মানে বন্ধু, অমিত্র মানে এনিমি বা শত্রু। আর চ্যাট মানে কথাটাকে এইভাবে ধরো, হেড ধরো, এই সিটাকে বাদ দিয়ে দাও, হেড ধরো, হেড মানে ঘৃণা, যে শত্রুকে ঘৃণা করে, তার মানে কি ডেস্ট্রয়ার অফ ফো মানেও এনিমি, যে শত্রুকে ডেস্ট্রয় করবে বা ধ্বংস করবে, তো সে তাকেই বলা হচ্ছে কি
অমিত্রা চ্যাটস বা ডেস্ট্রয়ার অফ হোই, কে বলছে? গ্রিক রাইটাররা বলছে। আবার কোথাও কোথাও বলা হয়েছে অমিত্র ঘাত, একই মানেও তাই, অমিত্র মানে শত্রু, ঘাত মানে হচ্ছে যে হত্যা করছে, কিলার অফ দ্য এনিমি, যে শত্রুকে হত্যা করে। কোথায় লেখা? মহাভাষ্যতে লেখা, ঠিক আছে। তো অনেক বইটাতে অনেক জায়গাতে, আমি আগেই বললাম উনি একটুখানি উনি খুব অ্যাগ্রেসিভ রুলার ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য যতটা নরম নরম প্রকৃতির ছিলেন, বিনম্র প্রকৃতির ছিলেন, উনি অতটা ছিলেন না। তো যার ফলে উনি একটুখানি মানে ওই ধরবো কাটবো মেরে ফেলবো এই অ্যাটিটিউডে বেশি বিশ্বাসী ছিলেন। তো যার ফলে ওনাকে অমিত্র ঘাত, অমিত্র চ্যাটস এই ধরনের নামে বলা হয়েছে। আচ্ছা, উনি ওনার এম্পায়ার এক্সপ্যান্ড করেছিলেন। কোন জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটাকে বলা হয়ে থাকে দ্য কনকার্ড ল্যান্ড বিটুইন দ্য আরাবিয়ান সি অ্যান্ড বে অফ বেঙ্গল। দেখো অ্যাকচুয়ালি কি হয় না, চন্দ্রগুপ্ত মৌর্য যখন আসেন তিনি এই ওপরের অংশটুকুই কনকার করেছিলেন, এই অংশটুকু অবধি, ঠিক আছে, এই অংশটুকু। এই নিচের যে অংশটা ছিল এই অংশটা তখন অবধি কনকার করা বাকি ছিল। তো উনি এসে কি করে, এই যে এপাশে রয়েছে আরাবিয়ান সি, এপাশে রয়েছে বে অফ বেঙ্গল, এর মাঝখানের যে ল্যান্ডটা, এর মাঝের যে জায়গাটা, সেটা অবধি বিন্দুসার ক্যাপচার করে বা হচ্ছে এম্পায়ারটা এক্সপ্যান্ড করে। এছাড়া আমরা জানতে পারছি তারানাথের যে অ্যাকাউন্ট রয়েছে, এটাকে তারানাথ অ্যাকাউন্ট বলা হয়ে থাকে, সেইখানে 17th সেঞ্চুরিতে মেনশন করা রয়েছে যে তিনি ডিস্ট্রাকশন করেছেন 16টা টাউন বাই দা চাণক্য, যেটা চাণক্যের সাহায্য নিয়ে উনি 16টা টাউন সেখানকার ডিস্ট্রাক্ট করেন বা হচ্ছে ধ্বংস করেন। ডিপ্লোম্যাটিক রিলেশন ছিল পশ্চিমের রাজাদের সাথে। অ্যান্টিওকাস ওয়ান, তিনি অ্যাম্বাসেডার পাঠাচ্ছেন ওনার রাজসভাতে, যার নাম ছিল হচ্ছে ডিমাসকাস। এছাড়া টলেমি টু, ফিলাডেলফিয়াস, উনি মানে ফিলাডেলফিয়াসে যে রাজা ছিলেন টলেমি টু, তিনিও অ্যাম্বাসেডার পাঠিয়েছিলেন যার নাম ছিল ডায়োনিসাস। তো এইগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন মেঘাস্তিনিস অলরেডি দেখলাম কার সময়, চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, আর হচ্ছে ডিমাসকাস আর হচ্ছে ডায়োনিয়াস, এনারা দুজন এসছে কার সময়? বিন্দুসারের সময়। এই অ্যাম্বাসেডারদের নামগুলি ইম্পর্টেন্ট হয়, পরীক্ষায় জিজ্ঞেস করে। এছাড়া ওনার সম্পর্কে আমরা মেনশন পাচ্ছি কোথা থেকে? দিব্যাদান থেকে মেনশন পাচ্ছি, যেখানে ওনার ছেলে অশোকা সেটাও মেনশন রয়েছে। উনি পরের দিকে ওনার জীবনে উনি আজীবিক সেক্ট ইয়ে করে, মানে জয়েন করে, এবং হচ্ছে পরের দিকে সাউথ কর্ণাটকা থেকে কন্ট্রোল করতে স্টার্ট করে, ঠিক আছে। মানে উনি অ্যাকচুয়ালি পরের দিকে শিফট হয়ে যায় আজীবিক ধর্ম গ্রহণ করে এবং দক্ষিণ কর্ণাটকে চলে যায়। ওনার বাবাও সেম তাই, শ্রাবণ বেলগোলাও কর্ণাটকে শেষ জীবন ওখানে কাটিয়েছেন, উনিও তাই। এরপরে আসবো অশোকা দেখো এই টাইম পিরিয়ডটা একটু খেয়াল করো, 273-এ উনি মারা যাচ্ছেন, আর অশোকের টাইম পিরিয়ড হচ্ছে 268। কেন কি? কারণ অশোককে বেশ কিছু বছর, অলমোস্ট এটা না একটু কনফিউশন আছে, কেউ বলে 4 বছর, কেউ বলে 5 বছর, কোথাও লেখা 268, কোথাও লেখা 270, যাই হোক একটু কনফিউশন আছে, মানে সালে 1 বছরের একটু গ্যাপ আছে। তো যাই হোক, এটা কেন ওনার বাবার মৃত্যুর পর অশোককে সিংহাসনে বসতে 4 বছর কেন সময় লেগে গেছে বা 5 বছর কেন সময় লেগে গেছে, তার অন্যতম কারণ হচ্ছে কনফ্লিক্ট উইথ দা ব্রাদার্স। অ্যাকচুয়ালি কি হয়, আমি একটু তোমাদের স্টোরি ফরম্যাটে বলি। এই বিন্দুসারের আরো সন্তান ছিল, আরো পত্নী ছিল, মানে তার অনেক বহু বিবাহ ছিল, এবং যার ফলে তার অনেক রানী এবং রানীদের অনেক ছেলেরা ছিল। কিন্তু তিনি অন্য একজনকে, অশোকের এক দাদা ছিল, তাকে রাজা হিসেবে ঘোষণা করে গিয়েছিলেন, অশোককে করেননি। কিন্তু অশোক বরাবরই, অশোক ইজ লাইক আ কাইন্ড অফ বলতে পারো দুয়োরানির ছেলে, মানে সুয়োরানির নয়, দুয়োরানির ছেলে। তো সবসময় একটা দুঃখ একটা লড়াই স্ট্রাগল রাজা ছেলে হয়েও সেগুলো অশোককে অনেক ফেস করতে হয়েছে। এবং অশোকের যে মা ছিলেন তিনি প্রচন্ড শোকে থাকতেন, প্রচন্ড দুঃখে থাকতেন। কেন কি? কারণ বিন্দুসার তার প্রতি খুবই মানে সেই বলে না, নতুন রানী আসলে পর পুরনো রানীদের অবস্থা খারাপ হয়, তাদের সাথে ভালো ব্যবহার হয় না, তাদেরকে উঠতে বসতে কথা শোনানো হয়, এই ব্যবহারটা অশোকের মা সবসময় পেয়ে এসছেন। তো যার জন্য যখন অশোক জন্মায় তখন তিনি অশোককে জড়িয়ে ধরে কেঁদে এই কথাটাই বলেছিলেন, আমি এবার থেকে অশোকা হয়ে গেলাম। শোক মানে কি? যার জীবনে দুঃখ থাকে। শোকা মানে যার আর কোনো দুঃখ নেই। তার মানে কি? তার এই কথাটার দ্বারা এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তিনি তার স্বামীর দ্বারা বা সংসারের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে অনেক শোক বা অনেক দুঃখ পেয়েছেন। তো সন্তানকে পেয়ে তিনি মনে করছেন যে আমার জীবন এবার ধন্য। কেন? এটা আমরা বাস্তবেও দেখতে পাই, যখন কেউ স্বামীর দ্বারা সুখ পায় না, সংসারে সুখ পায় না, কষ্ট পায়, আঘাত পায়, তখন তারা একটা সন্তান আসলে তাদের জীবনে তাদেরকে নিয়েই আগলে, তাদেরকে ঘিরেই তাদের জীবনটা থাকে। এবং তখন তিনি এই কথাটা জড়িয়ে ধরে বলেন যে আমি এবার অশোকা, আমার আর কোনো শোক নেই, আমার আর কোনো কষ্ট নেই, কারণ আমার সন্তান হয়ে গেছে, আমি আমার ছেলেকে নিয়েই খুশি, আমার আর কাউকে লাগবে না। তো এইখান থেকে একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে অশোকের অনেক শত্রু অলরেডি ছিল রাজা সিংহাসনে বসার আগে। তো যার ফলে এটা মনে করা হয় যে তিনি রাধাগুপ্তা বলে একজনের সাহায্য নেন, নিয়ে ওনার 99 জন ভাইকে, 99 জন ব্রাদারকে উনি হত্যা করে এই 4 বছরে। এই 4-5 বছরের যে ইয়ার অফ কনফ্লিক্টটা চলেছে ভাইদের সাথে, ব্রাদার্সদের সাথে, তাতে উনি ওনার প্রায় 99 জন ভাইকে হত্যা করেন। এবার মেবি এই 99 জনটা মানে কোনো ফেক নাম্বারও হতে পারে, সঠিক নাম্বারও হতে পারে, উই রিয়েলি ডোন্ট নো। কারণ ওনার যে 100টাই ভাই ছিল এটাও কেউ গ্যারান্টির সাথে বলতে পারছি না আমরা। বাট এটা অন অ্যান অ্যাভারেজ এই শাস্ত্রগুলোতে বা বইগুলোতে এটাই মেনশন আছে যে উনি ওনার 99 জন ভাতাকে হত্যা করে সিংহাসনে তারপরে বসে।
যাই হোক, উনি বিন্দুসারের ছেলে ছিলেন। এই 4 বছর ইয়ার অফ কনফ্লিক্টে চলে গেছে ওনার, এই যে ইয়ার অফ 4 ইয়ার কনফ্লিক্ট উইথ দ্য ব্রাদার্স। উনি ওই যে এইমাত্র আমি এনার কথাই বলছিলাম, রাধা গুপ্তা বলে একজন ওনার জেনারেল ছিলেন, তার সাহায্য নিয়ে উনি ওনার 99 জন ভাইকে হত্যা করে। ঠিক আছে, তো এরপরে উনি ওনার প্রথম দিকে ওনাকে কি কাজে পাঠানো হয়েছিল, ভাইসরয় অফ তক্ষশিলা অ্যান্ড উজ্জয়িন। বিন্দুসারের টাইম পিরিয়ডে ওনাকে তক্ষশিলা এবং উজ্জয়িন, তক্ষশিলা হচ্ছে বর্তমানে পাকিস্তান সাইডে নর্থ ওয়েস্ট সাইডে, আর উজ্জয়িন হচ্ছে মধ্যপ্রদেশে। তো এই দুটো জায়গায় ওনাকে কি করা হয়েছিল, ভাইসরয় করা হয়েছিল। এছাড়া ওনাকে ওই টাইম পিরিয়ডে গ্রেটেস্ট রুলার্স অফ অল টাইম, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অশোকা দ্য গ্রেট, অলওয়েজ রিমেম্বার। ঠিক আছে, ওনাকে ওনার নামে বোধহয় মুভিও আছে, হিস্ট্রি আশা করি তোমরা দেখেছো, অশোকা বলে একটা মুভি আছে, যদি না দেখে থাকো দেখতে পারো। তো ওখানেও কিছুটা দেখলে মানে হয়তো সেম হয় না, মুভিতে তো একটু রং চং দিয়ে এন্টারটেনমেন্ট পারপাসে অনেক কিছু বাড়ানো হয়, বাট অন অ্যান অ্যাভারেজ একটা স্টোরি তোমরা বুঝতে পারবে। তো উনি সেই টাইম পিরিয়ডের গ্রেটেস্ট রুলার ছিলেন। ফার্স্ট রুলার টু মেনটেন দ্য ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য পিপল থ্রু দ্য ইনস্ক্রিপশন, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে প্রশস্তিগুলো, এই যে ইনস্ক্রিপশনস গুলো উনি খোদাই করতেন পাথরের গায়ে, পিলারের গায়ে, এগুলোর মাধ্যমে উনি কার সাথে, উনি ওনার যে সাধারণ প্রজারা ছিল, মানুষ ছিল, তাদের সাথে উনি কন্ট্যাক্ট রাখতেন, যে ওনার যা বক্তব্য, উনি যেটা বলতে চান, জানতে চান, সেটা সাধারণ মানুষের কাছে কি করে পৌঁছাবে, সম্ভব না। তো যার জন্য উনি কি করছেন, ইনস্ক্রিপশন করতেন, ইনস্ক্রাইব করতেন। ইনস্ক্রিপশন মানে খোদাই করা, পাথরের গায়ে বা পিলারের গায়ে যখন খোদাই করা হয় তখন তাকে ইনস্ক্রিপশনস বলা হয়। আচ্ছা, এরপর বলছে বেশ কিছু এখানে টাইটেল এবং তাদের নাম দেওয়া রয়েছে, কি কি খুব ইম্পর্টেন্ট। ওনার নাম ছিল অশোকা ঠিকই, বাট ওনাকে এক একটা শাস্ত্রে, এক একটা বইয়ে এক এক রকম নামে বলা হয়েছে। যেমন হচ্ছে মাস্কি এডিক্টে ওনাকে বুদ্ধাশোকা এবং অশোকা এই দুটো নামেই বলা হয়েছে, বুদ্ধাশোকা এবং অশোকা। মানে যেহেতু উনি লর্ড বুদ্ধাকে ফলো করতেন এবং লর্ড বুদ্ধার যে বুদ্ধিজম প্রচন্ড ভাবে প্রমোট করেছেন সব থেকে বেশি পরিমাণে, দ্যাট ইজ হচ্ছে অশোকা। এরপর আসে ধর্মাশোকা, ওনাকে ধর্ম অশোকাও বলা হয়েছে, কোথায়, সারনাথ ইনস্ক্রিপশনে। দেবপ্রিয়া, খুব ইম্পর্টেন্ট, দেবম প্রিয়াম মানে হচ্ছে দেবতার প্রিয়, ঠিক আছে, বিলাভেড অফ দ্য গডস। প্রিয়া দাসী, প্লিজেন্ট অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, ওনাকে বলা হয়েছে প্রিয়া দাসী, প্লিজেন্ট, ওনার অ্যাপিয়ারেন্স, বাইরের যে রূপটা সেটা অত্যন্ত সুন্দর। শ্রীলঙ্কার ক্রনিকল দিব্যাংশ মহাবংশতে মেনশন আছে। তো অনেক নাম রয়েছে যেগুলো আমরা মুখস্থ করতে পারি, বুদ্ধিয়াশাক্য, অশোকা, ধর্মাশোকা, দেবানাম প্রিয়া, প্রিয়াদাসী। তো এই নামগুলো একটু আমাদের মনে রাখতে হবে। এরপরে আসবো হচ্ছে ওনার কিছু পার্সোনাল ডিটেলস এখানে দেওয়া আছে, যেমন হচ্ছে কি ইম্পর্টেন্ট, যেটা আমি আগেই বললাম, এই নাম অশোকা শব্দটার অর্থ হচ্ছে উইদাউট সরো, যার আর কোনো শোক নেই। আর যেটা কে দিয়েছিলেন, ওনার মা, প্রথমবার ওনার জন্মের পরেই। ওনার ওয়াইফের নাম ছিল মহাদেবী, ছেলের নাম ছিল মহেন্দ্র, যাকে কিছুটা মাহিন্দাও বলা হয়ে থাকে, এক একটা শাস্ত্রে এক এক নামে বলা হয়। ওনার মেয়ের নাম ছিল সংঘমিত্রা। এই মহেন্দ্র আর সংঘমিত্রাকে উনি সাউথ ইন্ডিয়াতে এবং হচ্ছে তোমাদের কি বলে শ্রীলঙ্কাতে বুদ্ধিজম প্রচারে পাঠিয়েছিলেন। আচ্ছা, আর কারুবাকি ইম্পর্টেন্ট, এই কারুবাকি হচ্ছে একমাত্র রানী, অনলি কুইন মেনশনড ইন দ্য কুইনস এডিক্ট। এটাই তোমাদের ওই মুভিটাতে, অশোকা মুভিটা যারা দেখেছো তারা জানবে। এই যে মহাদেবী যিনি হয়েছিলেন, তিনি বোধহয় খুব সম্ভবত উর্মিলা যে নায়িকাটি, তিনি হয়েছিলেন মহাদেবী। কারুবাকি হয়েছিল বোধহয় তোমাদের কি বেশ যেন মেয়েটির নাম ভুলে গেছি, যা এখন সিনেমা টিনেমা বহু বছর দেখা হয় না, নাম ভুলে গেছি, কি কারিশমা কাপুর না করিনা কাপুর, বোধহয় করিনা কাপুর হয়েছিল কারুবাকি। তো এই কারুবাকি অ্যাকচুয়ালি এখানে একটা স্টোরি আছে, ওনার রানী ছিল ঠিকই, বাট ওনার প্রপার বিবাহিত রানী ছিল হচ্ছে মহাদেবী। কারুবাকির সাথে ওনার বিয়ে হয়েছিল কাইন্ড অফ বলতে পারো গান্ধর্ব বিবাহ টাইপের, মানে লুকিয়ে, ফ্যামিলির সাথে নয়, আলাদা করে হয়েছিল। বাট উনি কারুবাকিকে অত্যন্ত ভালোবাসতেন, এবং যার জন্য একমাত্র রানী, যাকে কুইন্স এডিক্টে মেনশন করা হয়েছে, রানীর এডিক্ট বলে একটা এডিক্ট আছে অশোকার, যেখানে কিন্তু ওরা নিজের যে অ্যাকচুয়াল বিবাহিত রানী মহাদেবী তার নাম মেনশন নেই, বাট কারুবাকির নাম মেনশন আছে। তো এটা তোমরা মুভিটা দেখলে কিছুটা বুঝতে পারবে। এডিক্টে কি কি বলছে ইম্পর্টেন্ট, অনেকগুলো এডিক্টই রয়েছে, পরের দিকে আমরা দেখবো। স্পেশালি 14টা মেজর রক এডিক্ট রয়েছে, যার ভেতরে এখানে একটা দুটো মেনশন করা রয়েছে। এখানে 8 নাম্বার এডিক্টে মেনশন রয়েছে, 2 নাম্বার এডিক্টে মেনশন আছে। 8 নাম্বার এডিক্টে চোলা এবং চোলা, চেরা, পান্ডিয়া যারা ছিল এই সময়, আর এই যে কেরালা পুত্র যেটা, এটাই হচ্ছে চেরা, ঠিক আছে, এইটা একটু মাথায় রাখবে। আর 2 নাম্বার এডিক্টে কেরালা পুত্রা এবং সাতিয়া পুত্রা, এদের কথা মেনশন করা রয়েছে, যারা সাউথ ইন্ডিয়া থেকে রুল করতো। কেরালার ছেলে যেহেতু, তো ওই জন্য কেরালা পুত্রা বলা হচ্ছে। আর কেরালাতে কারা রুল করতো, চেরারা রুল করতো। চোলা, চেরা, পান্ডিয়া বা হচ্ছে কেরালা পুত্রা বা সাতিয়া পুত্রা, মানে দক্ষিণ ভারতে যে ওনার টাইম পিরিয়ডে কন্টেম্পোরারি অন্যান্য ডাইনেস্ট্রি ছিল, ছোট ছোট ডাইনেস্ট্রিরা, সেটা মেনশন পাচ্ছি কোথা থেকে, রক এডিক্ট 8 নাম্বার এবং রক এডিক্ট 2 নাম্বার, 2 আর 8 থেকে আমরা এদের সম্পর্কে জানতে পারছি। এটা PYQ এ এসছে, এটা MCQ এ আসে, ইম্পর্টেন্ট, মাথায় রেখো।
এরপর আসবো কন্টেম্পোরারি ফরেন রুলার। ওনার সময়কালে বেশ কিছু ফরেন রুলার যারা ওনার কন্টেম্পোরারি ছিল, কারা কারা ছিল, যেমন এগুলো একটু মনে রাখতে পারো। অ্যান্টিওকাস টু, যিনি সিরিয়ার থেকে বিলং করতেন, টলেমি টু ইজিপ্ট থেকে, অ্যান্টিগোনাস ম্যাসিডোনিয়া থেকে, মাগাস যিনি সাইরিন বা লিবিয়া থেকে, আলেকজান্ডার এপিরাস থেকে। ওনার রিলিজিয়াস পলিসি কেমন ছিল এগুলো যদিও অতটা মানে খুব আহামরি কিছু ইম্পর্টেন্ট না, তবু প্রিলিমসে আসার মতো। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবে, কন্টেম্পোরারি রুলার, এডিক্ট, এগুলো প্রিলিমসে আসার মতো। আচ্ছা, গ্রেট প্যাট্রন ছিল বুদ্ধিজমে, অলরেডি এটা আমরা বললাম। বুদ্ধিজমকে উনি ভারতের বাইরেও প্রচার করে, যার জন্য ওনার ছেলে এবং মেয়েকে উনি কোথায়, শ্রীলঙ্কাতে পাঠিয়েছিল, আর সেই সময় শ্রীলঙ্কার নাম ছিল সেলন, যেটা অলরেডি বললাম। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেশন উনি কিভাবে চালাতেন, খুব ইম্পর্টেন্ট। উনি ধর্ম মহামাত্য বলে একটা পোস্ট অ্যাপয়েন্ট করে, যিনি কিনা মানে মেনলি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনে সবকিছু মোরাল ওয়েতে, নৈতিক ওয়েতে চলছে কিনা সেটা দেখতেন। খুব ইম্পর্টেন্ট, এটা পিওয়াইকিউ এ এসছে। ওনার টাইম পিরিয়ডে থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড হয়েছিল কোথায়, পাটালিপুত্রতে। এছাড়া উনি লর্ড বুদ্ধার বার্থ প্লেস, যেটাকে আমরা লুম্বিনী বলে থাকি, লুম্বিনী উদ্যান নেপালে, বর্তমান নেপালে পড়ে, সেই জায়গাটা ভিজিট করে। তখন তো অ্যাকচুয়ালি মগধেরই অংশ ছিল, তখন নেপাল ভুটান এগুলো আলাদাভাবে কিছু ছিল না, তখন ভারতবর্ষের মগধের অংশ ছিল, বিহারের মধ্যেই পড়তো, বাট যাই হোক বর্তমানে নেপালের মধ্যে চলে গেছে। ফরেন রিজিয়ন ওনার সময় কিছু কিছু মেনশন হয়েছে, যেমন দেখো কি কি, সুবর্ণভূমি, যেটা কোনটাকে বলা হতো, মায়ানমার, কম্বোডিয়া, থাইল্যান্ড। কেন এটাকে সুবর্ণভূমি বলা হচ্ছে, বিকজ এই মায়ানমার, কম্বোডিয়া, থাইল্যান্ড এই অঞ্চলগুলোতে গোল্ড পাওয়া যেত অনেক, এবং এখানে প্রচুর, এখনো যদি তোমরা খেয়াল করে দেখো, দে আর ভেরি এনরিচড, পয়সাওয়ালা। কম্বোডিয়া, থাইল্যান্ড, সে ধর্মের দিক থেকে কম্বোডিয়াতে হিন্দুদের সব থেকে বড় টেম্পল রয়েছে, কম্বোডিয়া হিন্দু টেম্পল রয়েছে, থাইল্যান্ড রয়েছে। তো এই সমস্ত জায়গাগুলোকে সুবর্ণভূমি বলা হতো। সুবর্ণ দ্বীপ বলা হতো কোনটাকে, বালি, জাভা, সুমাত্রা, ওই আশেপাশে যে দ্বীপগুলো ছিল, দ্বীপ হচ্ছে আইল্যান্ড যেগুলো ছিল সেগুলো, কারণ আমরা জানি বালি, জাভা, সুমাত্রা এগুলো কি, এগুলো আইল্যান্ড জলের মধ্যে, রাইট। এছাড়া সুবর্ণ রাষ্ট্র কোনটাকে বলা হতো, পেরুকে, পেরু যে জায়গাটা রয়েছে সেই পেরু জায়গাটাকে বলা হতো হচ্ছে সুবর্ণ রাষ্ট্র। তো এই নামগুলো না মনে রাখতে পারো, ইম্পর্টেন্ট। সুবর্ণভূমি, সুবর্ণদ্বীপ, সুবর্ণ রাষ্ট্র, প্রিলিমসে কোশ্চেন আসার সম্ভাবনা থাকে। এরপরে আসবো আমরা বৃহদ্রথ, দ্য লাস্ট মরিয়ান রুলার, ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখো, বেসিক্যালি ওনার টাইম পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে 232-এ। বৃহদ্রথের টাইম পিরিয়ড তারও অনেক পরে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 187 বিসি। এটা নিয়েও একটু কনফিউশন আছে, কেউ বলে 187, কিছু বইয়ে বলে 185। তো যাই হোক, আমরা দেখতে পাবো এরপরে যে পুষ্যমিত্র শুঙ্গ, যিনি শুঙ্গ বংশের প্রতিষ্ঠা ঘটাচ্ছে, কেউ বলছে 187 বিসিতে, কেউ বলছে 185 বিসিতে। দেখো বেসিক্যালি এত বছর আগের ঘটনা, তো এগুলোর কনফার্ম বলাটা একটু চাপের, বাট অন অ্যান অ্যাভারেজ আমরা ধরতে পারি এরকম। তো ম্যাক্সিমাম বই 187 অ্যাকসেপ্ট করেছে। এই বৃহদ্রথ ছিলেন হচ্ছে মৌর্য বংশের লাস্ট রাজা, যাকে তার নিজের মিলিটারি কমান্ডার, তার নাম ছিল পুষ্যমিত্র শুঙ্গ, তিনি হত্যা করে এবং করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা ঘটাচ্ছে 187 বিসিতে। দেখো বেসিক্যালি এই পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন হচ্ছে কট্টর হিন্দু, প্রচন্ড ভাবে উনি ছিলেন, এবং যার ফলে উনি কোনোভাবে অন্য ধর্ম বা অন্য কাস্টের কাউকে সহ্য করাটা ওনাদের পক্ষে খুব ডিফিকাল্ট ছিল। ঠিক আছে, তো যেহেতু মৌর্যরা প্রথমত তো হচ্ছে মুরা ট্রাইব থেকে বিলং করতো বা শূদ্র কাস্ট থেকে আসতো, প্রথমত এটা, আর দ্বিতীয়ত তার উপর আবার হচ্ছে ওনারা বুদ্ধিজম, জৈনিজম, আজিবিক এই সমস্ত ধর্ম অ্যাডপ্ট করেছেন, প্রচার করেছেন, তো সেটাও একটা কারণ ছিল। তো যার ফলে ওনার উনি ব্রাহ্মণ ছিল পুষ্যমিত্র শুঙ্গ, তো ওনার নিজের মিলিটারি কমান্ডার তিনি হত্যা করে। এবং সেম ঘটনা পুষ্যমিত্র শুঙ্গের যে লাস্ট রুলার ছিল তার সাথেও সেম ভাবে এটাই হয়েছিল, বাসুদেব কর্ণ বোধহয় কর্ণ বংশের প্রতিষ্ঠা ঘটায় যখন, সেম জিনিসটা হয়েছিল। ঠিক আছে, তো যাই হোক এটাই হচ্ছে কথা, হিস্ট্রি রিপিট। তো যে যা কর্ম করবে তাকে তার ফল ভোগ করতে হবে, এটা ভুলে গেলে চলবে না। যাই হোক, এরপর আসবো আমরা অশোকান ইনস্ক্রিপশন এন্ড অশোকাস ধাম্মা। অশোক তার ধর্ম, মানে তিনি যা যা প্রচার করতে চেয়েছেন বা তিনি যেগুলো আর কি করতেন, সেগুলো উনি মেজর রক এডিক্টের মাধ্যমে, মাইনর রক এডিক্টের মাধ্যমে, পিলার এডিক্টের মাধ্যমে সবকিছু খোদাই করে মেনশন করে দিয়েছেন, যাতে কি উনি যদি নাও থাকেন, অ্যাটলিস্ট ওনার যা বলা, উনি যেগুলো বলে গেছেন সেই জিনিসগুলো মানুষের কাছে পৌঁছবে, রাইট। ধরো কাগজে লিখে গেলে কি হয়, কাগজ তো মানে পুড়িয়ে ফেলা যায়, ছিঁড়ে ফেলা যায়, যেটা আমরা নালন্দা ইউনিভার্সিটিতে দেখেছি, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বইগুলোকে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। তো যার ফলে ইনস্ক্রিপশন খুব একটা নষ্ট করা যায় না, কেন কি, কারণ এটা ইনস্ক্রাইবড করা থাকে, খোদাই করা থাকে। এবার পাথরের গায়ে যদি খোদাই করা থাকে, তো সেটা লং টার্মে, বহু বছর, হয়তো নোংরা জমতে পারে, কিন্তু যেই তুমি পরিষ্কার করবে খোদাইটা আবার ফুটে উঠবে যেটা লেখা ছিল। তো ওইভাবে করে উনি সেগুলোকে মেনশন করে যায়। তো ওনার টোটাল 33টা ইনস্ক্রিপশন ছিল, যার ভেতরে প্রায় 14টা মেজর রক এডিক্ট ছিল, 7টা মাইনর রক এডিক্ট ছিল, সেপারেট রক এডিক্ট ছিল, মেজর পিলার এডিক্ট ছিল, মাইনর পিলার এডিক্ট ছিল।
এইগুলো জেমস প্রিন্সেপ 1837 সালে উনি পাঠোদ্ধার করেন, খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় PYQ এ এসে গেছে। জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপিকে পাঠোদ্ধার করেছে জেমস প্রিন্সেপ, কত সালে? 1837 সালে। স্ক্রিপ্ট এবং ল্যাঙ্গুয়েজ, কি কি স্ক্রিপ্ট এবং ভাষা ইউজ হতো? ব্রাহ্মী, খরোষ্ঠী, প্রাকৃত, আরামিক, গ্রিক, এই ভাষাগুলো ইউজ হতো। এছাড়া ডাজ নট কন্টেন বুদ্ধাস কি ফিলোসফি অর টিচিং, খুব ইম্পর্টেন্ট, অনলি কোর ইডিওলজি, এইটা তোমাদের ভালো করে বুঝতে হবে। বুদ্ধাস ফিলোসফি বা টিচিং অলরেডি তো ত্রিপিটকে মেনশন রয়েছে, সেটা কেন উনি আবার ওনার ইনস্ক্রিপশনে রাখবে? উনি কি করেছেন, উনি অ্যাপ্লাইডটা বলেছেন, অ্যাপ্লাইডটা, যে আমাদের কি কি অ্যাপ্লাই করা উচিত, কোর ইডিওলজিটা কি, বুদ্ধিজমের কোর ইডিওলজিটা যেটা, সেটার উপর বেস করে উনি ইনস্ক্রিপশন গুলো খোদাই করেছেন। এছাড়া বেশ কিছু এমন কিছু ইউনিভার্সাল সার্বভৌম ল বা আইন এনেছেন, রাইটিয়াসনেস, ন্যায়পরায়ণতা এনেছেন, সামাজিক এবং ধর্মীয় কিছু শৃঙ্খলতা এনেছেন, নিয়ম এনেছেন, যেটা মেনে চলতে হতো। এরপর আসবো আমরা 14টা মেজর রক এডিক্ট অফ অশোকা এন্ড দেয়ার করসপন্ডিং মেসেজেস, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখানে 14টা রক এডিক্ট রয়েছে, সবকটাই ইম্পর্টেন্ট, বাট কিছু কিছু আছে একটু বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আমি এখানে আগে তোমাদের একটু হাইলাইট করে দিচ্ছি। আচ্ছা, প্রাদেশিকা রাজুকা ইউক্তা, থার্ড ইনস্ক্রিপশন। ভেরি ঘোষ রিপ্লেসড বাই ধাম্মা ঘোষ, ফোর্থ ইনস্ক্রিপশন। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে ধম্ম মহামাত্যটা দেখতে পারো, ফিফথ এডিকশন। মন্ত্রী পরিষদ, আচ্ছা পুলিসানি প্রতিবেদকা, রিপোর্টার এদেরকে বলা হতো, এটা ইম্পর্টেন্ট। এই যে চোলাচেরাদেরটা মেনশন রয়েছে, সেভেন্থ এডিকশনে রয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে বিহার যাত্রা, ধর্মযাত্রা, ঠিক আছে, মরাল কন্ডাক্ট, মিউজিক, ফেম, গ্লোরি, ডিক্লেয়ার ধর্ম ইজ দ্য বেস্ট গিফট, প্রমোশন, রিলিজিয়াস টলারেন্স, এই যে এটা ইম্পর্টেন্ট। ওমেন্স ওয়েলফেয়ার 12 নম্বরে। ইথিজিকা মহামাত্যা, কলিঙ্গ যুদ্ধ 261 BC, 13th রক এডিক্ট। ব্যাস, এইগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, বাকি তো পড়তে তো সবই হবে, আমি পরপর এগুলো তোমাদের পড়িয়ে দিয়ে যাচ্ছি। কি বলছে, প্রথম রক এডিক্টটা হচ্ছে প্রহিবিশন অফ অ্যানিমাল স্যাক্রিফাইস। উনি কি করলেন, পুরোপুরি পশু বলি বা পশু হত্যার উপরে একদম বাধা বা নিষেধ এনে দিলেন। কেন কি, বুদ্ধিজম যেহেতু কমপ্লিট নন ভায়োলেন্স ওনারা প্র্যাকটিস করে, সেহেতু প্রহিবিশন অফ অ্যানিমাল স্যাক্রিফাইস। সেকেন্ড এডিক্টে কি বলছে, প্রহিবিশন অফ প্রভিশন অফ দ্য মেডিসিনাল হার্বস এন্ড মেডিসিনাল ট্রিটমেন্ট ফর হিউম্যানস এন্ড অ্যানিমাল, যেটা তোমরা অশোকা মুভিটা দেখলেও বুঝতে পারবে, যেখানে মহাদেবী যিনি ওনার ওয়াইফ ছিলেন, তিনিও এই কি বলবো আয়ুর্বেদিক মেডিসিন হাতে তৈরি করে ওনার ট্রিটমেন্ট করছেন, এরকম টাইপের দেখানো হয়েছে। মেডিসিনাল হার্বস, গাছপালা দিয়ে যে আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়, সেগুলো মানুষের জন্য, পশুদের জন্য, এগুলো ওনারা ব্যবহার করতেন। থার্ড এডিক্টে ট্যুরস অফ ইন্সপেকশনস, যারা ঘুরে ঘুরে ইন্সপেক্ট করতো সমস্ত জায়গা, তাদেরকে বলা হতো প্রাদেশিকা, রাজুকাস, ইউক্তাস। এই তিনটে টার্মের উপর PYQ এসছে, ইম্পর্টেন্ট, মাথায় রেখো। ফোর্থ এডিক্টে বলা হয়েছে কি, রিপ্লেসমেন্ট অফ ভেরি ঘোষ ওয়ার্ড্রাম উইথ দ্য ধম্ম ঘোষ, এটাও একটা ইম্পর্টেন্ট স্টোরি আছে। বেসিক্যালি উনি কলিঙ্গ যুদ্ধতে প্রচন্ড ভয়াবহতা, প্রচন্ড রক্তাক্ততা, লাখ লাখ মানুষের মৃত্যু, এবং হচ্ছে নদী পুরো একদম মানে মহানদী আর কি, ওখানে ওড়িশার পুরো রক্তে পুরো লাল হয়ে গেছিল আগামী বহু বছরের জন্য, এবং সেখানে প্রচুর ফ্যামিলি মারা যায়। এমনকি এটাও স্টোরিতে বলা হয়েছে, এই যে কারুবাকি, যিনি যার একমাত্র কুইন ছিল, তো তারও ফ্যামিলি এই কি বলবো কলিঙ্গ যুদ্ধে মারা যান, এবং সেইটাতে ওনার এতটা আঘাত লাগে, এতটা দুঃখ হয়, যে এত ভয়াবহতা, এত মৃত্যু, এত কিছু দেখার পরে উনি মানে ডিসাইড করেন যে উনি আর যুদ্ধ করবেন না, আর কোনো ভায়োলেন্স উনি করবেন না, এবং উনি সমস্ত সবকিছু ত্যাগ করে শুধুমাত্র বুদ্ধিজম অ্যাডপ্ট করেন, এবং ধর্মীয় প্রচার, কালচারাল প্রচারের উপরেই মেন এমফাসাইজ করে। তো এই যে ভেরি ঘোষ মানে হচ্ছে যে যুদ্ধ বা রক্তমুখী, আর ধম্ম ঘোষ মানে হচ্ছে যে ধর্মকে পছন্দ করে, যে আর যুদ্ধ পছন্দ করে না, ঠিক আছে। এবং 5 নাম্বার এডিক্টে কি বলছে, অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ধম্ম মহামাত্য, যে যিনি ধর্ম সমস্ত কিছু প্রচার করতেন, তাকে ধর্ম মহামাত্য বলতেন, মানে বলা হতো, তিনি ছিলেন হচ্ছে ফিফথ এডিক্টে, ওনার কথা মেনশনড আছে। সিক্সথ এডিক্টে ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে মন্ত্রী পরিষদ, পুলিশানি প্রতিবেদকা, এদেরকে রিপোর্টার বলা হতো, পুলিশানি প্রতিবেদকা, এই রিপোর্টারদের উপরে PYQ এসছে। এই টার্মগুলো পরীক্ষায় মেনশন থাকে, দিয়ে বলবে এটার মানেটা কি, ঠিক আছে। সেভেন্থ এডিক্টে ইম্পর্টেন্ট, রিলিজিয়াস টলারেন্স, অন্য ধর্মের মানুষের প্রতি ধর্ম নিরপেক্ষতা দেখানো, তাদের প্রতি সহনশীলতা দেখানো, যেমন চোলাচেরা পান্ডিয়াদের প্রতি দেখানো হয়েছে। এইথ এডিক্টে রিপ্লেসমেন্ট অফ বিহার যাত্রা, প্লেজার ট্যুর উইথ দ্য ধম্ম যাত্রা, উনি কি করে, নিজের আনন্দ প্লেজার ট্যুর যেগুলো ছিল বিহার যাত্রা, সেগুলোকে সব রিপ্লেস করে দেয় ধর্মযাত্রার জন্য। এবার উনি যে যাত্রা করতেন সেটা ধর্ম প্রচারের জন্য। নাইনথ এডিক্ট এমফাসাইজ করছে ধম্মা অ্যান্ড দ্য মরাল কন্ডাক্ট অফ দ্য রিচুয়ালস,
যে ধর্মের ওপরে এবং হচ্ছে মরাল কন্ডাক্ট, যেগুলো আমাদের ধর্ম পালন কিভাবে করা উচিত, সঠিক আচরণ কিরকম, নৈতিকতা কিরকম, এগুলো উনি 9th এডিক্টে মেনশন করছেন। 10th এডিক্ট হচ্ছে কিং রিজেক্ট ডিজায়ার ফর ফেম অ্যান্ড গ্লোরি, যেটা আমি অলরেডি বললাম। কলিঙ্গ যুদ্ধের পর অলরেডি ওনার এইগুলোর ওপর সমস্ত কিছু থেকে মোহ মায়া সব উঠে গেছিল এবং ওনার টোটাল কনসেন্ট্রেশন ধর্মের ওপর চলে যায়। তো উনি বলছেন যে রাজার আর কোনো রকম ফেম বা গ্লোরির প্রয়োজন নেই। 11th এডিক্টে উনি ডিক্লেয়ার করছে ধাম্মা অ্যাজ দ্য বেস্ট গিফট, সব থেকে ভালো গিফট যদি তুমি কাউকে ধর্মের পথে আনতে পারো, দ্যাট ইজ দ্য বেস্ট গিফট অ্যান্ড দ্যাট ইজ ভেরি ট্রু। 12th এডিক্ট 12 নম্বর এডিক্টে বলছে প্রমোশন অফ রিলিজিয়াস টলারেন্স, ধর্মীয় সহনশীলতা এবং অ্যাপয়েন্টমেন্ট অফ অফিসিয়ালস ফর দ্য ওমেন্স ওয়েলফেয়ার, মহিলাদের কল্যাণের জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট উনি করে দেয়, যার নাম দেওয়া হয়, যিনি হেড থাকেন তার নাম হয় ইথিজিকা মাহামাত্যা। এটা ইম্পর্টেন্ট পিওয়াইকিউ এসছে। 13th এডিক্ট কলিঙ্গ যুদ্ধ, এটাও এসছে পরীক্ষায়, যে কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছে, কোন এডিক্টে মেনশনড আছে, 261 বিসিতে, ওনার মানে অ্যাক্সেশনের 9 বছর বাদে, 8 থেকে 9 বছর বাদে, ঠিক আছে, 8 to 9 ইয়ার্স বাদে ওনার অ্যাক্সেশনের মানে সাম্রাজ্য প্রতিষ্ঠার 8 থেকে 9 বছরের অবধি উনি যুদ্ধ করেছেন। তারপর থেকে 9 বছর বাদের থেকে ওনার সমস্ত কিছু চলে যায় এবং দিগ্বিজয় রিপ্লেসড হয়ে যায় ধর্ম বিজয়ের দ্বারা, ওয়ার রিপ্লেসড হয়ে যায় মরাল কনকোয়েস্টের দ্বারা, ভেরি ঘোষ রিপ্লেস হয়ে যায় ধর্ম ঘোষের দ্বারা। আর যুদ্ধ নয়, এবার সম্পূর্ণ শান্তি যুদ্ধ, তার জায়গায় মরাল কনকোয়েস্ট, মানুষকে নৈতিকভাবে জয় করো। ভেরি ঘোষ যে যুদ্ধকে মানে যুদ্ধের প্রতি যার লালসা সেটা রিপ্লেস করে দিয়ে ওনার ধর্মের প্রতি ওনার লালসা চলে আসে। এবং 14 নম্বর এডিক্টে উনি এক্সপ্লেইন করে দ্য পারপাস এন্ড কম্পাইলেশন অফ দ্য রক এডিক্ট, উনি বলেন যে এই যে রক এডিক্ট গুলো আমি দিয়েছি এটার উদ্দেশ্যটা কি, এটা করার কারণটা কি, ঠিক আছে। তো এইখান থেকে উনি এটা করছেন। তো এরপরে দেখো আমরা পড়বো হচ্ছে পিলার এডিক্ট অফ অশোকা অ্যান্ড করসপন্ডিং মেসেজ। রক এডিক্ট গুলো কমপ্লিট হওয়ার পর এবার আসবো আমরা পিলার এডিক্টে। পিলার এডিক্ট গুলোর লোকেশন কোথায় কোথায় রয়েছে, যেগুলো তোমরা প্রিলিমস এর জন্য মুখস্থ করতে পারো, স্পেশালি এগুলো ইউপিএসসি তেও বেশি জিজ্ঞেস করে। লরিয়া আরারাজ রয়েছে, লরিয়া নন্দনগড় রয়েছে, রামপুরবা, নিগালি সাগর, সারনাথ, তোপরা, মিরাট। যার ভেতর সবগুলো ইম্পর্টেন্ট নয়, কিছু ইম্পর্টেন্ট আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো যেরকম পরীক্ষাতে আসে। তোপরা আর মিরাটটা অলরেডি এসছে, কেন কি কারণ হচ্ছে এটা পরে ফিরোজ শাহ তুগলক, যিনি দিল্লি সুলতানেতের রাজা ছিলেন তুগলক ডাইনেস্টির, তিনি এটাকে তোপরা আর মিরাট থেকে শিফট করে দিল্লিতে নিয়ে এসেছিলেন, সেই জন্য এটা ইম্পর্টেন্ট। আর কিছু কিছু পিলার আছে যেগুলোতে কোনো রকম ইনস্ক্রিপশন বা কোনো খোদাই কিছু নেই। বুল ক্যাপিটাল পিলার অ্যাট রামপুরবা, যেটা আমাদের এখন যে আমাদের যে স্তম্ভটা রয়েছে অশোক চক্রের যে স্তম্ভটা, তার নিচেও আমরা দেখতে পাই বুল ক্যাপিটাল, যেটা অ্যাজ এ অ্যাবাকাস হিসাবেও দেখবে থাকে। তো এটা কিছুটা হচ্ছে তোমার ইসের মধ্যে রামপুরবাতে এটা চলে আসে, ঠিক আছে। আচ্ছা, এর সরি আমি এটা বোধহয় গুলিয়ে ফেললাম, এটা বুল ক্যাপিটাল রয়েছে, এটা লায়ন ক্যাপিটালটা হচ্ছে আমাদের ইসের মধ্যে স্তম্ভের মধ্যে পড়ে। বুল ক্যাপিটালটা আলাদা, লায়ন ক্যাপিটাল আলাদা, আমি দুটো গুলিয়ে ফেলেছিলাম। লায়ন ক্যাপিটাল পিলার রয়েছে যেটা কোথায়, বৈশালী এবং সারনাথে। কোলান এটা কোথায়, কুলুহা পিলার, যেটা এটা হচ্ছে উইদাউট ক্যাপিটাল, এটাতে আবার কোনো রকম কোনো ক্যাপিটাল হচ্ছে নেই, ঠিক আছে। পিলার ক্যাপিটাল লায়ন ক্যাপিটাল পিলার রয়েছে বৈশালী আর সারনাথে, আর কোলহান বা হচ্ছে কোলহুয়া পিলার যেটা, এটা হচ্ছে কোনো রকম ক্যাপিটাল নেই, ঠিক আছে। তো এরপরে আসবো হচ্ছে আমরা ফিচার্স অফ অশোকান পিলার্স, কি কি বলছে অশোকার পিলারের কি কি ফিচার্স রয়েছে। এগুলো ইউপিএসসি তে আসে আর্ট অ্যান্ড কালচারের মধ্যে ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে এগুলো জেনারেলি স্যান্ডস্টোন দিয়ে তৈরি হতো, বেলে পাথর দিয়ে। মোনোলিথিক হতো, মোনোলিথিক শব্দটার অর্থ হচ্ছে একটা সিঙ্গেল স্টোন দিয়ে যখন বানানো হয়, মোনো মানে সিঙ্গেল, লিথিক মানে পাথর বা স্টোন, তো দুটো তিনটে পাথর মিলিয়ে হতো না, সিঙ্গেল স্যান্ডস্টোন দিয়েই তৈরি হতো। সিঙ্গেল স্টোন উইথ দ্য পলিশড বা লাস্ট্রাস সারফেস, গাটা কিরকম থাকতো, ম্যাট ফিনিশ নয়, পলিশড হতো, মানে স্মুথ হতো, একটা গ্লসি ব্যাপার থাকতো, ঠিক আছে। আচ্ছা, এগুলো জেনারেলি সেম সাইজের হয়ে থাকতো, ইউনিফর্ম ইন শেপ এবং ডাইমেনশন, মানে এমন নয় যে এক একটা জায়গায় এক এক রকম শেপ হবে, তা নয়, ডিফারেন্ট, মানে এটা ব্যাপারটা সব জায়গাতেই সেমই ছিল। কোন রকম ভাবে সেপারেট কোনো আলাদা বেস থাকতো না, জেনারেলি সব বেল শেপড ক্যাপিটালের ওপরেই সব থাকতো, ঠিক আছে। তো এগুলো যে ক্যাপিটালের যে এটা ওপরটা এরকম টাইপের থাকে আর নিচে একটা স্তম্ভ থাকতো, তারপর এখান থেকে একটু লোটাস মতো থাকে। তো এই বেল শেপড যে ক্যাপিটালটার ওপর যেটা থাকতো, তো এটা অলমোস্ট সেমই থাকতো, আর এখানে অ্যানিমাল ফর্মে, জেনারেলি ওপরে অ্যানিমাল ফর্মেই থাকতো। অ্যাবাকাস বা প্ল্যাটফর্ম যেটা, সেটা কি করতো, সাপোর্ট করতো অ্যানিমাল ফিগার, এইটা হচ্ছে অ্যাবাকাস বা অ্যানিমাল, আর নিচটাতে হচ্ছে একটা লোটাস শেপ মতো থাকতো, তার নিচে হচ্ছে পিলারটা থাকতো, আর এইটা হচ্ছে অ্যাবাকাসটা, যেটা কিনা উপরের অ্যানিমাল ফিগারটাকে সাপোর্ট রাখতো। এটা কার্ভিং থাকতো সমস্ত সাইড থেকে, রিচ সিম্বলিক রিপ্রেজেন্টেশন, প্রত্যেকটা যে অংশ থাকতো সেগুলো কিছু না কিছুকে সিম্বলাইজ করতো। যেমন কি কি সিম্বল থাকতো পিলারগুলোতে, লায়ন থাকতো যেটা বুদ্ধাকে সিম্বলাইজ করতো, সাক্ষ্য সিংহকে সিম্বলাইজ করছে, বুল ফার্টিলিটিকে সিম্বলাইজ করে থাকতো, মানে উর্বরতাকে, এলিফ্যান্ট বা হাতি, বুদ্ধা এন্টারিং মাদার্স উম্ব, যেটা কিনা জাতকের স্টোরিতে দেখানো হয়েছিল হোয়াইট এলিফ্যান্টের ড্রিমটা দিয়ে, তো সেটা ওই যে এলিফ্যান্ট দিয়ে
বুদ্ধা মায়ের উম্বে প্রবেশ করছে সেটা দেখানো হতো। হুইল যেটা চাকা যেটা থাকতো, এই যে আমাদের এখনো আমাদের অশোক স্তম্ভের মধ্যে যে চক্রটা থাকে, দ্যাট ইজ হচ্ছে ধর্মচক্র প্রবর্তন, দ্য ল অফ ধর্মা। আর হর্স হচ্ছে কি, যে ঘোড়ার যে ছবি থাকতো, যেটা হচ্ছে কি মহাভি নিষ্ক্রমণ, যেটা অলরেডি বুদ্ধিজমে পড়েছি, যে গ্রেট যখন হচ্ছে তোমার দেহ মানে বাড়ি থেকে যখন লর্ড বুদ্ধা বেরোচ্ছে সেই সময় তার সাথে যে ঘোড়াটা ছিল, হর্সটা ছিল কান্থাকা, তো সেইটা দিয়ে মহাভি নিষ্ক্রমণ দেহ মানে বাড়ি ত্যাগটাকে বোঝানো হচ্ছে। গ্রেট ডিপার্চার অফ দ্য গৌতম বুদ্ধা, ঠিক আছে, বাড়ির থেকে বেরোনোটাকে বোঝানো হচ্ছে, রিনাউন্সিয়েশনটাকে। এরপর আসবো পিলার এডিক্ট এবং দেয়ার করসপন্ডিং মেসেজেস। কি কি রয়েছে? 7টা পিলার এডিক্ট রয়েছে, সেই 7টা পিলার এডিক্ট এবং তাদের কিছু ইম্পর্টেন্ট মেসেজ রয়েছে। ফার্স্ট পিলার এডিক্ট কি বলছে? কিছু সামাজিক কোড অফ কন্ডাক্ট, সমাজে চলতে গেলে কি কি আচরণ বিধি ব্যবহার থাকতে লাগবে সেটা। দ্বিতীয়টা এমফাসাইজ করছে রিডিউসিং সিন। আমরা যতটা দেখো প্রত্যেকেই আমরা জীবনে কিছু না কিছু পাপ তো অবশ্যই করি, কিন্তু ম্যাক্সিমাম আমাদের চেষ্টা করা উচিত যাতে আমাদের পাপের পরিমাণটা আস্তে আস্তে কমানো যায়। থার্ড এডিক্টে বলছে ফোকাস অন দ্য সোল অ্যান্ড দ্য সিন, আত্মা এবং আত্মার করা কিছু পাপ কর্ম সেগুলোর উপর ফোকাস করছে। ফোর্থ এডিক্ট কি বলছে? ডিউটিজ এন্ড পাওয়ার্স অফ দ্য রাজুকাস, যারা অফিসিয়ালস ছিল, যে রাজুকাস একটু আগেই আমরা পড়ছিলাম 14টা রক এডিক্টের মধ্যে, তাদের কি কি কর্তব্য ছিল, কি কি ক্ষমতা ছিল সেটা। ফিফথ এডিক্ট যেটা রয়েছে সেটা কি বলছে? প্রহিবিশন অন অ্যানিমাল কিলিং, যেটা দিল্লি তোপরা পিলারেও কিন্তু আমরা দেখেছি যে কোন রকম পশু হত্যা করা যাবে না, টোটাল নন ভায়োলেন্স প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, সিক্সথ এডিকশনে বলছে ওয়েলফেয়ার অফ দ্য পিপল, সাধারণ মানুষের কল্যাণের কথা। সেভেন্থ এডিক্টে বলছে রোল অফ ধম্ম মহামাত্য। ধম্ম মহামাত্য এর আগেও আমরা পড়লাম, রক এডিক্টেও ছিল, সেম ভাবে এখানেও আবার বলছে যে তাদের কি কি কাজ আছে বা কি কি তারা রোল প্লে করে থাকে সেগুলো। তো এই 7টা হচ্ছে পিলার এডিক্ট এবং তাদের বলা কিছু করসপন্ডিং মেসেজ। এরপর আসবে ইম্পর্টেন্ট আদার ইম্পর্টেন্ট ইনস্ক্রিপশন এবং এডিক্ট, যেগুলো তোমরা মুখস্থ করবে, কারণ কি এগুলো প্রিলিমসে আসার সম্ভাবনা থাকে। এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন, যেখানে আমরা কি কি পাচ্ছি? কুইন এডিক্ট পাচ্ছি, এছাড়া সমুদ্রগুপ্তের টাইম পিরিয়ডের ইনস্ক্রিপশন পাচ্ছি, সমুদ্রগুপ্তকে গুপ্তা ডাইনেস্টি এর পরে আসবে, তো সেটাও এলাহাবাদ পিলারের মধ্যে রয়েছে। আচ্ছা, পরের দিকে এখানে জাহাঙ্গীরের কিছু ইনস্ক্রিপশনও অ্যাড করা হয়েছে। এরপর 2 নম্বরে আসছে গিরনার রক ইনস্ক্রিপশন, যেটা রুদ্রদমনের টাইম পিরিয়ডের, এবং এই সময় আমরা দেখেছি সুদর্শন লেক তৈরি করেছিল কে? পুষ্যগুপ্ত, যিনি কিনা চন্দ্রগুপ্ত মৌর্যের আমলেরই একজন গভর্নর ছিলেন। এরপর আসছে কি কান্দাহার ইনস্ক্রিপশন, যেটা কিনা দুটো ভাষাতে রয়েছে, গ্রিক এবং আরামিক ভাষাতে। নিগালি সাগার ইনস্ক্রিপশন, যেটা কোথায়? বর্তমান নেপালে অবস্থিত, যেখানে এটা দেখানো হয়েছিল মানে লেখা রয়েছে যে অশোক লুম্বিনী ভিজিটে এসেছিল, এই যে আফটার 20 ইয়ার্স অফ করোনেশন, অশোক তার সিংহাসনে বসার পর রাজ্যাভিষেকের 20 বছর বাদে এইখানে নিগালি সাগার ইনস্ক্রিপশন দর্শনে তিনি আসে। রুমেন ডে ইনস্ক্রিপশন, যেটা লুম্বিনী নেপালে বর্তমানের অবস্থিত, যেখানে মেনশন রয়েছে যে অশোক লর্ড বুদ্ধার বার্থ প্লেস ভিজিটে এসেছিল সেটা। সান্নাতি ইনস্ক্রিপশন, যেটা কর্ণাটকে রয়েছে, যেখানে 14টা মেজর রক এডিক্ট রয়েছে প্লাস 2টো কলিঙ্গ এডিক্টও রয়েছে। এটা ইম্পর্টেন্ট কেন কি এখানে হচ্ছে তোমাদের এই সান্নাতি ইনস্ক্রিপশন কর্ণাটকে 14টা মেজর রক এডিক্ট, যেটা একটু আগে আমরা পড়লাম, এটা এখানে অবস্থিত। কলিঙ্গ এডিক্ট, যেটা ধৌলি এবং হচ্ছে জগরা সেখানে অবস্থিত, খুব ইম্পর্টেন্ট কেন? অশোকের বলা একটা খুব ফেমাস কোট আছে, অল মেন আর মাই চিলড্রেন, সমস্ত মানুষ বা সমস্ত প্রজাই আমার সন্তান, ঠিক আছে, এটার থেকে প্যাটার্নাল ডেসপোটিজমটা প্রুভড হচ্ছে, তো সেটাও ইম্পর্টেন্ট। এরপর আসছে সগরা কপার প্লেট ইনস্ক্রিপশন। সগার কপার প্লেট ইনস্ক্রিপশন থেকে আমরা জানতে পারছি যে এই যে মরিয়ান টাইম পিরিয়ডে যে মহামারী হয়েছিল, ফেমাইন রিলিফ মেজার যেগুলো নেওয়া হয়েছিল, যেটা আমরা পড়েছি রাইট, যে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মহামারী হয়েছে, ফেমাইন হয়েছে, সেই সময় যে রিলিফ মেজার গুলো নেওয়া হয়েছিল সেগুলো এখানে মেনশনড আছে। মাইনার রক এডিক্ট 1 এ কি বলা আছে? অশোকাস গ্র্যাজুয়াল কনভার্সন টু দ্য বুদ্ধিজম, কিভাবে অশোকা আস্তে আস্তে বুদ্ধিজমে কনভার্ট হয়ে যাচ্ছেন। মাইনার রক এডিক্ট 3 যেটা, সেটাতে বলা রয়েছে ডিপ ফেথ ইন বুদ্ধা, ধাম্মা অ্যান্ড সংঘা, যেটাকে কি বলা হচ্ছে? বুদ্ধিজমের 3টে মেন স্তম্ভ বা পিলার, সেই 3টেতে অশোকার ভীষণ ভরসা ছিল, বিশ্বাস ছিল, সেটা মাইনার রক এডিক্ট 3 তে লেখা রয়েছে। এরপর রয়েছে কি সাবাসগাড়ি এবং মানসেরা, এখানে কি লেখা? এটা মানে এই ইনস্ক্রিপশনসটা কি ভাষায় লেখা? খরষ্টি স্ক্রিপ্টে লেখা। এরপর ব্রহ্মাগিরি ইনস্ক্রিপশন, এটাও মাইনার রক এডিক্টের মধ্যে পড়ে, এখানে অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড ইনফরমেশন লেখা ছিল। এগুলো তোমাদের প্রিলিমসের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হয়, এগুলো মুখস্থ করতে হবে, বিকজ এগুলোতে কনসেপ্ট সেরকম কিছু নেই, এগুলো তোমাদের বারবার রিডিং করে মুখস্থ করতে হবে। তবে কিছু কিছু থাকে খুবই ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে এলাহাবাদটা ইম্পর্টেন্ট, গিরনার ইম্পর্টেন্ট, নিগালি সাগা, রুমেন্ডে ইম্পর্টেন্ট, আচ্ছা কলিঙ্গ এডিক্ট ইম্পর্টেন্ট, সগার কপার প্লেট ইম্পর্টেন্ট, সাবাসগাড়ি মানসেরা ইম্পর্টেন্ট, হ্যাঁ ওটা মোটামুটি দেখে রেখো, ব্যাস ঠিক আছে, এই কয়েকটা দেখে রেখো।
অশোকাস লিগেসি। এইবার অশোকের টাইম পিরিয়ডে কি কি হচ্ছে দেখো এখানে। ফার্স্ট বলছে পলিটিক্যাল ইউনিফিকেশন অফ ইন্ডিয়া, ফার্স্ট টাইম ভারত টোটালি পলিটিক্যালি ইউনিফাইড হচ্ছে, একত্রিত হচ্ছে। এবং এই যে ইন্ডিয়া কনসেপ্টটা ভারতের, এটা এর আগে সেরকম ভাবে ছিল না। আগে কি ছিল, যে যা রাজ্য শাসন করছে এবং সে রাজ্যটাকেই দেশ বলে মনে করছে। বাট এই যে ইন্ডিয়ার কনসেপ্টটা, একটা গোটা দেশ, যেটা বর্তমান ভারতের যে আমরা যে ম্যাপটা দেখতে পাই, এই যে ম্যাপের যে কনসেপ্টটা, এই টোটালটাই কিন্তু কি হচ্ছে, এই পলিটিক্যালি ইউনিফাইড হচ্ছে অশোকের টাইম পিরিয়ডে। স্প্রেড অফ টলারেন্স এন্ড রেসপেক্ট, সমস্ত ধর্মের প্রতি, অশোক নিজে বুদ্ধিজম ফলো করলেও তিনি বুদ্ধিস্টরা বরাবরই ভীষণ শান্তিপ্রিয় হয়ে থাকে এবং তারা সমস্ত ধর্মের মানুষের প্রতি টলারেন্ট অ্যাটিটিউড, সকলকে সম্মান জানানো, এই জিনিসটা ছিল। বারাবার কেভসে আমরা দেখতে পাচ্ছি যে তারা আজীবিক সেক্টদেরকে বেশ কিছু জায়গা, বেশ কিছু কেভস গিফট করেছিল। ঠিক আছে, এই বরাবর কেভ যেটা রয়েছে, বারাবার কেভ যেটা, এই কেভটা আজীবিক সম্প্রদায়কে গিফট হিসাবে দিয়ে দেওয়া হয়েছিল। তো এটা থেকেও এটা প্রুভড হচ্ছে যে অন্যান্য ধর্মের মানুষের প্রতিও তাদের যথেষ্ট রেসপেক্ট ছিল। প্রমোশন অফ কালচারাল কন্ট্যাক্ট, যেটা অলরেডি অশোকা করেছে। ফার্স্ট গ্লোবাল কালচারাল অ্যাম্বাসেডার, প্রথম, এটা এর আগে কোনো দিনও হয়নি। আগে শুধুমাত্র মিলিটারি সম্পর্ক, ডিপ্লোম্যাটিক সম্পর্ক রাখার জন্যই হচ্ছে অ্যাম্বাসেডার যেত। বাট অশোকের টাইম পিরিয়ডে প্রথমবার গ্লোবাল কালচারাল অ্যাম্বাসেডার, যে সংস্কৃতির আদান প্রদানের জন্য একজন অ্যাম্বাসেডার, একজন রাজদূত থাকবে, তো সেটাও কিন্তু প্রথমবার এই সময়ই করা হচ্ছে। পলিসি অফ পিস অ্যান্ড নন অ্যাগ্রেশন, সম্পূর্ণ শান্তির পলিসি এবং হচ্ছে কোনো রকম কোনো যেচে পড়ে অ্যাটাক করা কাউকে সেটা না করা। হ্যাঁ, এইবার বলতে পারো যে এই প্রত্যেকটা জিনিসই কলিঙ্গ যুদ্ধের পরে হয়েছে, 261 বিসির পরে হয়েছে। ঠিক আছে, তো ওই কলিঙ্গ যুদ্ধ হচ্ছে অশোকের লাইফের লাস্ট যুদ্ধ এবং তারপর থেকে অশোকের লাইফ টোটাল চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তারপর থেকে তার পলিসিতে 261 বিসি থেকে 232 বিসি অব্দি প্রায় 30 বছরের কাছাকাছি আমরা যথেষ্ট ভালো সময় দেখেছি। এরপর মরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, এখানে আমরা অ্যাডমিনিস্ট্রেশনে কি কি দেখতে পাচ্ছি। প্রথমত তো ইনোভেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম ছিল, যেটা সেই সময়কার হিসাবে অনেক মডার্ন ছিল। সেন্ট্রালাইজড বিউরোক্রেটিক রুল ছিল, সেন্ট্রাল গভর্নমেন্টের রুলটা বেশি ছিল, মানে যেহেতু রাজতন্ত্র ছিল স্বাভাবিক সেন্ট্রালাইজড বিউরোক্রেটিক রুল হবে। প্যাটার্নাল ডেসপোটিজম অলরেডি আমি আগেই বুঝিয়ে দিলাম। প্রভিন্সেস গভর্ন বাই দ্য ভাইসরয়, যে প্রভিন্স গুলো থাকতো তাদেরকে কে গভর্ন করতো, এখন যেরকম প্রত্যেক একজন কে থাকে, প্রাইম মিনিস্টার হেড থাকে, এছাড়া প্রত্যেকটা রাজ্যে চিফ মিনিস্টার থাকে, ঠিক সেরকমই রাজা তো থাকছে মাথার উপরে, ঠিক আছে বুঝলাম, বাট প্রত্যেকটা রাজ্যে একজন করে ভাইসরয় থাকতো। আচ্ছা, ফার্স্ট আসছে কি, এইবার আমরা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে প্রত্যেকটাকে একটা একটা করে আমরা দেখব। কি বলছে এখানে, কিং, রাজার কি বলছে, এই রাজা হচ্ছে বা কিং হচ্ছে যিনি ফাইনাল অথরিটি। ঠিক আছে, যার যার উপরে আর কেউ কোনো রকম কোনো কথা বলবে না, ডিসিশন মেকিং অথরিটি হচ্ছে সবার উপরে হচ্ছে রাজা, ফাইনাল অথরিটি সিদ্ধান্ত গ্রহণে। ওনার কিন্তু ফিমেল বডিগার্ড অব্দি থাকতো, যারা কিনা স্কিল্ড হতো কিসে, আর্চারিতে, ধনুর্বিদ্যাতে তারা হচ্ছে স্কিল্ড হতো। ইন্টেলিজেন্স সিস্টেম ছিল, যারা অলরেডি আমরা একটু আগেই দেখছিলাম 14টা মেজর রকেরিক্টের মধ্যে ছিল পাতিবেদাকাস, পুলিশানি, এরা এই নামে ছিল, কি রিপোর্টার নামে। এরপর আসছে কি জনপদ বা টেরিটরি এবং পপুলেশন, এর ভেতরে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু প্রভিন্স ছিল, স্পেশালি 5টা প্রভিন্স আমরা দেখছি। প্রথম বলছে তাকশিলা, যেটা উত্তর পশ্চিম ভারতে মেনলি তাকশিলা ছিল তার ক্যাপিটাল। দক্ষিণ ভারতের ক্যাপিটাল ছিল সুবর্ণগিরি। এরপর পূর্ব ভারতের ক্যাপিটাল ছিল তোষালি। পশ্চিম ভারতের ক্যাপিটাল ছিল উজ্জয়িন। আর হচ্ছে পরের দিকে অশোকা, এই চারটে তো আগে থাকতে ছিলই, পরের দিকে যখন অশোকা কলিঙ্গ যুদ্ধে কলিঙ্গকেও জয় করে, তখন ওড়িশার কলিঙ্গকেও একটা ক্যাপিটাল হিসেবে ডিক্লেয়ার করা হয়। 5টা আলাদা আলাদা প্রভিন্স মেজর ছিল। এছাড়া যারা ভাইসরয় হতো প্রভিন্স গুলোতে, তারা মেন কাজ করতো কি, ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, সেখানে যাতে আইন পরায়ণ সমস্ত কিছু ঠিক থাকে, আর ট্যাক্স কালেকশন করা, লোকাল এলাকার যে ট্যাক্স কালেকশন হয়, রেভিনিউ কালেকশন হয়, সেগুলো করতো। আর প্রিন্সকে কি বলা হতো, কুমার বা আরিয়া পুত্রা, এখনো তাই বলা হয় জেনারেলি রাজাদের ছেলেদেরকে। দেখবে অনেকের নামের পেছনে কুমার থাকে, অমুক কুমার তমুক কুমার, সিনেমা টিনেমাতেও শুনেছো। আর আরিয়া পুত্রা তো অলরেডি আমরা পড়েছি যে রাজার ছেলেদেরকে আরিয়া পুত্রা বলা হতো, মহাভারত রামায়ণের সময় আমরা দেখেছি সেটা। আচ্ছা, আর্য পুত্র যেটাকে বলে ওটাই। আচ্ছা, এরপরে আসে হচ্ছে প্রভিন্সিয়াল ক্যাপিটাল, যেটা অলরেডি আমরা একটু আগেই দেখছিলাম। উত্তরপদ বা উত্তর ভারতের ক্যাপিটাল ছিল তাকশিলাতে, দক্ষিণ ভারতের ক্যাপিটাল সুবর্ণগিরিতে, পূর্ব ভারতের তোষালিতে, আর মধ্য ভারত হচ্ছে অবন্তিপুরা বা অবন্তিরাত বলা হয়ে থাকে, যেটা মধ্যপ্রদেশে। উজ্জয়িন, কলিঙ্গ হচ্ছে সেন্টারে তোষালি বা ধৌলি। ঠিক আছে, তো এইগুলো একটু আমরা মনে রাখতে পারি প্রিলিমস এর জন্য, এগুলো প্রিলিমসে। বাট হ্যাঁ, এটা মেন্স এর কোশ্চেনেও ফর্ম হতে পারে। ঠিক আছে, যদি আসে মরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, এটা তোমরা বাড়িতে অ্যান্সার রাইটিং করতে পারো, এটা আমি আগের ব্যাচের স্টুডেন্টদেরকেও দিয়েছিলাম, মরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্সার রাইটিং। মরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন 15 মার্কের কোশ্চেন হিসেবে তোমরা লিখতে পারো 3 পেজ, যেখানে তোমরা টোটালটা এখান থেকে লিখতে পারো, এই যে মরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, তো এটা তোমরা অ্যান্সার রাইটিং করে পিডিএফ করে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে
সেই টেলিগ্রাম গ্রুপে সেন্ড করে দিলে আমি চেক করে দেবো। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কি বলছে, ভিলেজের হেড যিনি থাকতো তাকে গ্রামিনী বা গ্রামিকা বলা হতো, আর যে বয়স্ক থাকতো তাকে গ্রাম বৃদ্ধাস বলা হতো। জেনারেলি তাই বলে, আমরা বাংলাতেও তো তাই বলি, বৃদ্ধ বলি না, তো গ্রাম বৃদ্ধাস। এগুলো কষ্ট করে মুখস্থ করার দরকার পড়ে না, একটু কমন সেন্স দিয়ে যদি ধীরে ধীরে থেমে থেমে পড়ো তাহলে বুঝতে পারবে যে ওয়ার্ড গুলো সংস্কৃত বাংলার সাথে কানেক্টেড। তো আমরাও এই ধরনেরই শব্দ বলে থাকি। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন, এখানে স্থানীয় যারা থাকতো, স্থানীয় হচ্ছে যিনি মেন আর কি, ঠিক আছে। তারপর থাকতো দ্রোণা, তারপর থাকতো মুখা, তারপর থাকতো খারবাদিকা, তারপর থাকতো সামগ্রাহানা, ঠিক আছে। এইভাবে করে একটা ক্রনোলজিক্যাল অর্ডারে কি হতো, ডিভিশন গুলো ভাগ করা থাকতো 5টা ডিভিশনে। আর এখানে টোটাল এই অ্যাডমিনিস্ট্রেশনের ডিভিশনে টোটাল ইউনিটে 800টা গ্রাম থাকতো, যার ভেতর আবার ভাগ ভাগ করা থাকতো 400, 200, 10 এইভাবে করে আর কি ভাগ ভাগ করে থাকতো। মানে প্রথমে 800টা গ্রাম, তারপর 400টা, তারপর 200টা, তারপর 10টা, এইভাবে করে সেকশন ওয়াইজ করে ইউনিট গুলো ভাগ করে দেওয়া হতো। মানে লাইক যে সব থেকে উপরে থাকবে তার আন্ডারে অনেক বেশি গ্রাম থাকবে, তারপর যে নিচে রয়েছে তার আন্ডারে আরেকটু কম, তারপর আরেকটু কম, এইভাবে করে কমতে থাকে। মিউনিসিপাল অ্যাডমিনিস্ট্রেশন 6টা মেজর কমিটি ছিল, প্রত্যেকটা কমিটিতে 5 জন করে মেম্বার থাকতো। এই যে 6টা কমিটি, এই 6টা কমিটি কি কি কাজ করতো, যদিও এগুলো প্রিলিমসে জিজ্ঞেস করে না, আমি আগেই বললাম ওই মডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনে যদি মেন্স রিলেটেড কোশ্চেন আসে তো পড়ে রাখতে পারো। বাট আবারও বলে দিচ্ছি এই কোশ্চেন আসার সম্ভাবনা কম। কেন কম? তার কারণ হচ্ছে আমাদের অ্যানশিয়েন্ট মিডাইভাল হিস্ট্রি যেটা না, এটা তোমাদের ইউপিএসসি মেন্সের সিলেবাসে নেই, বোঝা গেছে? ইউপিএসসি মেন্সের সিলেবাসে নেই, শুধুমাত্র প্রিলিমসের সিলেবাসে আছে। মেন্সে আছে কি, আর্ট অ্যান্ড কালচার আছে, আর্ট অ্যান্ড কালচার। এইবার আর্ট অ্যান্ড কালচার রিলেটেড টু অ্যানশিয়েন্ট মিডাইভাল টাইম পিরিয়ড। তো এক্ষেত্রে মডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে মডিয়ান আর্ট অ্যান্ড লিটারেচার বা আর্ট অ্যান্ড কালচার কোশ্চেনটা, ঠিক আছে। মডিয়ান আর্ট অ্যান্ড কালচারের যে কোশ্চেনটা থাকবে সেটা তোমাদের মেন্সের জন্য বেশি ইম্পর্টেন্ট হবে। আমি তাও তোমাদের দুটো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে লিখতে পারো। মডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের উপর একটা 15 মার্ক, মডিয়ান আর্ট অ্যান্ড কালচারের উপর একটা 15 মার্কের কোশ্চেন। কিচ্ছু না, সিম্পলি নোটে যেভাবে দেওয়া আছে অ্যাজ ইট ইজ মুখস্থ করো, করে লিখে ফেলো। এরপর এখানে 6টা কমিটি কি কি বলছে, ইন্ডাস্ট্রি রয়েছে যেটা মেইনলি হচ্ছে শিল্পের প্রোডাকশন, কিভাবে কোয়ালিটি কন্ট্রোল করা যায়, দাম কিরকম রাখা যায়, স্ট্যাম্পিং, যে ফিনিশড গুডস গুলো তৈরি হয়ে যাচ্ছে সেগুলো মার্কেটে যাওয়ার আগে স্ট্যাম্পিং কিভাবে হবে। ফরেনারদের যে কমিটি ছিল সেটা মেইনলি হচ্ছে দেশে যে ফরেনাররা থাকতো তাদের কিভাবে শারীরিক সুস্থতা দেওয়া, কেয়ার এবং প্রোটেকশন দেওয়া, যাতে তাদের কোনো রকম সমস্যা না হয়। ভাইটাল স্ট্যাটিস্টিক্স জেনারেলি হচ্ছে যেটা এখনো আছে আমাদের, যে আমাদের পৌরসভায় দেখবে জন্ম মৃত্যুর রেজিস্ট্রেশন করানো থাকে, তো কটা বাচ্চা জন্মালো, কখন জন্মালো, কারা মারা যাচ্ছে, এগুলো সব লেখা থাকে, রাইট? তো সেই ভাইটাল স্ট্যাটিস্টিক্স গুলোর একটা কমিটি থাকতো। ট্রেড এবং কমার্স, এখানে মেইনলি হচ্ছে ওয়েটস, মেজার, মার্কেট কিভাবে রেগুলেশন করা যায়, দাম কিরকম, মাপ কিরকম, এগুলো। ম্যানুফ্যাকচার্ড গুডস, যেগুলো কিনা কি করতো, যে চেক করতো যে মিক্সিং অফ ওল্ড অ্যান্ড নিউ গুডস, অনেক সময় হয় না পুরোনো জিনিসের সাথে নতুন জিনিস মিক্সড করে বাজারে বিক্রি হয়, যাতে সেটা না হয় সেটা এটা চেক করতে হচ্ছে ম্যানুফ্যাকচার্ড গুডস। ট্যাক্স কালেকশন কি করতো, 1/10 ট্যাক্স অন দ্য গুডস সোল্ড, যা তুমি প্রোডাক্ট বিক্রি করবে তার মানে 10 ভাগের 1 ভাগ তোমাকে গভর্নমেন্টকে বা হচ্ছে যে রাজা থাকতো তাকে দিতে হতো। এইভাবে 6টা কমিটি ছিল। এরপর আসবো দুর্গ। ইট ইজ নট দুর্গা, এটা দুর্গ, ইংলিশে দুর্গা লেখে ঠিকই, বাট দুর্গ বাংলায় আমরা বলি দুর্গ, যেটার মানে হচ্ছে ফোর্টিফাইড ক্যাপিটাল এবং আর্মি। এইখানে আমরা দেখতে পাচ্ছি অন্ত মহামাত্য বলে একটি পোস্ট ছিল, যে কিনা ফ্রন্টিয়ার সিকিউরিটির দায়িত্ব পালন করে থাকতেন, যিনি কিনা এছাড়াও এখানে স্ট্যান্ডিং আর্মিও থাকতো। স্ট্যান্ডিং আর্মি মানে সারা বছর দাঁড়িয়ে থাকে যে আর্মি, তাকে স্ট্যান্ডিং আর্মি বলে। 2 ধরনের আর্মি হতো, একটা হচ্ছে যাদেরকে যুদ্ধের সময় বাড়ির থেকে তুলে নিয়ে যাওয়া হতো, বাড়ির লোকাল ছেলেপিলেদেরকে বলতো যে যুদ্ধের সময় রাজা ডাকছে সবাইকে যুদ্ধ করতে হবে, তারা প্রপার ট্রেনিং প্রাপ্ত হতো না, তো সেই সমস্ত রাজাদের যুদ্ধে হেরে যাওয়ার চান্স অনেক বেশি থাকতো। আর যে সমস্ত রাজাদের প্রপার স্ট্যান্ডিং আর্মি থাকতো, যেমন এখন ভারতবর্ষে যেমন আছে, অন্যান্য দেশে যেরকম আছে, সব সময় যুদ্ধ হোক বা না হোক সব সময় আর্মি দাঁড়িয়ে আছে প্রোটেকশন দেওয়ার জন্য, এটাকে স্ট্যান্ডিং আর্মি বলে, যারা প্রপার স্কিলড হয়, প্রপার ট্রেনিং প্রাপ্ত হয়, ঠিক আছে। তো যার ফলে সেই সমস্ত ডাইনেস্টির এক্সপ্লোর করার বা সেই সমস্ত ডাইনেস্টি এক্সপ্যান্ড হওয়ার, বড় হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। মিলিটারি অফিসার, যাকে সেনাপতি বলা হচ্ছে, কমান্ডার, এবং তার সাথে তার নায়করা থাকতো, মানে যারা তার সেনা নায়ক তার আন্ডারে কাজ করতো। ওয়ার অফিসে প্রায় 30 জন মেম্বার থাকতো, যাদেরকে 6টা বোর্ডে ডিভাইড করা হতো, সেই 6টা বোর্ডের আবার 5 জন করে মেম্বারও থাকতো। কি কি 6টা বোর্ড ছিল, এই 6টা বোর্ড আর এই 6টা বোর্ড আলাদা, এটা 6টা কমিটি আর এটা 6টা বোর্ড, এটা গুলিও না। অ্যাডমিরালটি, যেখানে হচ্ছে নেভি থাকতো, যেটা কিনা কৌটিল্য মেনশন করেনি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রিলিমসে কোশ্চেন ফর্ম হতে পারে যে নেভির কথা কৌটিল্য মেনশন করেছে কিনা, না মেনশন করেনি। ইনফ্যান্ট্রি, যেটা পদাতিক সৈন্য যেটাকে বলা হয়, এরা পায়ে হেঁটে সৈন্য ওরা যুদ্ধ করছে। ক্যাভালরি,
যারা অশ্বাধ্যক্ষ বলা হয়ে থাকে তাদের হেডকে। অশ্বাধ্যক্ষ মানে যারা ঘোড়ার পিঠে চড়া যে সৈন্য হয় তারা। চ্যারিয়েটার যারা রথে থাকে যারা, ঠিক আছে, রাথিয়াধ্যক্ষ যারা রথে চড়ে যে যুদ্ধ করে যারা। এলিফ্যান্ট যারা হাস্তাধ্যক্ষ মানে হচ্ছে হাতির পিঠে চড়ে যারা যুদ্ধ করছে। আর হচ্ছে ট্রান্সপোর্ট এবং ইকুইপমেন্ট যারা হচ্ছে জিনিসপত্র, দেখো যুদ্ধ করতে তো প্রচুর ইকুইপমেন্ট লাগে, প্রচুর ট্রান্সপোর্টেশন লাগে, সেগুলোও তো হ্যান্ডেল করতে লোকের দরকার হবে। তো এইভাবে করে টোটাল 6টা সেকশনে ভাগ ছিল, যার ভেতর এই 2 থেকে 5 অলরেডি কৌটিল্যের অর্থশাস্ত্রে মেনশন আছে, বাট এই অ্যাডমিরালটি বা নেভিটা ডেফিনেটলি অশোকার টাইম পিরিয়ডেই শুরু হয়েছে। কেন কি কারণটা একটু ভালো করে বোঝো। অশোকের টাইম পিরিয়ডে কৌটিল্য আর ছিলেন না, ঠিক আছে, তো যার ফলে কি হয়েছে, উনি চন্দ্রগুপ্ত মৌর্য আর বিন্দুসারের টাইম পিরিয়ডেই ছিলেন। এবং আর তখন ভারতবর্ষের নিচের অংশটাতে কিন্তু অতটা বেশি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অতটা আসেনি। তো পরের দিকটাতে যেহেতু অশোকা অনেক দূর অব্দি নিজের মানে এই সামুদ্রিক এলাকাতেও যেহেতু চলে গেছিলেন, তো স্বাভাবিক ওনার কিন্তু নেভির প্রয়োজন পড়েছে। তো সেই জন্য আমরা এটা আন্দাজ করতে পারি যে মেবি এটা অশোকের টাইম পিরিয়ডেই অ্যাড হয়েছে। টাইপস অফ আর্মি, কত রকমের আর্মি ছিল। প্রথম আসে মলা, যারা হেরিডিটি সোলজার্স মানে বংশ পরম্পরায় চলছে। ভৃতাকাস যারা হচ্ছে মার্সেনারিজ, যারা হচ্ছে মেইনলি অস্ত্রাগারের কাজ। মার্সেনারিজ হচ্ছে যারা অস্ত্র দেখাশোনা করে থাকতেন। অ্যালিজ হচ্ছে ট্রুপ সাপ্লাইড বাই দ্য ফ্রেন্ডলি স্টেট। এলাই বলে না, অ্যালি কথাটার মানে হচ্ছে বন্ধু। তো বন্ধুপূর্ণ যে দেশগুলো বা রাজ্যগুলো হতো, তারা যে ট্রুপস, তারা যে আর্মি দিয়ে হেল্প করতো যুদ্ধের সময়, তাদেরকে বলা হতো অ্যালিজ। এরপর 5 নম্বর আসছে কি কোষ বা ট্রেজারি। মেইনলি জেনারেলি কি হয়ে থাকতো, অবভিয়াসলি টাকা পেমেন্ট করার জন্যই কোষ থাকে, রাজকোষ যেটাকে বলে। তো যারা অফিসিয়ালস হতো, সোলজার্স হতো, তাদেরকে টাকা ক্যাশে পেমেন্ট করা হতো। এখানে কিছু ল্যান্ড সিস্টেম ছিল, যেমন জমিকে বলা হতো ক্ষেত্র, সেটা এখনো তাই বলা হয়। আচ্ছা, যে জমির ওনার থাকতো তাকে কি বলা হয়, ক্ষেত্রিকা, এখনো তাই বলা হয়। আচ্ছা, চাষি যে থাকতো টেনান্ট, তাকে কি বলা হতো, উপাসকা। তো ব্যাস, সিম্পল ওয়ার্ড আছে, মুখস্থ করো। কি কি ট্যাক্স থাকতো ইম্পর্টেন্ট, এই ট্যাক্সেশনের উপর পরীক্ষায় কোশ্চেন এসছে, একটু স্টার্ট দিয়ে রাখো। যেমন ভাগ, বালি, এগুলো এসছে, হিরানিয়া, কারা, এই টাইপের টার্ম ইউপিএসসি জিজ্ঞেস করে। টার্মস আর মিনিং এর যে কোশ্চেন আসে না ইউপিএসসি প্রিলিমসে, সেখানে এই ধরনের টার্ম জিজ্ঞেস করে। ভাগ হচ্ছে 1/6 অফ দ্য প্রডিউস, তুমি যা উৎপন্ন করবে তার 6 ভাগের 1 ভাগ তোমায় দিয়ে দিতে হবে। বালি হচ্ছে একটা এক্সট্রা অ্যাডিশনাল ট্যাক্স দিতে হতো। হিরণ্য হচ্ছে ক্যাশ ট্যাক্স, মানে ক্যাশে দিতে হতো। কারা হচ্ছে ট্যাক্স অন দ্য গার্ডেন বা ফ্রুটস বা ফ্লাওয়ার্স, তুমি মানে তোমার একটা বাগান আছে, সেখানে তুমি ফল ফুল চাষ করো, সেটার উপরে ট্যাক্স দিতে হতো। আর এই ট্যাক্স কালেক্ট করতো কে, আগ্রানোমই অ্যাজ পার মেগাস্তিনিস। ইম্পর্টেন্ট, মেগাস্তিনিসের লেখা থেকে আমরা জানতে পাচ্ছি যে এটা কে কালেক্ট করতো ট্যাক্সটা, আগ্রানোমই। এটা এমসিকিউ ফর্ম হতে পারে। আচ্ছা, এরপরে আসবো আমরা ইকোনমিক অ্যাক্টিভিটি। কি কি ইকোনমিক অ্যাক্টিভিটির কথা বলা হচ্ছে, কোথা থেকে হতো, টেক্সটাইল সেন্টার রয়েছে কোথায়, বারাণসী, মথুরা, বেঙ্গল, গান্ধার, উজ্জয়ন। মাইনিং কোথা থেকে হতো, আকারাধাক্সিয়া, মাইনিং যিনি করতেন আর কি, তিনি মেন যে হেড থাকতেন, তাকে আকারাধাক্সিয়া বলা হতো। আয়রন মনোপলি, যিনি লোহার সমস্ত কিছু লিড করতেন, তাকে লোহাধাক্সিয়া বলা হতো, অবভিয়াসলি লোহাই হবে। ট্রেড অফিসারকে কি বলা হতো, পান্ডিয়াধাক্সিয়া। মার্কেট অফিসারকে কি বলা হতো, সন্তাধাক্সিয়া। সংস্থাধাক্সিয়া, মার্কেট অফিসার, সংস্থা মানে বাংলা যেটাকে আমরা সংস্থা বলি। কয়েনকে যে ইন্সপেক্টর, কয়েন দেখাশোনা করতো যিনি, তাকে রূপা দর্শকা বলা হতো। রূপা মানে রূপাইয়া থেকে কথাটা এসছে, আমাদের এখনো যেহেতু গুলো সিলভার দিয়ে তৈরি হতো, ওই জন্য কথাটা রূপা আসছে, ওখান থেকেই রূপাইয়া এসছে। এই যে আমরা টাকাকে রূপাইয়া বলি না, তো এই রুপি বা রূপাইয়া কথাটা এসছে সিলভারের থেকে। আর সিলভারের বাংলা মানে রূপ হচ্ছে রূপো, তো ওইখান থেকে কথাটা এসছে রূপা দর্শকা। ওয়েটস এন্ড মেজার্স, এগুলো কে করতেন, পাতাভাদাক্সিয়া। ঠিক আছে। ট্রেড এবং পোর্টস, তাম্রলিপ্ত পশ্চিমবঙ্গের, সেইখানে আমরা দেখতে পেয়েছি বন্দর ছিল, সেই বন্দরের মাধ্যমে ট্রেড হতো, পোর্টস ছিল, বন্দর ছিল। বৃষ্টি মানে ফোর্স লেবার, এটাও পিওয়াইকিউ এ এসছে, ইম্পর্টেন্ট, ঠিক আছে, বৃষ্টি। আর এটা তোমরা ডব্লিউবিসিএস এর জন্য দেখে রেখো। এরপর আসে পাঞ্চমার্ক সিলভার কয়েন্স, যেখানে কি কি সিম্বল থাকতো, পিকক, হিল, ক্রিসেন্ট, সব রকমই থাকতো। ক্রিসেন্ট সাইন হচ্ছে এরকম কাস্তের মতো, পাহাড়ের সাইন থাকতো, কাস্তের সাইন থাকতো, ময়ূরের সাইন থাকতো, এই ধরনের পাঞ্চমার্ক সিলভার কয়েন আমরা দেখতে পাচ্ছি। এইখানে এসে তোমাদের, আর এই যে ইকোনমিক অ্যাক্টিভিটি, এতে কিছুটা কালচারাল কন্ট্রিবিউশন আমরা দেখতে পেয়েছি। বারাবার এবং নাগার্জুন হিলে বেশ কিছু কেভস ছিল, যেগুলো কিনা আজীবিক সম্প্রদায়কে দান করা হয়েছিল, গিফট করা হয়েছিল অশোকার দ্বারা এবং দশরথের দ্বারা। দশরথ ছিলেন হচ্ছে অশোকারই বোধহয় নাতি, যতদূর সম্ভব, আমার যতদূর মনে পড়ছে, উনি বোধহয় ওই বংশেরই, মেবি এক ধাপ পরে বা 2 ধাপ পরে এসেছিলেন, নাতি ছিলেন বোধহয়, নাতি বা পুতি, এরকম কিছু একটা হবে। যদি তোমাদের জানা থাকে কমেন্টে জানিও। যতদূর মনে হয় দশরথ অশোকের নাতি ছিল, গ্র্যান্ডসন ছিল। আচ্ছা, এরপর আসে হচ্ছে দণ্ড বা বালা, জাস্টিস অ্যান্ড ল। এখানে যিনি রাজা থাকতেন তিনি সুপ্রিম ছিলেন, তিনি সমস্ত সুপ্রিম জুডিশিয়াল অথরিটি, মানে আগেকার দিনে তাই হতো, এখনকার দিনে কিন্তু তা হয় না। এখনকার দিনে এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, লেজিসলেচার সব আলাদা, রাইট।
এখন জুডিশিয়ারি সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস হয় CJI, তিনি হচ্ছে মানে হাইয়েস্ট ডিসিশন মেকিং অথরিটি, তিনি সবার উপরে ডিসিশন দেয়। লেজিসলেটিভ কাজ আলাদা একজন করে থাকে, এক্সিকিউটিভ কাজ আলাদা করে থাকে। এক্সিকিউটিভ কাজ প্রাইম মিনিস্টার হেড করে, লেজিসলেটিভ কাজে পার্লামেন্ট হেড করে, জুডিশিয়ারিতে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হেড করে। বাট তখনকার দিনে তা ছিল না, তখনকার দিনে যিনি রাজা তিনি এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি সবকিছুর মাথা ছিলেন। তো যার জন্য দণ্ড বা বালা মানে কাকে কোন অন্যায়ের জন্য কি শাস্তি দেওয়া হবে সেটার ফাইনাল অথরিটিটাও কে ছিলেন? রাজাই ছিলেন। আর তবে হ্যাঁ, জাজেসরা অবশ্যই থাকতেন, তবে তারাও রাজার পরামর্শে বা রাজার ফাইনাল ডিসিশনেই তারা কাজ করতেন। জাজেসদেরকে কি বলা হতো? ধর্মস্থাস, ঠিক আছে, যিনি ধর্মকে বজায় রাখছেন। প্রাদেশত্রিশ, যিনি ক্রাইমকে কন্ট্রোল করতেন, মানে পুলিশের মতো কাজ কাইন্ড অফ বলতে পারো। এরপর থাকতো হচ্ছে জেল। জেলকে কি বলা হতো? বন্ধনাগার। বন্ধনাগার মানে যেখানে তোমাকে বেঁধে রাখা হয়েছে। তো একদম মানে নামগুলো খুব একটা কঠিন কিছু নয়, ব্যাপারটা একটু বুঝে যদি পড়ো বুঝতে পারবে। পুলিশ লকআপকে বলা হতো চারাকা। আর সিভিয়ার পানিশমেন্ট ছিল, মানে তুমি যদি বিরাট অন্যায় করতে, মানে বিশাল কোনো অন্যায় করেছো, তাহলে কিন্তু পানিশমেন্ট, ভীষণ কঠোর পানিশমেন্ট দেওয়া হতো। এরপর আসছে সোর্সেস অফ ল। এই যে ধরো কিসের বেসিসে তোমাদেরকে তখন শাস্তি দেওয়া হতো? প্রথম আসছে কি? ধর্ম। ধর্ম মানে হচ্ছে কি? স্যাক্রেড ল অ্যান্ড রয়্যাল অর্ডার্স, কিছু পবিত্র আইন আছে আর রয়্যাল অর্ডার আছে, মানে রাজার বলা কোনো অর্ডার বা যে রাজা যেটা বলে দিয়েছে সেটাই শেষ কথা, এরকম। ব্যবহার, যেগুলো ইউজেজে চলছে, যেটাকে কাস্টমস বলা হয়ে থাকে, মানে লাইক এত বছর ধরে চলে আসছে যেটা ব্যবহার। চারিতা মানে কাস্টমস এন্ড প্রেসিডেন্টস, মানে বহু বছর ধরে যেটা বংশ পরম্পরায় চলতে পারে, রাজ পরম্পরায় চলতে পারে, বা হচ্ছে এতদিন ধরে যেরকমটা চলে এসছে, যেটা অন্যায়, যেটা ঠিক, এইগুলো কাস্টমস যেগুলো চলছে। এরপর আসে হচ্ছে কি? রাজশাসন, মানে রাজার শাসন, কিংস ডিক্রি। কিং যদি কোনো কিছু জারি করে দেয়, ডিক্রি করে দেয়, তাহলে সেটাই শেষ কথা, রাজার শাসন। এইগুলো ছিল হচ্ছে সোর্সেস অফ ল, মানে এইটা দেখে বোঝা যেত যে কোনো ব্যক্তি অন্যায় করেছে না ঠিক করেছে। এরপর 7 নম্বরে আসছে মিত্র বা ফরেন পলিসি, যেটা কি না খুব ইম্পর্টেন্ট। সদ্গুণা থিওরি অফ চাণক্য, এইটা একটু হাইলাইট করো, ইম্পর্টেন্ট, বিকজ পরীক্ষাতে এটা কোশ্চেনে আসে। যে চাণক্য তার সদ্গুণ থিওরির দ্বারা একটা উনি লিখেছিলেন, বলেছিলেন যে তোমার যদি রাজা তোমার থেকে বেশি শক্ত সামর্থ্য হয় তাহলে তোমার কি করা উচিত, যদি তোমার রাজা তোমার থেকে দুর্বল হয় তাহলে তোমার কি করা উচিত। তো সম্পর্ক, ফরেন পলিসি সেই অনুসারে চালানো উচিত। সেইভাবে চাণক্য 6টি ক্যাটাগরিতে মিত্র রাজাদেরকে ভাগ করে গেছিলেন, মিত্র এবং শত্রু রাজা সবাইকে। তো সেই প্রসেস বা সেই পদ্ধতিটাই অ্যাকচুয়ালি মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেশনে চলতো। প্রথম বলছে কি? সন্ধি। সন্ধি মানে হচ্ছে কি? পিস ট্রিটি, শান্তিপূর্ণ চুক্তি করা। কখন তুমি চুক্তি করবে? যদি তুমি নিজে দুর্বল হও, ইফ উইকার, ভালো করে বোঝো, ইফ উইকার, যদি তুমি দুর্বল হও, তাহলে তুমি তো জানবে যে আমি তো যুদ্ধে হেরে যাব, তাহলে অবভিয়াসলি আমার এই যুদ্ধ করে লাভ নেই, তাহলে তার থেকে বেটার আমার শান্তিপূর্ণ চুক্তি করাই ভালো। দ্বিতীয় বলছে বিগ্রহ, যদি তুমি স্ট্রঙ্গার হও, ওয়ার, ঠিক আছে, যুদ্ধ করো, যদি তুমি শক্ত সামর্থ্য হও, কারণ তুমি জানো যেহেতু তুমি শক্ত সামর্থ্য, স্ট্রঙ্গার, তো তুমি যুদ্ধে জয়লাভ করবে, যেটাতে তোমার লাভ আছে। 3 নাম্বার বলছে আসানা। আসানা মানে নিউট্রালিটি, যদি দুজনেই সমান হও, লাইক তুমিও যেরকম সেও সেরকম, তুমিও শক্ত সেও শক্ত, তো স্বাভাবিক, সেখানে আমার বেকার ঝামেলা পাকিয়ে লাভ নেই, সেখানে আমি নিউট্রাল থাকি। যদি দুজনেই সমান হই, না ঝগড়া না অশান্তি, কিছুই করার দরকার নেই, তুমি তোমার মতো শাসন করো, আমি আমার মতো করছি। ইয়ানা মানে মিলিটারি এক্সপিডিশন, ইফ ভেরি স্ট্রং, দেখা গেল তুমি প্রচন্ড শক্ত সামর্থ্য, লাইক আলাউদ্দিন খিলজি করতো না, পরের দিকে আমরা দেখেছি দিল্লি সুলতানেতে আলাউদ্দিন খিলজি প্রচন্ড মিলিটারি এক্সপিডিশন করেছে। ইভেন সমুদ্রগুপ্তও দক্ষিণ ভারতে অনেক মিলিটারি এক্সপিডিশন করেছে, যেটাকে আমরা কি বলতে পারি, কেন কি? কারণ তারা প্রচন্ড স্ট্রং রুলার ছিল, ডিরেক্টলি তার বাড়িতে ঢুকে তার সমস্ত কিছু তছনছ করবে, করে চলে আসবে। দুটো যুদ্ধ, ওয়ার আর মিলিটারি এক্সপিডিশনের মধ্যে পার্থক্য আছে। ওয়ার জেনারেলি কোনটাকে বলে? যেমন ধরো কুরুক্ষেত্রের যুদ্ধ, ইন্দ্রপ্রস্থ থেকে পাণ্ডবরা থাকতো, কৌরবরা থাকতো হচ্ছে কুরুবংশ থেকে, হস্তিনাপুর থেকে, কিন্তু তারা যুদ্ধ করতে কোথায় গেছিল? কুরুক্ষেত্রে। মানে একটা আলাদা ফাঁকা ময়দান চুজ করা হয়েছে, দুটো দল এসে যুদ্ধ করেছে, যে দল জয়লাভ করেছে তারা তাদের ওই যে সাম্রাজ্যটা সেটা ক্যাপচার করে নিয়েছে। কোনো অত্যাচারও না, কোনো ইয়েও না, কিছু না, কোনো নোংরামি হয় না, বিষয়টা খুব ভালোভাবে হয়। মিলিটারি এক্সপিডিশন ছিল বড় বিচ্ছিরি ভাবে, প্রচন্ড অ্যাগ্রেসিভ ভাবে, যে প্রচন্ড স্ট্রং রুলার হতো সে ডিরেক্টলি সেখানে চলে যেত। যেমন আমরা দেখেছি আলাউদ্দিন খিলজি রতন সিং এর ওখানে হচ্ছে তোমার মানে পদ্মাবতীর যে হাজবেন্ড ছিলেন তাদের যে ওই এলাকাটা চিতোরের দুর্গ ভেঙে টেঙে সেখানে গিয়ে বিরাট ভাবে অত্যাচার করা, যুদ্ধ করা, সেখানকার বাচ্চাদের মেরে ফেলা, মহিলাদের ওপর অত্যাচার করা, মহিলারা সব জহার করে নিচ্ছে, আগুনে পুড়ে যাচ্ছে, মানে অতিরিক্ত অত্যাচার করা, নোংরামি করে নষ্ট করে জিনিস নষ্ট করা, এইটা হয়ে থাকে মিলিটারি এক্সপিডিশনে। আর এটা তখনই করা উচিত যদি তুমি প্রচন্ড স্ট্রং হও। হিসেব মতো উচিতই নয়, এটা মানবিকতার বাইরে চলে যায়, বাট তবু এটা বলা হচ্ছে যে এটা যদি তুমি প্রচুর স্ট্রং হও তবেই তোমার করা উচিত।
উচিত। এরপর বলছে কি সামসরা, মানে সিকিং প্রোটেকশন ইফ ভেরি উইক, তুমি প্রচন্ড যদি দুর্বল হও এবং তোমার উপর যদি অ্যাটাক আসে তাহলে তুমি অন্য একজন শক্ত সামর্থ্য রাজার কাছে প্রোটেকশন চাও। আর হচ্ছে কি দৈবতা ভাব, মানে দ্বৈত ভাব, ডুয়াল পলিসি, ওই যে সেই বলে না কি ব্যাঙের গালে চুমু খায় সাপের গালে চুমু খায়, এরকম একটা কথা আছে না, মানে এর সাথে শত্রুতা ওর সাথে মিত্রতা, বা ওই যে শত্রু শত্রু মিত্র এরকম একটা কথা হয়, ওই ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম। পিস উইথ ওয়ান অ্যান্ড ওয়ার উইথ অ্যানাদার, মানে একজনের সাথে শান্তি চুক্তি করে আরেকজনের সাথে যুদ্ধ করা, মানে যার সাথে তোমার এর সাথে হয়তো আরেকজনেরও শত্রুতা, তো তোমারও শত্রু এরও শত্রু, দুজনে মিলে শান্তির চুক্তি করো, করে এর বিরুদ্ধে যুদ্ধ করো। এটাকে ডুয়াল পলিসি বা দৈবত ভাব বলা হয়ে থাকে। এটা ইম্পর্টেন্ট, এটা প্রিলিমসে বা মেন্সে দুটো জায়গাতেই আসার সম্ভাবনা থাকে। এটা চাণক্যের সাতগুণ থিওরির দ্বারা বলা হয়েছিল। এরপর আসবো ডিপ্লোম্যাটিক পোস্ট। কিছু কিছু ডিপ্লোম্যাটিক পোস্ট ছিল, যেরকম কি কি বলছে দেখো। ফার্স্ট আসছে কি নৃশিরাস্থা দূতা, মানে ফুল অ্যাম্বাসেডার, যারা কমপ্লিট অ্যাম্বাসেডার ছিল। তারপর বলছে কি পারি মিত্তারা ধাতুদা, হ্যাঁ এই নামগুলো একটু কষ্ট করে মনে রেখো, যাদের কাছে লিমিটেড অথরিটি থাকতো এনভয়। এনভয় যেটা থাকে সরকারি, যে এনভয় থাকে, যে গাড়ি থাকে, বা মানে তখনকার দিনে গাড়ি ব্যাপারটা তো ছিল না, বাট অ্যাটলিস্ট ওই কাইন্ড অফ বলতে পারো ক্ষমতায় থাকার জন্য তাদের যা যা প্রয়োজন হয় সেগুলো ছিল। আর আরেকটা কি বলছে শাসানা হারা দূতা, মানে মেসেঞ্জার, যিনি দূত থাকতো, কথা এদিক ওদিক করতেন, জিনিসপত্র মানে যাতায়াতের মাধ্যমে আর কি ইনফরমেশন দিতেন, এনার কথা ওনাকে, ওনার কথা ওনাকে, এই যে এটাকে মেসেঞ্জার বলা হয়, দূত বলা হয়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ডিপ্লোম্যাটিক কিছু পোস্ট ছিল। আচ্ছা, এরপরে আসবো মরিয়ান সোসাইটি। মরিয়ান, এখানে এসে তোমাদের অ্যাডমিনিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। অ্যাডমিনিস্ট্রেশনের উপর যদি কোশ্চেন আসে তোমরা এটা শর্ট করে নিও, এখানে তো অনেকটা লেখা আছে, এতটা তোমাদের লেখার দরকার নেই। এটা 15 মার্ক হলে পর তোমরা এটাকে শর্ট করে নেবে। এটা ম্যাক্সিমাম দেওয়া হয়েছে, বিকজ কেন প্রিলিমসেও তোমাদেরকে এখান থেকে কোশ্চেন সলভ করতে হবে সেই জন্য। আর এমনিতেও জানা কথা, আমরা যদি 5 পৃষ্ঠা পড়ে থাকি সেটা কমে লেখার সময় 3 পৃষ্ঠা হয়েই যায়। আমরা এত ভালো স্টুডেন্ট নই যে একদম 5 পৃষ্ঠা পড়ে 5 পৃষ্ঠাই নামিয়ে দিতে পারবো, তাহলে তো অবভিয়াসলি আমরা মানে যারা পারি তাদের থেকে তো খুবই সাধুবাদ, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টেরই এটা হয়, আমরা 5-6 পেজ যদি পড়ি তাহলে সেটা লেখার সময় 3 পেজ এমনিই হয়ে যায়, আর 3 পেজ যদি পড়ে যায় তাহলে স্বাভাবিক সেটা কমে গিয়ে 1-2 পৃষ্ঠা হয়ে যাবে। তো সুতরাং একটু বেশি পড়ে গেলে যেটুকু মনে থাকছে সেটুকু দিয়ে আমাদের 3 পেজের একটা লেখা হয়ে যাবে। এরপর আসবো মরিয়ান সোসাইটি। সমাজ কেমন ছিল মৌর্য সাম্রাজ্যের? বর্ণা সিস্টেম এক্সিস্ট করতো, হ্যাঁ বর্ণ বেসড সমাজ ছিল, যেখানে মেইনলি ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা ডমিনেট করতো। এছাড়া আস্তে আস্তে পরের দিকে ইমপ্রুভমেন্ট হয়েছে সমাজে, কাদের বৈশ্য এবং শূদ্রদেরও সমাজে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হয়েছে। চন্ডাল এবং হচ্ছে সাবাকাপাস যারা ছিল, সাবাকাপাস বা যাদেরকে ম্লেচ্ছও বলা হয়ে থাকে অনেক সময়, ড্রগ বিডার্স বলা হয়, যাদেরকে কি বলা হতো আন্তঃবাসী, লিভিং এট দ্য এন্ড অফ দ্য সোসাইটি, যারা সমাজের একদম শেষে শেষে বসবাস করছে তাদেরকে বলা হতো। তো চন্ডাল বা হচ্ছে সাবাকাপাস যারা রয়েছে তাদেরকে বলা হচ্ছে। কারা? এরা ডগ ব্রিডার, মানে কুকুর পালনকারী, পিগ ব্রিডার থাকতো, শুকর পালনকারী, ঠিক আছে, এদের বলা হতো। জেনারেলি এদেরকে আনটাচেবলস বলা হতো তখনকার দিনে, মানে অস্পৃশ্য হিসাবে দেখা হতো। বাট এখন আনটাচেবিলিটি কিন্তু ভারতবর্ষে নেই, সো এটা ভুল করেও মাথাতেও কেউ আনবে না, সেই সময়ের কথা এটা বলা হচ্ছে শুধু। এরপর বলছে কি নো মেনশন অফ সতী আর বর্ণা সিস্টেম ইন দ্য এডিক্ট অফ অশোকা। খুব ইম্পর্টেন্ট, অশোকের কোন রকম এডিক্টে আমরা সতী বা বর্ণা সিস্টেমের কিছু পাচ্ছি না। স্লেভারি ছিল, দাসত্ব প্রথা তখনও ছিল। ভৃতাকাশ বা ভাতাকাশ কাদের বলা হতো? সার্ভেন্টদেরকে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, হাইলাইট করে রাখো। এটার উপরে আই থিঙ্ক পিওয়াইকিউ এসেছে। ভৃতাকাশ বা ভ্রাতাকাশ যাদের বলা হতো তারা হচ্ছে সেই সময়কার যারা দাস বা দাসী থাকতো, সার্ভেন্ট থাকতো, তাদেরকে বলা হতো। এরপর আসবো মরিয়ান আর্ট এন্ড স্কাল্পচার। এইটাও তোমাদের ইউপিএসসির জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক মেন্স অ্যান্সার রাইটিং এ। প্রিলিমসে তো আসেই অবশ্যই, বাট মেন্সের জন্য মরিয়ান আর্ট এন্ড কালচারও ইম্পর্টেন্ট। এটাও তোমরা একটা অ্যান্সার রাইটিং করো, ঠিক আছে, অ্যান্সার রাইটিং করে পিডিএফ করে পাঠিও টেলিগ্রাম গ্রুপে, আমি কপি চেক করে দেবো। রক কাট এন্ড স্তূপা আর্কিটেকচার এই সময় প্রচুর ভাবে ডেভেলপ হচ্ছে। পাথর কেটে কেটে করা হতো, স্তূপা আর্কিটেকচার হতো। কেন? বুদ্ধিজমে আমরা দেখেছি স্তূপা আর্কিটেকচার খুব স্ট্রং হয়। স্তূপা আর্কিটেকচার যখন আমরা আর্ট এন্ড কালচার পড়বো সেখানেই দেখতে পাবো এগুলো। মেইনলি আর্ট এন্ড কালচারের যেহেতু একটা আলাদা বই আছে, তো ওই জন্য আমরা হিস্ট্রির মধ্যে এগুলোকে আর বেশি আলোচনা করছি না, বিকজ যেহেতু আমরা আর্ট এন্ড কালচারে তো ডিটেলে পড়বোই, তো সুতরাং এখান থেকে পড়ে তো লাভ নেই, জাস্ট মেনশন করা রয়েছে, নামটুকু দেখো। স্টোন কালচার এই সময় শুরু হলো। পাথর কেটে তৈরি করার যে বিষয়টা, সেটা সেই সময় থেকে মেনলি তৈরি হচ্ছে, মানে কোনো না কোনো আর্ট অ্যান্ড আর্কিটেকচার বলতে পারো। আদারওয়াইজ স্টোন কালচার তো সেই প্যালিওলিথিক সময় থেকেই চলে আসছে, বাট আদারওয়াইজ এটা প্রপার আর্ট ফরম্যাটে এখন থেকে হচ্ছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি পলিটিক্যাল এবং রিলিজিয়াস ইডিওলজি আমাদের আর্ট অ্যান্ড কালচারের সাথে কানেক্টেড। কেন? সেই সময় পলিটিক্স আর রিলিজিয়ান কানেক্টেড ছিল, ইভেন আজও আছে, সবসময়ই আছে, ভবিষ্যতেও থাকবে, এমন নয় যেটা নতুন কোনো কনসেপ্ট। যেমন দেখো হচ্ছে অশোকা বুদ্ধিজম থেকে বিলং করতেন, তো অশোকের সময় বুদ্ধিস্ট আর্ট অ্যান্ড আর্কিটেকচার ভীষণভাবে ফ্লারিশড হয়েছে, আর যেটা কিনা কানেক্টেড টু রিলিজিয়ান, রাইট?
তো রিলিজিয়ান, পলিটিক্স এবং আর্ট অ্যান্ড আর্কিটেকচার কোনোটাকে আমরা আলাদা করতে পারি না, সবকিছুই কানেক্টেড হয় না। তো টাইপ কি কি হতো, স্টোন স্কাল্পচার হতো, ঠিক আছে, রিং স্টোন হতো, তারপরে হচ্ছে ডিস্ক স্টোন হতো, টেরাকোটা ফিগার থাকতো, স্তূপা হতো, এইগুলো ডিফারেন্ট টাইপ অফ আর্ট অ্যান্ড আর্কিটেকচার আমরা দেখতে পেয়েছি। তো বেসিক একটা পার্থক্য আমি একটু তোমাদের বলে দিই। আর্কিটেকচার জেনারেলি 2 ডাইমেনশন হয়ে থাকে, কোনো বাড়ি বা হচ্ছে কোনো বিল্ডিং, এগুলোকে বলা হয়। আর স্কাল্পচার বলা হয় হচ্ছে 3 ডাইমেনশন যেগুলো হয়, লাইক ধরো কোনো একটা ডিস্ক হতে পারে, ঠিক আছে, কোনো একটা ফিগারাইন হতে পারে, কোনো একটা স্ট্রাকচার হতে পারে, যেমন টেরাকোটা ফিগার। টেরাকোটা ফিগার কি হবে, এটা একটা স্কাল্পচার। বাট স্তূপা, স্তূপা কি হবে, এটা একটা আর্কিটেকচার। তো এইটাই হচ্ছে বেসিক পার্থক্য। আর্কিটেকচার জেনারেলি এদিক থেকে এদিক করানো যায় না, আর্কিটেকচার একটা জায়গাতেই থাকে, মানে একটা জায়গায় মানে বানিয়ে করা হয়ে থাকে। আর স্কাল্পচারটা তুমি মুভ করতে পারো, এদিক ওদিক করে নিয়ে যেতে পারো স্কাল্পচারটা, ওটা মোবাইল হয়ে থাকে, একটা জায়গা থেকে একটা জায়গায় চেঞ্জ করা যায়। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে আমরা অশোকান কন্ট্রিবিউশন। অশোক আর্ট মিডাইভাল টাইম পিরিয়ড, মানে মিডাইভাল বলছি সরি, মরিয়ান টাইম পিরিয়ডে কি কি আর্ট অ্যান্ড আর্কিটেকচারে কন্ট্রিবিউশন রেখেছে। এই সময় আমরা দেখতে পাচ্ছি সাবস্টিটিউশন অফ স্টোন ইন প্লেস অফ আ উড অর ব্রিক। হ্যাঁ, সাবস্টিটিউশন অফ স্টোন ইন প্লেস অফ উড অর ব্রিক। তো ব্রিক মাটি, সরি এটাকে কি বলে, কাঠ আর হচ্ছে ইট, এর জায়গাতে পাথরের ব্যবহার হচ্ছে। আর স্তূপা কালচারটাকে পপুলারাইজ করেছে, কারণ কি বুদ্ধিস্টদের মধ্যে স্তূপ কালচারটা বেশি ফেমাস হয়ে থাকে, রাইট? আমরা জানি রেলিক্স, বুদ্ধিজমের স্তূপা কালচার খুব ফেমাস, খুব। তো যার ফলে এই জিনিসটা প্রচুর পরিমাণে বেড়েছে। যেমন বেশ কিছু পিলার এবং তাদের মেটেরিয়াল যদি আমরা দেখি, যেমন পিলার রয়েছে রামপুর বা লরিয়া নন্দনগঞ্জ, সারনাথ, এই জায়গাতে, যেখানে আমরা দেখতে পেয়েছি কি কি রয়েছে, সার্কুলার রয়েছে, মোনোলিথিক রয়েছে, মানে গোল প্যাটার্নের হয়ে থাকে স্তূপাগুলো। মোনোলিথিক সিঙ্গেল একটা পাথর দিয়েই তৈরি হয়, জেনারেলি সেটা স্যান্ডস্টোন হয়ে থাকে। আর এই স্যান্ডস্টোনটা চুনার স্যান্ডস্টোন হয়, আসে কোথা থেকে, চুনার থেকে, যেটা মির্জাপুর ইউপির একটা জায়গা। এটা প্রচন্ড হাইলি পলিশড হয়ে থাকে, যেমন হচ্ছে নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার ছিল, ঠিক সেই রকম। এরপর আসবো রক কাট আর্কিটেকচার। রক কাট আর্কিটেকচারে কি বলছে, বিগিনিং অফ এইটা শুরুবাতটা হচ্ছে কখন, মরিয়ান পিরিয়ডে। রক কাট আর্কিটেকচার, পাথর কেটে আর্কিটেকচার তৈরি করাটা, এটা মরিয়ান পিরিয়ডে শুরু হচ্ছে। যার ভেতর ইম্পর্টেন্ট ফেমাস মনে রেখো লোমেশ ঋষি কেভ, যেটা রয়েছে বারাবার হিলসে গয়াতে, ঠিক আছে, এটা হাইলাইট করো। বাকি তো অনেকগুলোই রয়েছে, যেমন সুদামা কেভ রয়েছে গয়াতে, ধলি কেভ রয়েছে ওড়িশাতে, বাট লোমশ ঋষি কেভটা বরাবর হিলে গয়াতে, মানে বিহারের, এটা ইম্পর্টেন্ট। এরপর আসবো ইম্পর্টেন্ট স্কাল্পচার এবং সাইট। কি কি সাইট রয়েছে, যেমন কয়েকটা ইম্পর্টেন্ট মনে রেখো, এক একটার সাথে কানেক্টেড। যেমন বজ্রাসনা যেটা রয়েছে সেটা মহাবাদী টেম্পলের সাথে। এরপর বলছি কি ইয়াকশা এবং ইয়াকশানি, ফার্টিলিটি ডেইটি, এটা যদি তোমরা দেখে থাকো একটা ডেমিগড হয়ে থাকে, ইয়াকশা ইয়াকশি ডেমিগডস হয়ে থাকে। তো জেনারেলি এই ইয়াকশা হয়ে থাকে পুরুষের দেহ, ইয়াকশিনী হয়ে থাকে মহিলাদের দেহ। একটা স্কাল্পচার, একটা বডি এরকম একটু গায়ে অত বেশি পোশাক নেই, জাস্ট গলায় হাড় ঠাড় পরা রয়েছে, এরকম টাইপের দাঁড়ানো রয়েছে। তো এদেরকে ইয়াকশা ইয়াকশি বলে, যেটা তোমরা ইয়েতেও পেয়ে যাবে, মিরাটের যে ইয়ে রয়েছে না, মিরাট বলছি সরি, মিরাট বা মাথুরা, খুব সম্ভবত মাথুরাই বোধহয়, মাথুরাতে একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামে তোমরা বডিটা, মানে যে স্ট্রাকচারটা, সেটা পেয়ে যাবে, মানে গেলে দেখতে পাবে, ঠিক আছে। লোহানীপুর যেটা পাটনাতে, এখানে টর্সো অফ আ নিউড মেল ফিগার, ঠিক আছে। টর্সো এর আগের দিনে আমরা হারাপ্পার টাইম পিরিয়ডেও বলছিলাম যে হাত নেই, বডির একটা কিছুটা এই অংশটুকু রয়েছে, বডির হাফ অংশ রয়েছে এবং নিউড থাকে। এটাও আমি তোমাদের লাস্ট ক্লাসে যখন হরপ্পা পড়িয়েছিলাম টর্সোর, আমি ছবি পাশে অ্যাড করেছিলাম, দেখেছিলে আশা করি। তো সেটাও কিন্তু লোহানীপুর পাটনাতে পাওয়া গেছে। এরপর কানাগানা হাল্লি, যেটা, এটা কি বলছে, অশোকের একটা স্টোন পোর্ট্রেট, মানে পাথর কেটে অশোকের একটা পোর্ট্রেট তৈরি করা হয়েছিল, এটাও ওখানে রয়েছে। এরপর হচ্ছে দিদারগঞ্জ ইয়াকশিনী, পলিশড স্টোন স্কাল্পচার, মানে গাটা প্রচন্ড পলিশড স্মুথ পাথর দিয়ে এটাকে তৈরি, স্কাল্পচারটা তৈরি করা হয়েছে। এবং এটা কোথায় রয়েছে, দিদারগঞ্জ ইয়াকশিনী, মানে এই ইয়াকশিনীটা কোথায়, দিদারগঞ্জ হচ্ছে জায়গার নাম যেটা ইউপিতে, আর ইয়াকশিনী হচ্ছে তার ইয়েটা, স্কাল্পচারটা। এরপর আসবে এডুকেশন এবং লিটারেচার। সেই সময়কার শিক্ষা ব্যবস্থা, লিটারেচার কি রকম ছিল, ইউনিভার্সিটি কোথায় কোথায় ছিল, তক্ষশিলা, উজ্জয়িন, বারাণসী। আর খুব ইম্পর্টেন্ট, এই সময় ভদ্রবাহুর নাম আশা করি আমরা সবাই শুনেছি, ভদ্রবাহুর লেখা বইটির নাম কি ছিল, কল্পসূত্র। ভদ্রবাহু যিনি কিনা দক্ষিণ ভারতে চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে গিয়েছিলেন। মেটেরিয়াল কালচার, এই সময় আমরা কি কি দেখতে পাচ্ছি, আয়রন ইমপ্লিমেন্ট ব্যবহার হতো, কেন কি যুদ্ধ হতো, আর যুদ্ধে লোহার জিনিস তৈরি হতে হবে, যুদ্ধ হতে লোহার জিনিস ব্যবহার হয়। 5 মার্ক কয়েন ছিল। নর্দার্ন ব্ল্যাক পলিশ ওয়্যার, যেটাকে আমরা এর আগের ক্লাসেও পড়েছিলাম, মনে করে দেখবে, লেটার বৈদিক পিরিয়ডের পর থেকে আস্তে আস্তে স্টার্ট হয়েছে নর্দার্ন ব্ল্যাক পলিশ ওয়্যার। উত্তর ভারতের কালো স্মুদি মাটির পাত্র, এটাকে নর্দার্ন ব্ল্যাক পলিশ ওয়্যার বলা হয়। এরকম ঘট টাইপের হয়ে থাকে, গাটা ব্ল্যাক হয়ে থাকে, খুব সুন্দর দেখতে হয়, গাটা খুব গ্লসি টাইপের হয়, ফুল ফুল ডিজাইন হয়।
এখানে প্রচুর পাওয়া যেত। বার্ন ব্রিক, পোড়া ইট, শুকনো কাঠ, রিং ওয়েল হচ্ছে এই যে পাতকুয়ো গুলোর মধ্যে এরকম গোল 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 রিং দিয়ে কুয়ো তৈরি করা হয়, ওটাকে রিং ওয়েল হয় বলে। আমরা ছোটবেলায় দেখেছি, আমাদের বাড়িতেও ছিল একটা টাইমে, আগেকার দিনে হতো এরকম পাতকুয়ো টাইপের, জল থাকতো, বা অনেক সময় সিসপিট বানানো হতো, মলকুণ্ড বানানো হতো, পটির সাথে কানেক্টেড থাকতো, তো এরকম ভাবে রিং ওয়েল তৈরি হতো। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে আমরা জাস্ট আ সেকেন্ড, ইম্পর্টেন্ট মনুমেন্টস। কি কি মনুমেন্টস ছিল যেটা অলরেডি আমরা পড়বো আর্ট অ্যান্ড কালচার চ্যাপ্টার পড়ার সময়। ন্যাশনাল এমব্লেম উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আশা করি প্রত্যেকে জানো, লায়ন ক্যাপিটাল অফ অশোকা এট সারনাথ। হ্যাঁ, সারনাথে তোমরা গেলে দেখতে পাবে লায়ন ক্যাপিটাল অফ অশোকা সারনাথে, যেখানে 80 পিলার হল রয়েছে কোথায়, কুমড়াহার, পাটনাতে। ঠিক আছে, এইগুলো ইম্পর্টেন্ট ন্যাশনাল মনুমেন্টের মধ্যে পড়ছে। ফরেন ইনফ্লুয়েন্স আমরা দেখতে পেয়েছি, কেন কি, কারণ অশোকার সাথে যেহেতু ফরেনদের বেশ কি মানে ডিপ্লোম্যাটিক সম্পর্ক ছিল, তো যার ফলে এই পার্সিয়া, তারপর হচ্ছে একিমিনিড, এদের সাথে অশোকার কালচারাল কন্ট্যাক্ট ছিল, তো যার ফলে এরা এই সমস্ত জায়গায় যে সমস্ত কি বলবো যে টাইপের আর্ট অ্যান্ড কালচার হতো না, সেই টাইপের জিনিসপত্র অশোকার জিনিসেও আমরা দেখতে পেয়েছি। যেমন ওরা প্রচন্ড পলিশ এবং ক্রাফটম্যানশিপে মানে ভীষণই মানে বিশ্বাসী হতো, ভীষণ গ্লসি স্মুদি টাইপের হচ্ছে আর্কিটেকচার গুলো তৈরি করতো, তো এরাও সেম টাইপের জিনিস তৈরি করতো। এছাড়া খুব ইম্পর্টেন্ট, হাইলাইট করে রাখো, লিপি এবং ডিপি, যেটা এই দুটো শব্দ আমরা, লিপি আর ডিপি, এই দুটো শব্দ অশোকের ইনস্ক্রিপশনেও দেখতে পেয়েছি, দরায়ুস ওয়ানের ইনস্ক্রিপশনেও দেখতে পেয়েছি। দুটোর মধ্যে বেসিক কিছু পার্থক্য ছিল পার্সিয়ানদের আর হচ্ছে অশোকের পিলারের মধ্যে। অশোকের পিলারে অ্যানিমাল ফিগার গুলো অ্যাবাকাসের ওপরে থাকতো, যেটা জেনারেলি ইন্ডিপেন্ডেন্ট এবং ফুললি কার্ভড থাকতো, মানে স্বাধীনভাবে এরা অ্যাবাকাসের ওপর বসে থাকতো। পার্সিয়ান পিলারে নো সাচ অ্যানিমাল কার্ভিং, পার্সিয়ান পিলারে আমরা শুধু নিচের অ্যাবাকাস অব্দি দেখতে পেয়েছি, অ্যাবাকাসের উপরে থাকা কোনো অ্যানিমাল ফিগার আমরা দেখতে পাচ্ছি না। অশোকের টাইম পিরিয়ডে বালজিং লোটাস স্মুথ পলিশ হতো, বালজিং লোটাস মানে লোটাসটা এরকম উল্টো দিকে বালজ হয়ে থাকছে। ঠিক আছে, এই যে দেখবে আমাদের অশোক স্তম্ভে দেখেছো না, এরকম ভাবে একটা পদ্ম উল্টানো থাকে, তো এই যে বালজিং লোটাসটা, এটা অশোকার পিলারে দেখা গেছে। আর হচ্ছে স্মুথ গায়ের যে ইয়েটা, সেটা ভীষণই স্মুথ হতো, পলিশ হতো। পার্সিয়ানদের কোনো রকম বালজ হতো না, ফ্ল্যাটেড সারফেস হতো, মানে ওদের ইয়েটা পুরো এরকম গোল প্যাটার্ন না, এরকম ফ্ল্যাট হতো, ফ্ল্যাট সারফেস হতো। আচ্ছা, ডিক্লাইন অফ দ্য মরিয়াসদের ডিক্লাইনের অন্যতম রিজন কি কি বলছে, ফার্স্ট বলছে ব্রাহ্মিকাল রিয়াকশন। দেখো, প্রথমত হচ্ছে যেহেতু বুদ্ধিজমের পলিসিটা মানে প্রচন্ড নন ভায়োলেন্ট পলিসি ছিল, আর যেটা অ্যানিমাল স্যাক্রিফাইসের উপর ভীষণ ভাবে প্রতিবন্ধকতা লাগিয়ে দিয়েছিল, প্রহিবিশন লাগিয়ে দিয়েছিল, যেটা অনেক কট্টর হিন্দুরা যারা অ্যানিমাল স্যাক্রিফাইস করছিল, যেটা উচিত নয় বাট স্টিল তারা করছিল, ঠিক আছে, তো তাদের অনেক প্রবলেম হয়ে যাচ্ছিল। প্লাস ব্রাহ্মণদেরও যে লাইভলিহুড ছিল, যে পুজো আর্চা করার যে বিষয়টা, সেটাতেও অনেক প্রবলেম হচ্ছিল, তো যার ফলে ব্রাহ্মিকাল রিয়াকশন প্রচুর ছিল। এই যে বললাম, বুদ্ধিজমের অ্যান্টি স্যাক্রিফাইস পলিসি যেটা ছিল, সেটাতে অপোজিশন করেছে ব্রাহ্মণরা। লস অফ লাইভলিহুড অফ দ্য ব্রাহ্মণ, প্রচুর ব্রাহ্মণদের লাইভলিহুড লস হয়ে গেছে। এই যে ধম্ম মহামাত্র যে পোস্টে অ্যাপয়েন্টেড হচ্ছে, সেটা কিনা অনেক ব্রাহ্মণদের মধ্যে রিসেন্টমেন্ট ক্রিয়েট করেছে, কেন কি এই ধম্ম মহামাত্র নট নেসেসারি মানে ধর্মের প্রচার করতেন, বাট তিনি ব্রাহ্মণ ছিলেন না, তো সেটা অনেকে পছন্দ করছিলেন না। এছাড়া ব্রাহ্মণ ডাইনেস্ট্রি আস্তে আস্তে রাইজ হতে শুরু করলো, যেমন পুষ্যমিত্র শুঙ্গ, কর্ণ ডাইনেস্ট্রি, সাতবাহন ডাইনেস্ট্রি, এরা ভীষণই হিন্দু ইডিওলজি থেকে বিলং করতেন এবং প্রচন্ড কট্টর মানসিকতা ছিলেন, তো যার ফলে তারা অন্যান্য ধর্মের কে আর প্রচার করা বা তাদের টলারেন্ট অ্যাটিটিউড রাখা সেটা বন্ধ করে দিলেন। এছাড়া অশোকের পেসিফিস্ট পলিসি, উইক মিলিটারি প্রিপেয়ারনেস, যেমন হচ্ছে আস্তে আস্তে অশোক কি করলেন, কলিঙ্গ যুদ্ধের পর থেকে যেহেতু উনি সারাক্ষণ ধর্ম নিয়েই থাকতেন, যুদ্ধের টুদ্ধের এই সমস্ত কিছু ভাবতেন না, তো যার ফলে উনি খুবই শান্তিপূর্ণ পলিসি লিড করতে শুরু করলেন। আর কিছু আমরা কথাতেই জানি যে বেশি শান্তিতে আবার মানুষ মনে করে আমরা দুর্বল, তো এই বেশি দুর্বলতার জন্য আবার বাইরের পরের দিকে আমরা দেখতে পাচ্ছি বাইরের বহিঃশত্রুর আক্রমণও হচ্ছে, অন্যান্য এরাও ক্যাপচার করে নিচ্ছে, তো এগুলো এক একটা রিজন বলতে পারো যেগুলোর জন্য ইয়ে হচ্ছে, ব্রাহ্মিকাল রিয়াকশনে আর কি বলতে পারো ডিক্লাইন হচ্ছে। এরপর আসে অপারেসিভ প্রভিন্সিয়াল রুল। এইবার দেখো, একটা জিনিস ভালো করে বুঝবে, খুব সিম্পল ভাবে বুঝবে, যে আজকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী খুব ভালো মানুষ, আমি ধরলাম তিনি গোটা ভারতবর্ষের প্রচুর ভালো করছেন, বাট এটা কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে যে ওনার আন্ডারে যত বিজেপির রুলার আছে, যত বিজেপির কার্যকর্তারা আছে, তারা প্রত্যেকে ভালো হবে, কেউ অপারেসিভ হবে না? এটা কেউ গ্যারান্টি দিতে পারে না। তেমনি অশোকা নিজে ভালো ছিলেন, উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, আমি ধরে নিলাম, সব ধরে নিলাম, কিন্তু ওনার আন্ডারে মরিয়ান রুলে যে ভাইসরয়রা লোকাল লেভেলে মানে রুল করছিল,
তারা যে কোনো মানুষের উপর অত্যাচার করেনি তার তো কোনো গ্যারান্টি নেই, কারণ তিনি তো ওপর লেভেল থেকে দেখতেই পাচ্ছেন না, তিনি জানতেই পাচ্ছেন না নিচে কি হচ্ছে। তো যার ফলে অনেক মানে প্রভিন্স লেভেল গুলোতে প্রচুর করাপ্ট অফিসিয়াল ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি। সেন্ট্রাল গভর্নমেন্ট ভালো চললেও রাজ্য সরকারে করাপশন ভরা, মিস রুল ইন দ্য প্রভিন্স গুলো ঠিকঠাক রুল হতো না, ল্যাক অফ পপুলারিটি অ্যামং দ্য পিপল, আস্তে আস্তে মানুষের মধ্যে পপুলারিটিও কমতে শুরু করে দেয়। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এত পরিমাণে উনি আর্ট অ্যান্ড আর্কিটেকচার, লিটারেচার, ধর্মপ্রচার এগুলোতে এত পরিমাণ খরচ করেছেন, তো স্বাভাবিকভাবে কি হয়েছে যে আর হাতে পয়সা নেই, ঠিক আছে। হেভি এক্সপেন্ডিচার অন দ্য আর্মি অ্যান্ড বিউরোক্রেসি, প্রচুর মানে এত এত পোস্ট, দেখো না ধর্ম মহামাত্য, ইতিজিকা ধর্ম মহামাত্য, মানে এত সুন্দরভাবে চালাবার জন্য উনি এত বিউরোক্রেসি, এত আর্মি, স্ট্যান্ডিং আর্মি, আর্ট অ্যান্ড কালচার, এত কিছু করেছেন। বাট বিষয়টা হচ্ছে যদি তিনি যুদ্ধ না করেন, যুদ্ধ জয় না করলে পরে এত পয়সা আসাটাও তো চাপের ব্যাপার। উদারতা দিয়ে, মানবিকতা দিয়ে তো আর দেশ চালানো যাবে না সবসময়, কিছুটা হলেও একটু হলেও দরকার টাকা পয়সা। তো যার ফলে কি হয়েছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও হতে স্টার্ট করে। রাইজ অফ রিজিওনাল পাওয়ার, আস্তে আস্তে কি হচ্ছে যে পরের দিকে অশোকার পর থেকে আস্তে আস্তে যে দুর্বল কি বলবো ওটাকে মরিয়ান রুলাররা এসছেন, সেই সময় সাইডের যে কালচার গুলো ছিল, মেটেরিয়াল কালচার গুলো ছড়াতে শুরু করে। কেন কি, একটা জিনিস ভালো করে বুঝবে, স্পিরিচুয়ালিটি বা ধর্ম বিষয়টা, স্পিরিচুয়ালিটি বা ধর্ম বিষয়টা না কিছু সংখ্যক, গুটি সংখ্যক মানুষের ভালো লাগে। এই যে এই স্ট্রাকচারটা দেখছো, এই স্ট্রাকচারটা ভালো করে বুঝো। এই যখন এখানটাতে ব্রাহ্মণ কথাটাকে, এই যে বৈদিক পিরিয়ডে বা লেটার বৈদিক পিরিয়ডে আমরা দেখেছি না, নিচে শূদ্র রয়েছে, এখানে বৈশ্য রয়েছে, এখানে ক্ষত্রিয় রয়েছে, ওপরে ব্রাহ্মণ রয়েছে, কথাটার মানে জানো, কথাটার মানে হচ্ছে পপুলেশনও সেম তাই। যখন কথাটা বলা হচ্ছে যে ব্রাহ্মণের পপুলেশন এইটুকুই হবে, যখন বলা হচ্ছে নিচে শূদ্র রয়েছে, শূদ্রের পপুলেশন সব থেকে বেশি হবে, ঠিক সেই রকমই স্পিরিচুয়ালিটি। এই ব্রাহ্মণ, প্লিজ এটা তোমরা বাই বার্থ ভেবো না, ব্রাহ্মণ আমি বলতে চাইছি যে ব্রহ্মকে জানে, যে আধ্যাত্মিক হবে। তো যে আধ্যাত্মিক হবে, যেমন এই অশোকা বুদ্ধিজম জয়েন করার পর তিনি আধ্যাত্মিক স্পিরিচুয়াল ব্যক্তি হয়ে গেছিলেন। আর এই ব্রহ্মকে জানা বা আধ্যাত্মিকতা শুধুমাত্র হিন্দুইজম থেকে হয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা বুদ্ধিজম, জৈনিজম, শিখিজম, ইসলামিজম, তুমি যেখান থেকে হবে তুমি সেখান থেকে মানে কি বলবো ওটাকে প্র্যাকটিস করতে পারো। লাইক যারা সুফি থাকতেন তারা ইসলামের মধ্যে স্পিরিচুয়াল ছিলেন, তো তারাও এখানটাতেই পড়বে। তো এই যে স্পিরিচুয়াল ব্যক্তিরা অল্প সংখ্যকই হয়, এবং তারা মানে বেশি দিন অবধি মানুষের কি বলবো মানুষকে অ্যাট্রাক্ট করে রাখতে পারে না, কারণ কি মানুষ মেটেরিয়ালের দ্বারা, মায়ার দ্বারা প্রচন্ড ভাবে গ্রসিত হয়ে থাকে। এই যে মেটেরিয়াল কালচার, আশেপাশে যে মেটেরিয়াল কালচারটা স্প্রেড হচ্ছিল, সেটার দ্বারা তারা প্রচন্ড ভাবে অ্যাট্রাক্ট হচ্ছে না। তো তারা ওই তখন নন ভায়োলেন্স, তারপর হচ্ছে ওই ধর্মের কথায় বলে না, ছোটে না শোনে ধর্মের কাহিনী, তো এত স্পিরিচুয়াল জ্ঞান, এত ধর্ম, এই সমস্ত বিষয়ে তাদের আর আগ্রহ থাকছিল না। তো যার ফলে সাধারণ মানুষ, যেহেতু যারা অলরেডি বেশি সংখ্যক রয়েছে আর তাদের আর ওগুলোতে আগ্রহ নেই, তো তখন তারা কি করলো, মেটেরিয়াল কালচারে যেখানে যেখানে রিজনাল পাওয়ার গুলো এমফাসাইজ হচ্ছিল সেখানে চলে গেল। যেমন শুঙ্গ, কর্ণ, এরা সেন্ট্রাল ইন্ডিয়াতে, চেদিরা কলিঙ্গতে, সাতবাহনরা ডেকানে। আর যারা অতটাও হাই লেভেলে স্পিরিচুয়াল ছিলেন না, স্পিরিচুয়াল নয়, ঠিক আছে। উইক নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার, উত্তর পূর্ব ভারতের যে আমাদের যে ইয়েটা ছিল, মানে কি বলে ওটাকে, ফ্রন্টিয়ারটা, দুর্গটা ছিল, বা ওটাকে আমরা কি যেন বলি, সীমান্ত, সরি দুর্গ নয়, সীমান্তটা ছিল, সেটা খুবই দুর্বল হয়ে গেল। তো কেন কি, কারণ হচ্ছে অশোকা যেহেতু এই বুদ্ধিজম এবং হচ্ছে তোমার ধর্মপ্রচার, শান্তিপূর্ণ পলিসি, এগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলেন, আর্ট অ্যান্ড কালচার এগুলো নিয়ে ব্যস্ত ছিলেন, এবং দক্ষিণ ভারতে বুদ্ধিজমের প্রচার করা, এগুলো নিয়ে উনি ব্যস্ত ছিলেন। যার ফলে উত্তর পশ্চিম ভারতের যে ফ্রন্টিয়ারটা, সীমান্তটা, সেটা যে বহিঃশত্রুর আক্রমণ হতে পারে ওটা ওনার মাথা থেকেই বেরিয়ে গেছে। তো নেগলেক্ট হয়েছে ফ্রন্টিয়ারের সিকিউরিটিটা। নো ডিফেন্সিভ স্ট্রাকচার লাইক দ্য গ্রেট ওয়াল অফ চায়না। তো চায়নাতে যেরকম গ্রেট ওয়াল তৈরি করেছিলেন, ঠিক আছে, ওনার নাম ছিল কি, কিনসি হুয়াং, 247 থেকে 210 বিসির মধ্যে ওই ইসের টাইম পিরিয়ডেই, অশোকার টাইম পিরিয়ডেই উনি ছিলেন। তো বহুবার বাইরে থেকে যখন বহিঃশত্রুর আক্রমণ আসতেন, তখন তিনি কি করলেন, একটা গ্রেট ওয়াল অফ চায়না তৈরি করে ফেললেন 220 বিসিতে, যাতে কিনা সাইথিয়ান বা পার্সিয়ান যারা রয়েছে তারা হচ্ছে সক্ষত্রপ বলে হয়, পরের দিকে সকরা এই গ্রুপ থেকেই বিলং করতো। আমরা এই পরের চ্যাপ্টারে পোস্ট মরিয়াতে দেখবো। তো এদের হাত থেকে চায়নাকে রক্ষা করার জন্য উনি চায়নার বিরাট বড় প্রাচীর, যেটা এখনো রয়েছে, চাঁদের থেকেও দেখা যায়, গ্রেট ওয়াল অফ চায়না, তো সেটা উনি তৈরি করে ফেললেন। তো এই সেম টাইপের জিনিস চাইলেই অশোকা তৈরি করে ফেলতে পারতেন। যদি করতেন, আজকে ভারতবর্ষের ইতিহাস টোটালি ডিফারেন্ট হতো, বিলিভ মি, টোটালি ডিফারেন্ট হতো। পরের দিকে যত বহিঃশত্রুর আক্রমণ হয়েছে কিছুই হতে পারতো না, বিকজ গ্রেট ওয়াল অফ চায়নার মতো যদি ওরকম একটা গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া থাকতো, তাহলে কখনো ঢুকতেই পারতো না ভারতবর্ষে।
ঠিক আছে, এই বহিঃশত্রুরা আর আমাদের এত ইনভেডাররা কখনো ভারত আক্রমণও করতে পারতো না। পয়সা থাকা সত্ত্বেও, সুযোগ থাকা সত্ত্বেও তারা এই বিষয়গুলোকে কখনো মানে দেখেও শেখেনি। চায়না থেকে দেখে অ্যাটলিস্ট শেখা উচিত ছিল, সেটাও করেনি, তারা শেখেনি। সো যার ফলে যাই হোক এই ভোগান্তিটা ভুগতে হয়েছে। এবং পরের দিকে গ্রিক ইনভাশন হয়েছে, ভারতে গ্রিকদের অ্যাটাক হয়েছে 206 বিসিতে, ব্যাকট্রিয়া গ্রিক যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং যেখান থেকে ওই যে কনিষ্কদের বংশধররা চলছে আর কি, গ্রিক কিংডম ইন দ্য নর্থ আফগানিস্তান, ভীমকথ বিস, কুজুলকথ ফিস, কনিষ্ক, এরা কিন্তু কেউই ভারতের অরিজিনেটেড নয়। ঠিক আছে, তো সবই হচ্ছে ইনভেডার হিসেবে বাইরে থেকে আসা। তো এইগুলো হচ্ছে মেজর রিজন যার ফলে মরিয়ান ডাইনেস্টি কি করছে, ডিক্লাইন করে যাচ্ছে। বোঝা গেছে? সো এইখানে এসে তোমাদের এই মরিয়ান চ্যাপ্টারটা শেষ, কমপ্লিট হয়ে গেল। 6 নাম্বার চ্যাপ্টার। নেক্সট ক্লাসে আমরা পোস্ট মরিয়ান এবং সঙ্গম এজ 200 বিসি টু 300 সিই এই চ্যাপ্টারটা করবো। এটা অনেকটা লেন্থি চ্যাপ্টার, আমি জানি না একটা ক্লাসে হবে কিনা। যদি হয়ে যায় খুব ভালো কথা, যদি না হয় ডোন্ট ওয়ারি, পার্ট 1 পার্ট 2 করে দুটো ক্লাস হবে। এবং তারপর 8 নাম্বার চ্যাপ্টার হয়ে গেলে পরে, এখনো দেখেছো অনেক লম্বা চ্যাপ্টার, 8 নাম্বার চ্যাপ্টার আসতে এখনো বহুত দেরি। এই যে গুপ্তাজ এন্ড ওয়াকাটাক্স, এটা ছোট চ্যাপ্টার, এটা একটা ক্লাসেই হয়ে যাবে। সো এই 8 নাম্বার চ্যাপ্টার হয়ে গেলে তোমাদের অ্যানশিয়েন্ট হিস্ট্রি কমপ্লিট হয়ে যাবে। তারপর মিডাইভাল হিস্ট্রি আমরা মানে ধরবো। মোটামুটি আশা করছি আর 15 দিনের মধ্যে তোমাদের অ্যানশিয়েন্ট মিডাইভাল কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এখানে ক্লাস কমপ্লিট করছি। যদি কোনো রকম কোশ্চেন থাকে, ডাউট থাকে, কমেন্ট সেকশনে জানাতে পারো। আর হচ্ছে নোটটা অনেকে মেসেজ করছো, দিদি নোট কিনতে চাই, একটু দাঁড়াও, নোটটা হয়ে গেছে লেখা। এই যে 180টা পেজ দেখছো, লেখা কমপ্লিট হয়ে গেছে, মিডাইভাল অবধি লেখা কমপ্লিট হয়েছে। তবে সেটা আমার ফাইনাল চেকটা হয়নি। হ্যাঁ, আমি আবার ফাইনাল চেক দুবার করে করি, অনেক জায়গায় কারেকশন হয়, অনেক জায়গায় অ্যাড হয়, বাদ হয়, সেগুলো একটু হবে। হওয়ার পরে নোটটা অ্যাভেলেবেল হয়ে যাবে। এই সামনের সানডে, আজকে কত তারিখ, সামনের সানডে কত তারিখ, 24 তারিখ, রাইট? 24 থেকে 25 তারিখের মধ্যে নোটটা অ্যাভেলেবেল হয়ে যাবে। আজকে ভুলে গেছি, আজকে বোধহয় 19 তারিখ। তো শনি, রবি আর সোমবার আমি নিয়ে বসে নোটটা 25 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা 25 তারিখের পর নোটটা পারচেস করতে পারবে, ডোন্ট ওয়ারি। আর প্রাইস অনেকে জিজ্ঞেস করছিলে, প্রাইস এখানে মেনশনড আছে। হ্যাঁ, 199 হচ্ছে প্রাইস, সফট কপি পিডিএফ ফরম্যাটে। আর হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই দুটোর মধ্যে যে কোনো একটাই করতে পারো। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে পরে ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে, পেমেন্ট করে স্ক্রিনশট, নাম, আর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠালে আমরা ওখানেই সেন্ড করে দিই। ঠিক আছে, তো চলো এখানে ক্লাসটা আমি কমপ্লিট করছি। যদি তোমাদের এই ক্লাসগুলোর থেকে উপকার হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর বন্ধুদের সাথে এই ক্লাসগুলো শেয়ার করো, যারা ইউপিএসসি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, আশা করছি তাদেরও উপকার হবে। তো চলো পরের ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।